আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে একটা গাইডলাইন নিয়ে তোমাদের সামনে, যদিও আসলে অনেকদিন না, গুচ্ছ পরীক্ষার কিছুদিন আগে একটা গাইডলাইন নিয়েছিলাম, কিন্তু আজকে এটা কম্পালসারি গাইডলাইন। গাইডলাইন কি টপিকে তোমরা অবশ্যই হয়তো গ্রুপে জানো। ব্যাপারগুলো সন্ধ্যা থেকে না, বিকাল থেকেই দেখতে পাওয়ার কথা। তারপরে এখানে সুন্দর করে লেখাই আছে যে গুচ্ছ পরবর্তী সেকেন্ড টাইম গাইডলাইন। এখন সেকেন্ড টাইম বলতে আমরা এখানে মেডিকেল সেকেন্ড টাইম অবশ্যই বুঝাচ্ছি। ওকে, এখন আসি এই হেডলাইন এবং হচ্ছে গাইডলাইনের সাথে সাথেই তোমরা অনেকে আমি জানি যে হচ্ছে গালিগালাজ শুরু করবা যে ভাই পোলাপাইন পরীক্ষা দিয়ে আসে না, এখনই হচ্ছে গাইডলাইন নেওয়া শুরু করছেন। তো গাইডলাইন, এই যে আরেকজন বলতেছে আজকে না আমাদের ৭ ব্যাচের ক্লাস ছিল। ৭ ব্যাচের ক্লাস ৭ ব্যাচের জায়গায় হবে, এটা তো পাবলিক গ্রুপে লাইভ হচ্ছে। ঠিক আছে, তুমি ৭ ব্যাচের গ্রুপে দেখো, ওই জায়গাতে ক্লাস চলতেছে, শুরু হয়ে যাওয়ার কথা আর কি। এখন যেটা বলছিলাম, তো আজকে গাইডলাইন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি গুচ্ছ পরীক্ষা কেমন দিচ্ছ সেটা নিয়ে আমি আসলে জানতে চাইবো না, সেটা আমি জানতে চাইও না। আজকের গাইডলাইনটা সোললি কাদের জন্য? যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছে মেডিকেল। ওকে, এখন তুমি যদি বলো যে হচ্ছে ভাই আপনার গালি দিলাম কেন, আজকে কেন এইসব নিয়ে কথাবার্তা বলছেন? কারণ কার সম্পর্কে কথা বলতেছি আমরা? শুধুমাত্র এই গ্রুপটা নিয়ে। এবং এদের ক্ষেত্রে যে ব্যাপারটা, তুমি যদি এখন থেকে শুরু না করো বা এখন থেকে অন্তত প্ল্যান না করো, তাহলে কিন্তু তুমি আগাইতে পারবে না। এই জন্য তোমার এখন থেকে প্ল্যানিংটা অন্তত করে ফেলতে হবে যে আমি কি করতে চাচ্ছি, কি করব সামনে, কিভাবে করতে হবে। ঠিক আছে, এখন এই জন্য আমি তো তোমাদের সাথে আছি এবং তোমরা অনেকেই হয়তো জানো আমি নিজেও একজন সেকেন্ড টাইমার। এবং এখন বলতে পারো ভাই সেকেন্ড টাইমার আপনি তো পুরানো হয়ে গেছেন, নতুন একটা মুখ দরকার। এই কারণে আমি হচ্ছে যদিও সেকেন্ড টাইমার নাই, কিন্তু শাহিন ভাইকে সাথে রাখলাম। শাহিন ভাইয়ের মতো করে যে গাইডলাইন গুলো দেয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে। শাহিন ভাই, আপনি যেটা বললেন যে মানে এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে কিনা, হুম, তোমার যদি ইচ্ছা করে যে এখন থেকে তুমি পড়াশোনা শুরু করবা, তাহলে তুমি করতে পারো। হুম, এখন তোমার যদি পরীক্ষা দিয়ে রিল্যাক্স তোমার থাকতে ইচ্ছা করে, 2-3 দিন গ্যাপ নিতে ইচ্ছা করে, তুমি নাও, এটা তোমার পার্সোনাল ইস্যু। বাট হুম, তোমার তো প্ল্যানটা সাজাইতে হবে, তাই না? তুমি যে পড়াশোনা শুরু করবা, ধরো তুমি ঠিক করছো 4-5 দিন পরে পড়াশোনা শুরু করবো, 4-5 দিন পরে একবারে কি পড়াশোনা শুরু করে ফেলতে পারবা? এরকম কিন্তু হবে না, তোমার আগে একটা প্ল্যান লাগবে। ওই প্ল্যানটাই তোমার দেখবা যে শুরু করতে করতে আরো 2-3 দিন চলে গেছে। সো আজকে আমরা ওই প্ল্যান গুলার নিয়ে কথা বলবো, আমরা তোমাদেরকে পড়াইতেছি না, আজকে ওই প্ল্যানটা নিয়ে কথা বলতেছি, যে প্ল্যান অনুযায়ী তুমি এখন থেকে পড়াশোনা শুরু করবা। এবং মাইনুল ভাই যেটা বললো যে তুমি যেরকমই পরীক্ষা দাও না কেন, তুমি গুচ্ছ পরীক্ষা ভালো দিতে পারো, খারাপও দিতে পারো। যদি তুমি চান্স পাও, এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট, জাস্ট একটা প্লাস পয়েন্ট। বাট তুমি চান্স না পাইলে যে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন তুমি নিতে পারবা না, তুমি অনেক পিছিয়ে গেছো, এরকম কিছু না। ঠিক আছে? সো তুমি যদি চান্স পাও, তো এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। তুমি যেরকমই পরীক্ষা দিছো না কেন, তুমি আজকে গুচ্ছের পরীক্ষার কথা তুমি ভুলে যাও। ঠিক আছে, তুমি যদি সেকেন্ড টাইমের অ্যাসপিরেন্ট হয়ে থাকো। সো আজকের গাইডলাইন সেশনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে গাইডলাইন সেশনটা শেয়ার করে দাও, এটা তোমাদের ফার্স্ট কাজ। এরপরে বাকি যে পুরো সময়টা আমাদের সাথে থাকতে হবে। আমরা তোমাদেরকে প্ল্যানটা সাজিয়ে দিব, গল্প করব। ঠিক আছে, আমরা পড়াবো না, তোমাদের মাথার উপরে খুব বেশি প্রেশার হবে না। সো আই হোপ তোমরা ফুল টাইম আমাদের সাথে থাকবা। ওকে। আমরা আসলে মানে কি বলে এটাকে, এই আজগুবি কথাবার্তা বা এদিক সেদিক কথাবার্তা খুব কমই বলবো। আমরা হুম। এখানে কিছু কোয়েশ্চেন লিখে রাখছি, সেগুলো নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। যে কোয়েশ্চেন গুলো আসলে আমার কোয়েশ্চেন না, তোমাদের কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেন ছিল এটা কবে, 2015 সালে, বুঝতে পারতো আজ থেকে প্রায় 10-11 বছর আগের কথা, ওয়ান্স আপন এ টাইম। আচ্ছা, যাই হোক, ওই সমস্যাগুলোই আমরা আসলে ফেস করি সেকেন্ড টাইমার হিসেবে। তো শুরুতে তোমরা যেটা বলবা সেটা হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমাদের কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে নাকি। কিন্তু আমরা বোর্ডটা ইউজ করবো, হ্যাঁ, আমরা তোমাদের জিনিসপত্র দেখানোর ক্ষেত্রে আমরা বোর্ডটা একটু ইউজ করবো, এই কারণে একটু কনফার্ম করো। আচ্ছা, আমরা একটু দেখি যে এখানে কি কি কোয়েশ্চেন লিখে রাখা। যদিও এর বাইরে অনেক কোয়েশ্চেনের উত্তর আমরা অবশ্যই লাইভের মধ্যে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমরা একটু দেখি প্রশ্নগুলো এক নজরে। যেমন সবার প্রথমে যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে ভাই জিএসটি পরীক্ষা দিতে গিয়ে বা না দিতে গিয়ে দুইটার কারণে এরকম হইতে পারে যে আচ্ছা আমার একটা গ্যাপ তৈরি হয়েছে। এবং গ্যাপ তুমি যদি যত ভালো প্রিপারেশনই নাও, গ্যাপ থাকবেই, এটা 100% শিওর। ঠিক আছে, গ্যাপ থাকবেই। শাহিনেরও গ্যাপ ছিল, আমারও গ্যাপ ছিল, সবারই, রিজভী ভাইয়েরও গ্যাপ ছিল। সবারই। গ্যাপ টেপ নিয়ে পরীক্ষা দিতে গেছি, কিন্তু গ্যাপ কাভার করার অবশ্যই একটা চেষ্টা চালাইতে হবে। সেই চালানোটা বা সেই আমরা ইনিশিয়েশনটা কিভাবে নিব সেটা নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলবো। ওকে, তারপরে এটা একটা খুবই কমন কোয়েশ্চেন যে ভাই এখন থেকে শুরু করলে সম্ভব কিনা, আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো। তারপরে আছে শুরু করব কিভাবে, যে আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম যে ভাই এখন থেকে শুরু করলে সম্ভব কিনা, আমি তোমাকে মুখস্থ বলে দিলাম হ্যাঁ শুরু করো, তাহলে শুরুটা করবো কিভাবে সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, এরপরে একটা কমন সমস্যা, এবং এই সমস্যা সেম একটু আগে যে সমস্যাটার কথা বলছিলাম যে গ্যাপ যেমন সবার থাকে, এই সমস্যাটা সবার থাকে। শাহিন বলো, আমি বলো, এবং যত জ্ঞানী গুণী মানুষ আছে সবারই সেম অবস্থা। হ্যাঁ, তুমি রবীন্দ্রনাথের কথা দেখছো যে হচ্ছে ওনারও কবিতা লেখার মনোযোগ না থাকার কারণে মাঝে মধ্যে বাংলাদেশে এসে নদীর পাড়ে বসে থাকতো, ঠিক না? তো এটা কমন সিচুয়েশন যে মনোযোগ থাকবে না, মনোযোগ ধরে রাখার জন্য কিছু না কিছু আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে কয়েকটা কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাই একটা চ্যাপ্টার কতবার পড়া লাগবে, তারপরে কত ঘন্টা পড়তে হবে দৈনিক তোমাকে চান্স পাওয়ার জন্য, তারপরে
অনলাইনে পড়তে হবে নাকি অফলাইনে পড়তে হবে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে কোন, কোন বই পড়তে হবে যেগুলো যদিও এগুলো আমরা অনেকবার বলছি তাও তোমাদের সাথে একটু আবার শেয়ার করব। এর সাথে হচ্ছে রিভিশন কিভাবে দেব খুবই ইম্পোর্টেন্ট টপিক সেই টপিকগুলো নিয়ে আমরা অবশ্যই কথাবার্তা বলবো। তারপরে যেটা ইম্পোর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে আমাদের একটা টাইম লুপটা। ঠিক আছে? যে আমার কতক্ষণ সময় পার করে ফেলছি আমি, কতক্ষণ সময় হাতে আছে, সময়টাকে আমি কিভাবে কাজে লাগাইতে হবে। ঠিক আছে? এই টপিক গুলার আন্ডারে আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে। শাহিন আমরা তাহলে হচ্ছে দেরি না করি আমরা শুরু করি। ঠিক আছে? তোমাদেরকে আমি কনফার্ম করতে বলছিলাম যে তোমরা সব ঠিকঠাক চলতেছে কিনা একটু জানানোর জন্য। আর আমরা দেখতেছি ভাই আস্তে, আস্তে লাইভের যে সংখ্যাটা আসলে আস্তে, আস্তে বাড়তেছে। মানে ওরা আসলে আস্তে, আস্তে জয়েন করে। আমরা যে হুট করে শুরু করে দিব ওদের ২-১ মিনিট। এটা নিয়মই এরকম যে মনে করো আমরা আমাদের ক্ষেত্রে যেটা করি আরকি যে একেবারে লাস্ট টাইমে কোন একটা ধরা কাল আমাদের রেজিস্ট্রেশনের মেয়াদ আছে অমুক এত তারিখ পর্যন্ত। আমরা রেজিস্ট্রেশনের লাস্ট ডেটে গিয়ে রেজিস্ট্রেশনটা করি। পড়ালেখার ক্ষেত্রে যেটা হয় আরকি যে একেবারে পরীক্ষার আগের দিন পড়ালেখার ব্যাপারটা আরকি। ওকে? আচ্ছা। তাহলে আমার মনে হয় তোমরা সবাই লাইভে আছো, তাই না? ওকে, জি ভাইয়া সব ঠিক আছে উত্তর দিল। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ। শাহিন এক্ষেত্রে দেখ গ্যাপের ক্ষেত্রে আমি তোকে সিচুয়েশনটা বলি ওদের ক্ষেত্রে যেহেতু সেকেন্ড টাইমারটা আমি যেহেতু হচ্ছে ওদের ব্যাপারগুলো একটু ডিল করি। তো ওদের ২ টা গ্রুপ আছে। আমি তোকে একটু সহজভাবে বুঝায় বলি। একটা গ্রুপ আছে হচ্ছে যারা জিএসটি পরীক্ষাতে অ্যাটেন্ড করছে এবং ভালো প্রিপারেশন নিয়ে আসছে যারা জিএসটি কে টার্গেট নিয়ে পড়ছে। খুবই ভালো কোনো সমস্যা নাই। আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে জিএসটি পরীক্ষা দেয় নাই। ঠিক আছে? জিএসটি পরীক্ষা দেয় নাই। কিন্তু ঝামেলাটা যেটা হইছে ২ জনের ২ রকম গ্যাপ। এদের গ্যাপটা যেরকম যে জিএসটি পরীক্ষা যারা দিয়ে আসছে তাদের গ্যাপটা হয়ে গেছে তারা পিসিবি পড়ছে এবং আমার যতটুকু মনে হয় জিএসটি যারা পরীক্ষা দিয়ে আসছে তারা হয়তো ফিজিক্স এর মধ্যে একটু বেশি গুরুত্ব দিচ্ছে অথবা কেমিস্ট্রি ম্যাথ রিলেটেড টপিকগুলো এগুলোতে একটু বেশি গুরুত্ব দিয়ে আসছে এরকম। আর জিএসটি যারা দেয় নাই তারা কি করছে তারা নরমাল পড়ালেখা পড়ে গেছে কিন্তু তাদের কাছে হুট করে মনে হইছে যে ভাই আগের অনেকগুলো ক্লাস জমে গেছে অনেক পড়া হয়তো আমি সেগুলো শেষ করতে পারি নাই এরকম। এখানে আরেকটা ডিফারেন্স ভাই জিএসটি যারা কিন্তু প্রিপারেশন নিছে একটা এক্সামের তাড়না ছিল যে সামনে আমার এক্সাম অনেক বেশি পড়াশোনা করতে হয়তো কিন্তু এই গ্রুপটা একটু মানে কম পড়াশোনা করছে। এখন আমার যে প্রশ্ন আমি টু দা পয়েন্টে চলে আসি সেটা হচ্ছে দুই গ্রুপের ক্ষেত্রেই যদি আমি কথাবার্তা বলবো আমি তোর কাছে আগে জানতে চাচ্ছি ওরা যদি এখন শুরু করে আবার যেমন আজকে লাইভ থেকে মনে করো একেবারে বিশাল মোটিভেশন পাইলো শুরু করলো আজকে থেকে ওরা কি আগে গ্যাপ কভার করবে নাকি এখন থেকে রেগুলার যে পড়ালেখা সেগুলো চালাবে? আচ্ছা তোর কি মতামত? তুই কি করছিস? এইখানে ভাই যদি এরকম হয়তো যে আমি বারবার আগের গ্যাপ কভার করতেছি এরকম যদি হয়তো তাহলে আমার যে প্রেজেন্ট যে পড়াটা চলতেছে এটা কি আমি কভার করতে পারবো? হ্যাঁ, আমি আগের গ্যাপ নিয়ে যদি পড়ে থাকি প্রেজেন্টটাও তো আবার আমার গ্যাপ পড়ে যাইতেছে। তাহলে আমি মানে বাকি যে স্টুডেন্ট তারা যেভাবে আগাচ্ছে আমি কিন্তু সেভাবে আগাইতে পারতেছি না। যেরকম আমাদের কোর্সের রেগুলার ক্লাস থাকবে ধরেন এক্সাম থাকবে। তাহলে আমি যদি আগের পড়া নিয়ে পড়ে থাকি তাহলে আমার ক্লাসটা ধরেন দেখা হলো না বা খুব কম গুরুত্ব দিয়ে আমি দেখলাম। এরপর এক্সাম অ্যাটেন্ড করলাম, এক্সামে দেখা গেল আমি কম পাইছি। তাহলে যেটা হবে আরো হতাশা চলে আসবে যে আগের গ্যাপও হইতেছে না এটাও হইতেছে না, গ্যাপ পড়ে যাইতেছে আর কি। ফিজিওলজিতে এটার একটা ফিডব্যাক মেকানিজম ছিল। ঠিক না? সাইকেলে ঘুরে ভিসিএস সাইকেল। এরকম একটা ব্যাপার তোমরা ইনশাআল্লাহ যদি মেডিকেলে চান্স পেয়ে যাও তখন এইরকম একটা জিনিস পাবা। হ্যাঁ, পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমরা এটাকে বলি। যে তুমি ভিতরে ঢুকে যাওয়ার পরে একটা লুপের মধ্যে পড়ে যাওয়া। ঠিক আছে? তো এই লুপের মধ্যে পড়া যাবে না। যে কথাটা শাহিন বলতে যাচ্ছে এবং হয়তো তোমরা বুঝতেই পারছো যে তুমি যদি এরকম করো যে আজকে থেকে পড়া শুরু করছো এবং শুধু গ্যাপ কভারের দিকে নজর দিছো এটা হবে কি তুমি আগের গ্যাপ কভার করতেছো ঠিক আছে কিন্তু নতুন যে পড়ালেখা যেগুলো আগে যাচ্ছে অন্যরা পড়ে যাচ্ছে সেটা কিন্তু আবার নতুন করে তোমার গ্যাপের খাতায় যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে তোমার গ্যাপের একটা লুপ হোল তৈরি হচ্ছে যেটার ভেতরে তুমি পড়ে গেছো। এই গ্যাপ থেকে তুমি আর বের হতে পারতেছো না। এই কারণে যেটা করতে হবে তোমাকে গ্যাপ কভারের ক্ষেত্রে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। ঠিক আছে? তুমি আগে রেগুলার হবা। তোমার আজকে থেকে যে ক্লাস চলতেছে, কালকে থেকে যে ক্লাস চলতেছে তুমি আগে সেটা ফলো করবা। এখন সেটা ফলো করার ক্ষেত্রে এখন তুমি বলবা যে ভাই তাহলে গ্যাপ কিভাবে কভার করব? সেটা ফলো করার ক্ষেত্রে তোমাকে একটু স্পিডি হইতে হবে। ওকে? যেমন ধরো শাহিনের আগের কোনো গ্যাপ নাই। ভাই আমার নিজেরই গ্যাপ পড়ছিল। হ্যাঁ, ওদেরকে এটা বলি ভাই কি হয়েছিল। তো আমাদের হচ্ছে যখন অ্যাডমিশন চলতেছিল অ্যাডমিশন টাইমে আইএসএসবি হয়েছে। ক্যাডেটে ছিলাম আমাদের আইএসএসবি দেওয়াটা বাধ্যতামূলক ছিল আরকি। তো আইএসএসবি তে আমরা মোটামুটি ৭ থেকে ১১ দিন মতন আমি মানে বাইরে ছিলাম আরকি। মানে একদম পড়াশোনা অ্যাডমিশনের যে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন এটা থেকে কমপ্লিটলি আমি বাইরে ছিলাম। সো ১১ দিনের পড়া কত বিশাল তুমি বুঝতে পারতেছো। এরপরে এসে আমি দেখলাম যে আমার টোটাল ১৫ থেকে ১৬ টা, ঠিক আছে? ১৫ থেকে ১৬ টা চ্যাপ্টার আমার গ্যাপ পড়ে গেছে। ট্রুলি বলতেছি ১৫ থেকে ১৬ টা চ্যাপ্টার গ্যাপ পড়েছে সব সাবজেক্ট মিলে। এরপর যেটা আমি করলাম যে এরপর হচ্ছে আগামী ১৫ দিন আমি টার্গেট নিলাম। আগামী ১৫ দিনের রেগুলার পড়া ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে এরকম করে রেগুলার যে পড়াটা সেটা আমি কমপ্লিট করতাম। এরপরে ওই যে ১৫ টা চ্যাপ্টার কিন্তু আমি রেগুলার পড়ার মধ্যে ইনক্লুড করছিলাম। কিভাবে? ওই যে আমি রেগুলার পড়া শেষ করে আমি এক্সট্রা ১.৫ থেকে ২ ঘন্টা টাইম বের করছিলাম।
ঠিক আছে? আমি নিজে স্পিড বাড়ায় পড়াশোনা করে আমি 1.5 থেকে 2 ঘন্টা টাইম রাখছিলাম। ওই 1.5 থেকে 2 ঘন্টাতে ডেইলি আমি যে 15টা চ্যাপ্টার ধরো ডেইলি এভাবে একটা করে পড়ছি। যা আগামী আমি হচ্ছে 15 দিনে আমার যে গ্যাপটা আমি ফিল আপ করব। এভাবে প্রতিদিন আমি একটা একটা করে চ্যাপ্টার আগের পড়া আমি পড়ছি, দিয়ে আমার কভারটা মানে আমি রেগুলারও ছিলাম, ওদের সাথেও আমি আগাইছি, সাথে আগের যে গ্যাপটা ছিল এটাও আমি কভার করছি। তোমাদের আসলে এটাই ফলো করতে হবে, সেটা আমি আরেকটু এলাবোরেট করে বলতেছি, মানে গ্রুপ ভাগ করে করে বলতেছি আর কি। হ্যাঁ, শাহিন একটা বলছে, আমি তোমাদেরটা বা আমারটা বলতেছি আর কি। এখন এবার একটু খেয়াল করো, কি বললাম, রেগুলারিটি মেনটেন করতে হবে, সাথে তোমাকে স্পিডি হইতে হবে, যেটা একটু আগে শাহিন বললো। এখন আমি সিস্টেমে আসি, কি করতে হবে। মনে করো আজকে ব্লাড চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে, ওকে? তোমার মনে করো যে শাহিন ভাই তোমাকে এই চ্যাপ্টারটা পড়াইলো ক্লাসের মধ্যে। এখন যার কোনো গ্যাপ নাই, আমি সাপোজ শাহিনকে ধরে নিলাম, শাহিনের কোনো গ্যাপ নাই, তো শাহিন কি করবে, এই চ্যাপ্টারটা আমি ধরলাম শাহিন 10 ঘন্টা নিয়ে পড়লো। শাহিন পড়তেছে কয় ঘন্টায়? 10 ঘন্টায়। এখন তোমার তো গ্যাপ আছে, আগের গ্যাপ রয়ে গেছে না তোমার? তাহলে তুমি কিন্তু 10 ঘন্টায় যদি পড়ো, এখন দুইজনের পড়া সমান হয়ে যাচ্ছে, তাহলে তোমার আসলে কোনো এক্সট্রা টাইম বাঁচতেছে না। তোমার তো টাইম বাঁচাইতে হবে, যে টাইমটা তোমার গ্যাপ কভারে দিতে হবে। তাহলে তুমি কি করবা, এই চ্যাপ্টারটা পড়ার সময় তোমাকে একটু হলেও স্পিডি হইতে হবে। এখন শুরুর দিকে হয়তো খুব বেশি স্পিড পাবা না, আমি ধরলাম একটু স্পিডি হইছো, যে কারণে এই চ্যাপ্টারটা পড়তে তোমার 9 ঘন্টা সময় লাগবে। তুমি 1 ঘন্টা সেভ করতে পারছো। ওকে? তাহলে এই 1 ঘন্টা তুমি এখন গ্যাপ কভারের ক্ষেত্রে দিবা। এবার আসি যে ভাই গ্যাপ কভার, গ্যাপ তো অনেক। তাহলে আমি গ্যাপ কিভাবে কভার করব? গ্যাপ কভারের ক্ষেত্রে যে জিনিসটা আমি তোমাদের অনেকবার বলে আসতেছি, সেটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট সাজানো। প্রায়োরিটি লিস্ট কি? তোমার হাতে মনে করো এরকম আছে যে কিছু টাকা আছে। এই টাকা তুমি দান করতে যাচ্ছ। রাস্তার মধ্যে সিরিয়াল লাইন ধরে অনেকজন দাঁড়ানো আছে এবং তুমি মোটামুটি সিওর দান করবাই আজকে। এখন কারে দান করবা তুমি? যে এসে তোমার কাছে টাকা চাইতেছে তারই তো হুট করে দান করে দিবে না। তুমি দেখলে একজনের ২ টা পাই নাই, আবার সে তার ২ টা চোখও নাই, এরকম অবস্থা। তার মানে তুমি বুঝতেছো সে কি বেশি হকদার। তার মানে তাকে আগে ফার্স্ট এ দিতে হবে। শাইন, সাউন্ড নাই নাকি একটু চেক দিস তো। এই সাউন্ড ওকে আছে তো? এই সাউন্ড ঠিক আছে। তোমার একটু নেটওয়ার্ক একটু চেক করো। বাকিটা একটু বলো তো। সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? তুমি একটু নিজেরটা চেক দাও। হ্যাঁ, শাইন একটু চেকে রাখিস। ওকে। তো আমার কি করতে হবে? আমার প্রায়োরিটি লিস্ট সাজাইতে হবে যে আমি কোনটাকে আগে দিব বা হচ্ছে আগে রাখবো। এবার আসি যে কোনটাকে আগে রাখার ক্ষেত্রে এরকম আছে, আমি ২ টা গ্রুপে আগে ভাগ করে নিছিলাম। একটা যারা জিএসটি পরীক্ষা দিয়ে আসছে। এখন জিএসটি পরীক্ষা যারা দিয়ে আসছে, তাদের কিন্তু আমি যে একটু আগে যেটা বলছি, তাদের ফিজিক্স কিন্তু ভালো পড়া হইছে। ওকে? ফিজিক্স ভালো পড়া হইছে, কেমিস্ট্রি ভালো পড়া হইছে। কিন্তু ঝামেলাটা কোন জায়গাতে লাগছে জানো? ওরা বা জিএসটি পরীক্ষা যারা দিয়ে আসছে, তাদের ভালো পড়া হইছে ফিজিক্সের কোন পার্ট গুলা? যেগুলো শর্ট সিলেবাসে ছিল। যদিও এবার পরীক্ষার ক্ষেত্রে আগের দিকে হয়তো অনেকে এরকম টার্গেট নিছিল যে ফুল সিলেবাসে পরীক্ষা হইতে পারে। তো ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি ধরে নেই যে ফিজিক্সে তোমার হয়তো শর্ট সিলেবাস গুলো ভালো মতো বেশি পড়া হইছে। কেমিস্ট্রির ক্ষেত্রে বা বায়োলজির ক্ষেত্রে শর্ট সিলেবাসটা একটু ভালো পড়া হইছে। তাহলে এখন তুমি প্রায়োরিটি লিস্টে কোনটা দিবা? প্রায়োরিটি লিস্টে তুমি হচ্ছে রাখবা যেই চ্যাপ্টার গুলো তোমার শর্টের বাইরে ছিল। শর্টের বাইরের চ্যাপ্টার। ওকে? শর্টের বাইরের চ্যাপ্টারের ক্ষেত্রে এখন তুমি চিন্তা করলা যে আমার বায়োলজির ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি গ্যাপ। এবং বায়োলজির ক্ষেত্রে তুমি দেখলা যে হচ্ছে শর্টের বাইরের ৪ টা চ্যাপ্টার তোমার গ্যাপের মধ্যে পড়ে গেছে। যেই ৪ টা চ্যাপ্টার আমার পড়া হয় নাই। ৪ টা চ্যাপ্টারের মধ্যে তুমি দেখলা ৪ টা চ্যাপ্টার এরকম। একটা আছে হচ্ছে রক্ত চ্যাপ্টার, একটা আছে হচ্ছে তোমার আ শ্বসন চ্যাপ্টার, একটা আছে মানব জীবনের ধারাবাহিকতা, একটা আছে হচ্ছে তোমার আ ঘাসফড়িং। তুমি দেখলা তুমি রক্ত চ্যাপ্টারটা ভালো পারো, তুমি শ্বসন চ্যাপ্টারটা ভালো পারো। ঝামেলা কোন জায়গায়? ঝামেলা হচ্ছে ঘাসফড়িং আর কোন জায়গায়? মানব জীবনের ধারাবাহিকতা। তাহলে তুমি এই যে প্রায়োরিটি লিস্ট সাজাচ্ছ, প্রায়োরিটি লিস্টের ১ নাম্বারেই থাকবে দেখা যাবে হচ্ছে ঘাসফড়িং। ২ নাম্বারে তুমি লিখে রাখবে হচ্ছে কি মানব জীবনের ধারাবাহিকতা। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখন যে তুমি ১ ঘন্টা সেভ করে আসছো, ওই ১ ঘন্টা তুমি আগে কোথায় দিবা? আগে দিবা হচ্ছে যে এটা প্রায়োরিটি লিস্টের শুরুর দিকে ছিল। আমি কি কথা বুঝাইতে পারতেছি? তুমি আমার সিস্টেমটা কি হলো আমি আবার একটু রিক্যাপ করতেছি, খেয়াল করো। গ্যাপ কভার করব আমরা নরমাল রেগুলার পড়ার ফাঁকে, ফাঁকে। আমার আগে রেগুলার পড়া যেটা আছে, সেই পড়াতে আমাকে কি করতে হবে? স্পিডি হইতে হবে। এই জায়গা থেকে আমার কিছু টাইম সেভ করতে হবে। এই টাইমটা আমি ইউজ করব গ্যাপ কভারের ক্ষেত্রে। গ্যাপ কভার করার ক্ষেত্রে আমি কোনটাকে প্রায়োরিটি দিব? যেই চ্যাপ্টারটা আমার মনে হইছে যে এই চ্যাপ্টারটা আমার কম পড়া হইছে। এই চ্যাপ্টারটা আমার মধ্যে এই চ্যাপ্টারটার মধ্যে আমি কিছুই পারি না। এই চ্যাপ্টারটা আমার সবচেয়ে কম আমার এটার মধ্যে দখল আছে। তাহলে এই চ্যাপ্টারটাকে আমি লিস্টের ১ নাম্বারে রাখবো। তাহলে এটা আমি আগে পড়ব। ওকে? এরকম ভাবে শেষের দিকে যাব। এখন তুমি জানো যে হচ্ছে তোমার ব্রায়োফাইটা, টেরিডোফাইটা তুমি এমনিতেই ভালো পারো। কিন্তু সেটা গত ৩ মাসে হয়তো তুমি পড়ো নাই। কিন্তু ৩ মাসে পড়ো নাই তো কি হইছে? তুমি তো সেটা ভালো পারো। তো সেটারে তুমি যদি এই ১ ঘন্টা সেভই করতে পারছো, সেই ১ ঘন্টা যদি এই ব্রায়োফাইটা পড়তে দিয়ে দাও, তাহলে তো এটা লস প্রজেক্ট হবে। ঠিক আছে? তাহলে তোমাকে এই সিস্টেমে আগাইতে হবে। এবার আসি জিএসটির ক্ষেত্রে, যারা জিএসটি পরীক্ষা দাও নাই।
ওকে, বা জিএসটি প্রিপারেশনই নাও নাই, তুমি নরমাল সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশনই আগে দিছিলা। ওকে, এখন এদের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? তোমার ক্ষেত্রে কিন্তু গ্যাপ যে তুমি যদি চিন্তা করো যে ভাই আমার গ্যাপ তো ওভারঅল গ্যাপ কিন্তু দেখো এই ২ গ্রুপের মধ্যে ২ জনেরই ২ টা আলাদা বেনিফিট আছে। যে যেটাকে প্লাস পয়েন্ট হিসেবে দেখে। যেমন জিএসটি যারা পরীক্ষা দিয়ে আসছো তারা যদি চিন্তা করো ভাই আমি তো এতদিন মেডিকেলের জন্য পড়ি নাই। তুমি এতদিন কি পড়ছো তাইলে? এতদিন মেইন বই পড়ছো। আর মেডিকেল পরীক্ষা কোত্থেকে হয়? মেইন বই থেকে হয়। তাহলে তুমি মেডিকেলের জন্য পড়ো নাই এই কথাটা বলা মানে হচ্ছে তুমি একটা বোকার স্বর্গে বাস করতেছো। তুমি মেডিকেলের জন্যই পড়ছো, হয়তো একটু অন্যভাবে পড়ছো। এখন তোমাকে মেডিকেল লাইনে আসতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে তুমি জিএসটি পরীক্ষা যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে কিন্তু তোমার পড়া আরো বেশি হইছে। কারণ পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার চাপে পড়ে আমাদের পড়া একটু বেশি হয় নরমাল পড়ার চাইতে। ঠিক আছে? তো এটাকে তোমার প্লাস পয়েন্ট হিসেবে দেখতে হবে এতদিন যা পড়ে আসছো। আর সরাসরি মেডিকেলের জন্য পড়ে আসছো যারা, তারা ওইটাকেই প্লাস পয়েন্ট হিসেবে নিবা। আমি তো শুরুর দিকেই মেডিকেলের জন্যই পড়তেছি। তার মানে ওইটাই কি আমার প্লাস পয়েন্ট। মানে তোমার প্রত্যেকটা পয়েন্ট পজিটিভ পয়েন্ট হিসেবে দেখতে হবে। তাহলে তোমার কনফিডেন্স বাড়বে। আর যদি নেগেটিভ হিসেবে দেখো, নেগেটিভ হিসেবে দেখলে ভাই পুরা দুনিয়াই হতাশা। দুনিয়া তো হতাশারই হবে। দুনিয়াতে তোমার পাঠাইছে কি জন্য আল্লাহ? শাস্তি ভোগ করার জন্য পাঠাইছে, তাই না? তোমরা হয়তো জানো অবশ্যই। শাস্তি ভোগ করার জন্য পাঠাইছে না? আদম আলাইহিস সালাম কি করছে? ওই জায়গাতে একটা অপরাধ করছে। অপরাধ করার শাস্তি হিসেবে দুনিয়াতে পাঠাইছে। আর এই দুনিয়াতে এসে তুমি সব জায়গাতে শান্তি খুঁজতেছো, তাইলে হবে? দুনিয়া একটু হযবরলই থাকবে, একটু না অনেক বেশি হযবরল থাকবে। এটা নিয়ে তুমি যদি আফসোস করতে চাও, সারা জীবনই আফসোস করতে থাকবা। এটা আফসোস করা শেষ হবে না। ওকে? কিন্তু তোমাকে এই জিনিসগুলা থেকে পজিটিভ দিকগুলা দেখতে হবে। ঠিক আছে? তো জিএসটির ক্ষেত্রে যে ব্যাপারটা বললাম, তোমার ক্ষেত্রে সেম। তুমি নরমাল পড়ে আসছো, কিন্তু এরপরে তুমি দেখলা যে না ভাই আমার তো কিছু গ্যাপ তৈরি হইছে। তোমার ক্ষেত্রে সেম একই কাহিনী। তুমি একটু স্পিডি হবা, টাইম বের করবা, এই টাইমটা গ্যাপ কভারের ক্ষেত্রে দিবা। কিন্তু তোমার গ্যাপ কভার তোমার যদি হচ্ছে প্রায়োরিটি লিস্ট সাজাও, তোমার লিস্টটা একটু অন্যরকম হবে। ওদের ক্ষেত্রে যে লিস্টটা হবে যেটা শর্টের বাইরের চ্যাপ্টার, তোমার ক্ষেত্রে হয়তো এরকম একেবারে স্পেসিফিক হবে না। তোমার একেবারে মনে করো কি হবে? সবকিছু মিলানোই থাকবে আরকি। জগে খিচুড়ি টাইপ হবে। তোমার জিকের মধ্যে গ্যাপ থাকতে পারে, ইংলিশের মধ্যে গ্যাপ থাকতে পারে বা অন্য যেকোনো ফিজিক্সের মধ্যে, কেমিস্ট্রির ক্ষেত্রে যেকোনো চ্যাপ্টারে থাকতে পারে। তুমি সেটাকে প্রায়োরিটি লিস্টে ১ নম্বরে কাকে রাখবা, ২ নম্বরে কাকে রাখবা, ৩ নম্বরে কাকে রাখবা, এরকম একটা লিস্ট করে ফেলবা। তারপরে এই গ্যাপগুলা কভার করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। তোমরা কি একটু হলেও বুঝতে পারছো? একটু জানায়ও তো। নয়তো শুধু আমি বকবক করে গেলাম। মনে করো ওয়াজ মাহফিল হইলে মজা হইতো। আমরা একটা কথা বলতাম, তোমাদের জিজ্ঞেস করতাম, "কথা বলেন ঠিক কিনা?" তোমরা সবাই উচ্চ স্বরে বলতা, "ঠিক।" তখন আমরা বুঝতাম যে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছে। তো এটা যেহেতু হচ্ছে না, তোমাদের এই মাঝে মধ্যে এরকম জিজ্ঞেস করতে হয় আরকি, হ্যাঁ? যে তোমরা বুঝতে পারতেছো কিনা? ভাই সবকিছু আপনি বললেন না যে প্লাস পয়েন্ট। এক পার্টি কি করবে বুঝছেন? যে অনেক সেকেন্ড টাইমার এরকম করে যে ভাই আমি তো অনেক আগে থেকে মানে প্রিপারেশন নিতেছি। ফার্স্ট টাইমার যারা তারা তো অনেক পরে মেডিকেল প্রিপারেশন নিবে। হ্যাঁ। আমি তো তাহলে ওদের থেকে অনেক আগে আছি। তাহলে আমার তো অল্প করে আগাইলেই হবে বা আমি খুব মানে শুয়ে বসে কাটাবো। পরে যে ওদের সাথে সাথ ধরবে এখন অল্প যেটা পড়তেছি সেটাই আমার প্লাস পয়েন্ট। এটা অনেকে ভাবে। হুম। বাট তুমি একটা জিনিস চিন্তা করো যে ২৬ ব্যাচ কিন্তু ওরা এইচএসসি পরীক্ষা দিতেছে। সো এইচএসসি পরীক্ষার জন্য কি লেভেলে সবাই প্রিপারেশন নেয় সেটা তো তুমি নিজেও দিয়ে আসছো, তাই না? তো কোন বই থেকে তারা দিতেছে, এইচএসসি পরীক্ষা দিতেছে? মেইন বই থেকে দিতেছে। ভাই তো ওই কথাটাই বলল যে মেইন বই পড়া, মেইন বই যেই পড়বে সেটা তার জন্য প্লাস পয়েন্ট। তোমার জন্য যেরকম প্লাস পয়েন্ট যে তুমি আগে থেকে প্রিপারেশন শুরু করছো, ২৬ ব্যাচের জন্য কিন্তু প্লাস পয়েন্ট যে তারা এইচএসসি এর জন্য মেইন বইটাকে খুব ভালোভাবে পড়তেছে। ঠিক আছে? সো ওভার কনফিডেন্ট মানে এটা আবার হচ্ছে মিসইউজ করা যাবে না। যে প্লাস পয়েন্ট পজিটিভ দিক দেখা। এটা তুমি যদি আবার এভাবে দেখো যে তুমি অনেক বেশি আগে থাকতেছো ওদের থেকে, তুমি শুয়ে বসে কাটাবা তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তুমি পজিটিভলি চিন্তা করবা বাট টাইমটাকে ইউটিলাইজ করবা। পজিটিভলি চিন্তা করতে গিয়ে মনে করো প্রতিপক্ষকে তুমি দুর্বল ভাববা, তাহলে তাইলে হবে না। তাইলে শেষ। হ্যাঁ? এরকম করা যাবে না। প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না। এখন বলতে পারো যে প্রতিপক্ষ এনে কি যুদ্ধ লাগাই দিচ্ছেন? আমি যুদ্ধ লাগাই দিচ্ছি না। আমি জাস্ট বলতেছি যে তুমি প্রিপারেশন নেওয়ার সময় তোমার তো এই জায়গাতে সবাই প্রতিপক্ষ তোমার। ওকে? এই জায়গাতে আমি যদি প্রিপারেশন নিতে যাই শাহিন আমার প্রতিপক্ষ। তার মানে এই না শাহিনের সাথে আমি মারামারি করব। ঠিক আছে? তোমার এই জায়গাতে তুমি প্রিপারেশন নিবা কিন্তু চিন্তা করবা যে ও কি ভাবতেছে, ও কিভাবে পড়তেছে। তোমার এই জায়গা থেকে একদম আগায়া থাকার চেষ্টা করতে হবে। ওকে? আচ্ছা অনেকে জিজ্ঞেস করতেছে ভাই ক্লাস আর কিভাবে হবে? আচ্ছা দেখো এগুলো আমরা পরে বলব। কারণ এখন যদি এগুলো বলতে থাকি তোমরাই বলবা যে ভাই গাইডলাইন নিতে এসে শুধু কোর্সের প্রচারণা করতেছেন। আমাদের নতুন কোর্স যেটা হ্যাঁ, জিএসটি পরবর্তী সেকেন্ড টার্ম মেডিকেল কোর্স সেটা আমরা ১২ তারিখে লঞ্চ করব। তোমরা ইচ্ছা করলে এখনো ভর্তি হতে পারবা। ওয়েবসাইটে দেয়া আছে এবং ভর্তি হলে যেটা হবে এখন ভর্তি হইলে তোমরা আগের ব্যাচ যেটা আছে মানে রানিং ব্যাচ যেটা সেটার সাথে ক্লাস করতে পারবা এবং সব ক্লাস নতুন করে আবার হবে। তো এগুলো জিনিসগুলো আমরা একটু দেখাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে? আমরা আগে গাইডলাইনটা শেষ করি। গাইডলাইনটা শেষ করি তারপরে বা মাঝখানে আমরা বিরতি নিব। ওই যে বিজ্ঞাপন বিরতি আছে না? ঐরকম ভাবে তখন আমরা বিজ্ঞাপনটা দিব আরকি। আশা করি গ্যাপ ফিল আপ এর ব্যাপারে কি করতে হবে তোমরা বুঝতে পারছো। যদিও এগুলো আমরা একটু পরে আবার রিক্যাপ করব। ঠিক আছে? আমরা আগে কিছু প্রশ্নের সামনে আগাই। ওকে, শাহিন এ ব্যাপারে তুই কি বলবি? এই প্রশ্নটা নাই যে এখন থেকে শুরু করলে সম্ভব কিনা? এখন যেটা আসতেছে এটা কিন্তু
2 মাস পরেও আসবে, 3 মাস পরেও আসবে। এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষা ১ সপ্তাহ বাকি। আমাকে মানে ইনবক্সে মেসেজ দিছে যে, "ভাই আর ১ সপ্তাহ বাকি। কোন জিনিসটা পড়লে সিওর আমি চান্স পাবোই, আপনি বলে দেন।" সেই স্টুডেন্টটাই আবার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন করছে যে, "ভাই এখন কোন জিনিসটা দেখে যাবো? আমার তো পড়া হয় নাই। আপনাকে মেসেজ দিছিলাম। হুম, আপনি বলছিলেন এগুলো আমি পড়তে পারি নাই। তো এখন কি পড়লে কালকে আমি চান্স পাবো?" সো জি। তোমার কখন থেকে শুরু করলে সম্ভব? যারা এই কোশ্চেনটা করবে তাদের এই কোশ্চেনটা কখনোই শেষ হবে না। আজীবন এই কোশ্চেনটা থাকবেই। ঠিক আছে? তোমার তুমি যখন থেকে টাইম পাইতেছো ঠিক সেই মুহূর্ত থেকে শুরু করতে হবে। তুমি এখন টাইম পাইতেছো এই মুহূর্ত থেকে শুরু করতে হবে। তুমি যদি শুরু না করো ওই সেম লুপ হলে তুমি পড়ে যাবা। এখন থেকে শুরু করলে সম্ভব কিনা এই সেম কোশ্চেন তোমাকে বারবার করতে হবে আমাদেরকে যদি তুমি এখন থেকে না শুরু করো। বুঝা গেছে? আচ্ছা, তোরে তো এই প্রশ্ন জিজ্ঞেস করে। তুই মনে হয় খুব ভালো মানুষ। এই কারণে তোরে জিজ্ঞেস করে, উত্তরও পায়। আমারে এখন আর জিজ্ঞেস করে না, বুঝছস? কারণ এরকম হইছে, আমার এরকম মানে শেষ দিকে আইসা কিছু পোলাপান আমাকে মেসেজ দেয় আমার পেইজে, ডক্টর মাহিরুল ইসলাম সবল। তোমরা চাইলে মেসেজ দিতে পারো। কিন্তু এই মেসেজ দিও না আরকি। শেষ দিকে এসে জিজ্ঞেস করে, "ভাই এতদিন কিছু করি নাই। এখন থেকে শুরু করলে হবে কিনা?" আমি তখন জিজ্ঞেস করি, "এতদিন পড়স নাই কেন? এতদিন তাহলে করছসটা কি?" ঠিক না? সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে। সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় লাস্টে এসে বলতেছে, মানে ১ মাস বাকি বা ১৫-২০ দিন বাকি। ওই সময় এসে বলতেছে, "ভাই আমার তো কিছু পড়া হয় নাই।" সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার পরে তুমি যদি ১-১.৫ মাস পরীক্ষার ১-১.৫ মাস আগে এসে বলো যে, "ভাই আমার এখনো কিছু পড়া হয় নাই।" তাহলে তো আসলেই তো তুমি করছো কি তাহলে এতদিন? তাই না? তাহলে তোমার এখন থেকে যদি শুরু না করো, এই যে এখন মানে আজকের দিন ১০ এপ্রিল। এখন মানে এটা তুমি প্রত্যেকদিন যদি আমি এখন বলি তাহলে তো সেটা এখনই হবে। তাই না? তো ব্যাপারটা এরকম না। এখন মানে তুমি আজকে ১০ এপ্রিল চিন্তা করো। এখন থেকে যদি শুরু না করে, এখন আমি তোমাকে একটু অন্যভাবে চিন্তা করি। যে উত্তরটা আমি সবসময় দিয়ে থাকি। তুমি চিন্তা করলা যে এখন থেকে শুরু করবা না। ওকে ফাইন। এখন থেকে শুরু করলে আমি ধরলাম এখন থেকে শুরু করলে হবে না। এখন থেকে শুরু করলে সম্ভব না। আমি ধরলাম। এখন থেকে শুরু করলে সম্ভব না। এখন তাহলে তুমি কি করবা? তুমি কি করবা? তো শাহিন তাহলে কি করবি? তুই কি করবি? তোর কাছে টাইম মেশিন আছে? যে ঠিক আছে ভাই এখন থেকে শুরু করলে সম্ভব না। তাহলে আমি জানুয়ারি মাস থেকে শুরু করি। মানে ২৬ সালেরই জানুয়ারি মাস থেকে শুরু করি। ঘড়ির মধ্যে আমরা অনেক এরকম দেখছি, মুভি দেখছি, সায়েন্টিফিক মুভি যাচ্ছে চাপ দিলে আবার টাইম সেট করে চাপ দিলে আগের কয়েক মাস আগে চলে যাচ্ছে। টাইম এরকম ট্রাভেলিং টাইম ট্রাভেলিং করে। তোমার কাছে কি এরকম ঘড়ি আছে? নাই তো, আমার কাছেও নাই। যে তুমি বলবা যে ভাই আপনারটা দেন। আমার কাছেও নাই। আমার এটা দিয়ে টাইম ট্রাভেল করা যায় না। বুঝছো? শাহিনের কাছেও নাই। কারো কাছেই নাই। আমারটাতে ডেটও দেখা যায় না। তো এখন তার মানে তুমি ১ মাস বা ১.৫ মাস বা গত দিনও তুমি যাইতে পারতেছ না। তাহলে তোমার কি এখন থেকে শুরু করতে হবে। ওকে? এবং এই জিনিসগুলাকে এই যে একটু আগে শাহিন যে কথাগুলা বলল যে এইচএসসি ব্যাচ ২৬ ব্যাচ যারা শুরু করবে তারা যে টাইমটা পাবে। তো এখন তুমি যে টাইমটা পাচ্ছ সেটাকেও তুমি পজিটিভলি দেখো। তুমি কতদিন টাইম পাচ্ছ। এখন থেকে শুরু করে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি সময় পাচ্ছ ৩ মাস। আবার এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে এরপরে যে মেডিকেল অ্যাডমিশনের যে ফিক্সড টাইমটা আমরা যেটা চিন্তা করি, ওইখানেও সময় পাচ্ছ তুমি ৩ মাস। তাহলে এই যে ৬ মাস সময় পাচ্ছ, ৬ মাস পরে যদি তুমি চিন্তা করো যে আমার এখন থেকে শুরু করলে সম্ভব কিনা, তাহলে তো ঝামেলাই লাগবে। তাই না? তোমাকে চিন্তা করতে হবে। আমি জাস্ট অন্যভাবে আবার যদি অন্যভাবে চিন্তা করি, তুমি চিন্তা করলা যে গতবার যখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসছো ফার্স্ট টাইম, তুমি ৩ মাসের প্রিপারেশন নিছো এবং ৩ মাসের প্রিপারেশন নেওয়ার পরে তুমি কি করছো? তুমি প্রিপারেশন নেওয়ার পরে রেজাল্ট তো অবশ্যই দেখছো। এবং কি আশা নিয়ে দেখছো? যে চান্স তো হইলে হইতেও পারে। এবং অনেকে আমি জানি যে কোন অ্যাক্সিডেন্টের কারণে হয়তো চান্স হয় নাই, আল্লাহ তাআলা দেন নাই। আচ্ছা যাই হোক। তো কিন্তু তুমি তো আশাবাদী ছিলা যে আমি চান্স হবে। কয় মাস পরে আশাবাদী ছিলা? ৩ মাস। তো এখন তুমি পড়তেছো ৬ মাস। যদি আজকে থেকে শুরু করো। তাহলে তুমি আগের ৩ মাস পরে তুমি আশাবাদী ছিলা যে চান্স হবে ইনশাআল্লাহ। আর এখন তুমি ৬ মাস পরে তুমি চিন্তা করতেছো চান্স হবে কিনা? তাহলে এটা লজিকই মিলল? এটা তো লজিকই যাচ্ছে না। আবার এখন আমি যদি বলি যে ৬ মাস পড়তেছো, ব্যাপারটা কিন্তু ৬ মাসের না। তুমি জিএসটির জন্য হয়তো হালকা পাতলা পড়ছো। তুমি গতবার অ্যাডমিশনের সময় পড়ছো, তাহলে ওগুলো কি কাউন্ট হবে না? অবশ্যই কাউন্ট হবে। তাহলে এতদিন পড়ার পরে আমি যদি জিজ্ঞেস করি সম্ভব কি না? তাহলে প্রশ্নটাই ভুল। ঠিক আছে? তোমাকে সম্ভব চিন্তা করতে হবে এবং আমার দ্বারাই সম্ভব ইনশাআল্লাহ এই চিন্তা করে তোমাকে আগাইতে হবে। বুঝতে পারছো কথা? তাহলে এই প্রশ্ন আমার মনে হচ্ছে তোমাদের প্রতি উপদেশ থাকবে। এই প্রশ্ন কোন ভাইয়াকে, কোন পেইজে, কোন গ্রুপে জিজ্ঞেস করার আর কোন দরকার নাই। উত্তর তোমার মধ্যেই আছে। জাস্ট একটু লজিক্যালি চিন্তা করো। ওকে? ঠিক আছে, এটা নিয়ে আর আমরা আর বেশি সময় নষ্ট না করি। শুরু করব কিভাবে? আচ্ছা শাহিন, এই জায়গা থেকে আমি তোকে একটু বলি। এই জায়গাতে অনেকেই আছে এরকম যে যারা এখন থেকে মানে আজকে থেকে বা কালকে থেকে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনটা শুরু করবে। এক্ষেত্রে তারা কি করতে পারে? ভাই আ মানে একটা জিনিস বুঝতে হবে যে তোমার আসলে তুমি যদি মনে করো একটা রেস দৌড়াইতেছো যেটা আসলে ১৫০০ মিটার বা ৩০০০ মিটার। আমাদের ক্যাডেটে ভাই এরকম ৩০০০ মিটার রেস হুম, হইতো। তো শুরুতে দেখা যাইত যে কিছু পোলাপাইন আছে যে যারা শুরুতে খুব মানে ২-৩ চক্করে খুব আগে আছে। এরপরে আস্তে, আস্তে নেতায় পড়তে, আস্তে, পড়তে, আস্তে পড়তে, হ্যাঁ। পড়তে, পড়তে, পড়তে সবার পিছনে এমনকি ১-২ চক্করও গ্যাপ পড়ে যায়। কেন এটা? কারণ ১ম এ ওর যত শক্তি ছিল সব দিয়ে দিছে এবং এমনভাবে দিছে যে পরবর্তীতে আর কন্টিনিউ করতে পারতেছে না।
ঠিক আছে? এখন তুমি যদি চিন্তা করো যে আজকে কালকে থেকে তুমি পড়া শুরু করবে এবং ২৪ ঘন্টায় তুমি পড়বা। ২৪ ঘন্টা পড়া কি তোমার পসিবল? ২৪ ঘন্টা পড়া তো পসিবল এবং পুরাটাই অযৌক্তিক, তাই না? এবং তুমি যদি এরকম চিন্তা করো যে ভাইয়া আগে আমি তো অ্যাডমিশন টাইমে আগেরবার অ্যাডমিশন টাইমে আমি ১২-১৪ ঘন্টা পড়ছি, বাট এখন আমি ১২-১৪ ঘন্টা পড়তে পারতেছি না। আমি সর্বোচ্চ ৩-৪ ঘন্টা পড়তে পারতেছি। এটাই তো নরমালি হওয়ার কথা। তুমি যদি এখন থেকে শুরু করো, তুমি কি একবারই ১২ ঘন্টা তুমি পড়তে পারবা? একবারে ১৬ ঘন্টা পড়তে পারবা? পারবা না তো। ১ম এ তুমি ৩-৪ ঘন্টা করে পড়ো। এরপর একটু, একটু করে তুমি টাইম বাড়াও। তুমি আগের দিন যতটুক পড়ছো, তুমি এটা ঠিক করবা যে পরের দিন যাতে একটু হলেও তুমি বেশি পড়ো। আগের দিন তুমি ৩ ঘন্টা পড়ছো, তার মানে আজকে তুমি ৩ ঘন্টা ১৫ মিনিট পড়বা, ৩.৫ ঘন্টা পড়বা। এরকম যাতে না হয় যে আগের দিন তুমি ৩ ঘন্টা পড়ছো, আজকে ২ ঘন্টা, পরের দিন ১ ঘন্টা। তোমার কমতেছে এরকম না। তুমি যে পজিশনে আছো এইখান থেকে তোমাকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? তোমার টার্গেট হবে এইটা। তোমার পজিশন যেটা সেখান থেকে তুমি ইমপ্রুভ করবা। এবং অবশ্যই তুমি যদি বিশাল টার্গেট নিয়ে আগাও, বিশাল টার্গেট নিয়ে শুরু করো, তাহলে দেখবা যে তুমি ২ দিন পরে হতাশ হয়ে গেছো। ঠিক আছে? কারণ বিশাল টার্গেট তোমার শুরুর দিকে কভার করা পসিবল না। ঠিক আছে? তাহলে যেটা করবা যে ছোট, ছোট টার্গেট নিয়ে শুরু করবা। আমি যেটা করতাম যে অ্যাডমিশন টাইমে আমি প্রত্যেক দিনের একটা রুটিন সেট করতাম যে আগের দিন ঘুমানোর আগে কালকে আমি কি, কি পড়বো, কালকে আমি কখন কি করব। মানে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত আমি পুরো একটা রুটিন সেট করতাম। ঠিক আছে? শুরুতে দেখা যেত যে আমি মেইনটেইন করতে পারতেছি না। হতাশ হয় নাই। আস্তে, আস্তে দেখা গেছে যে ওই রুটিনের সাথে আমি চলা শুরু করছি। সো শুরুতে যদি আমি এরকম হতাশ হয়ে যাইতাম যে ওই রুটিন আমি মেইনটেইন করতে পারতেছি না, তাহলে কি হইতো? হইতো না। সো তুমি শুরুতে ছোট টার্গেট নাও, রুটিনটা সাজাও। শুরুতে যদি তুমি 100% কমপ্লিট নাও করতে পারো কোনো সমস্যা নাই। বাট তোমার নিজের যে পজিশন তুমি যেটা থেকে শুরু করবা, সেটা থেকে যাতে আস্তে, আস্তে তুমি ইমপ্রুভ করো, এই জিনিসটা তোমাকে ইমপ্রুভ মানে এনশিওর করতে হবে। আচ্ছা, শাহিন হচ্ছে ওভারঅল সবকিছু বলে আসছে। আমি এবার সেকেন্ড টাইমারদের অ্যাসপেক্ট থেকে একটু বলি। হ্যাঁ, যে তুমি একজন সেকেন্ড টাইমার বা আমি নিজে যখন সেকেন্ড টাইমার ছিলাম, ভাই আমি কিভাবে শুরু করছিলাম। এখন এই জায়গাতে ২ টা গ্রুপ আছে আমি জানি লাইভের মধ্যে, যারা আমাদের সাথে মানে আরটিডিএস এর সাথে যে সেকেন্ড টাইমার যে ব্যাচ 6.0 এস এর সাথে আগে থেকে যুক্ত আছো। তাদেরকেও আমরা সেম কথা বলছিলাম যে শুরু করার ফার্স্ট স্টেপ হচ্ছে একটা ভুলের খাতা তৈরি করা। ওকে? এখন এই জায়গাতে ব্যাপার আছে। ব্যাপারটা কি? দেখো তুমি গতবার চান্স পাও নাই বা আমি আমার কথা বলি। আমি ১ম বার চান্স পাই নাই। এক্ষেত্রে সব দোষ যদি ভাগ্যের উপর দেই, তাহলে তুমি আসলে এই জায়গা থেকে বের হইতে পারবা না। তোমার ভালো করার যে ইনটেনশন টা সেটা থাকবে না। তোমার কিছু দোষ নিজের উপর নিতে হবে। যে ভাই আমার মধ্যে কিছু ভুল ছিল। ঠিক আছে? এটা করতে পারলে হবে কি? তুমি ওই ভুলগুলা কারেকশন করার সুযোগ পাবা। তুমি নিজেকে একটা আপগ্রেডেড পারসন হিসেবে তৈরি করতে পারবা। আর যদি তুমি চিন্তা করো না আমাকে শুধু কি ভাগ্যই একটা ফাঁকি দিছে। এই চিন্তা করলে তোমার প্রিপারেশন গতবারের মতোই হবে। তোমার পরীক্ষা গতবারের মতোই হবে। আর রেজাল্ট কেমন হবে? সেম বুঝতে পারতেছো। ওকে? তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে আগে স্বীকার করতে হবে যে আমার কোন না কোন জায়গাতে ল্যাকিংস ছিল। এই ল্যাকিংস গুলার জন্য আমি একটা খাতা মেইনটেইন করব। এখন তুমি যদি মনে, মনে বলো ভাই আমার মনেই আছে কি, কি আমার সমস্যা ছিল। তাইলে হবে না। আমি স্ট্রিক্টলি তোমাকে হচ্ছে এটা বলতেছি তুমি একটা খাতা মেইনটেইন করবা যে আমার কোন, কোন জায়গাতে ল্যাকিংস ছিল সেটা লিপিবদ্ধ করা। ওকে? এখন শুধু লিপিবদ্ধ করেই রাখছো। যারা আগে যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। শুধু লিপিবদ্ধ করে রাখছো, সেটা কোন ফলো আপ নাও নাই তুমি। ঠিক আছে? আমরা এরকম হয়, আমরা কিন্তু হাসপাতালে যেটা হয়, হ্যাঁ? আমরা একটা রোগীর ট্রিটমেন্ট দেওয়ার কয়েকটা ধাপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি রোগ ডায়াগনোসিস করা। যে আমি আইডিয়া করলাম যে কি রোগ হইছে তার। তারপরে ট্রিটমেন্ট দিলাম। এরপর কিন্তু কয়েকদিন ফলো আপ এ রাখতে হয়। ট্রিটমেন্ট যে দিলাম সেটা কাজ করতেছে কিনা। ওকে? সেটার উন্নতি কতটুকু নাকি আগে থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে। তো তুমি ভুলের খাতা শুধু বানায় রেখে দিলা। তুমি সেটা ফলো আপ নিচ্ছ না। যে আমার আগের যে সমস্যাগুলা ছিল সেগুলা কি ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। এই যেগুলো যদি ফলো আপ না করো তাহলে আল্টিমেটলি এটা করে লাভ নাই। বুঝতে পারছো? তাহলে তোমাকে কি করতে হবে? আমি আবার বলতেছি। ১ নাম্বার কথা হচ্ছে নিজের দোষ স্বীকার করতে হবে। যে আমার কোন, কোন জায়গাতে ল্যাকিংস ছিল। সেটা স্বীকার করে এই জিনিসগুলো আমার লিপিবদ্ধ করতে হবে যে আমার এই জায়গাতে আমার গ্যাপ ছিল। এই জায়গাতে আমার উন্নতি করতে হবে। ঠিক আছে? এরপরে কিছুদিন পরে পার হওয়ার পর তোমাকে এই খাতাটার ফলো আপ নিতে হবে। যে আমার যে ভুলগুলা ছিল সেই ভুলগুলাকে আমি কভার আপ করতেছি কিনা। আমার সেই জায়গা থেকে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। এখন বলতে পারো ভাই ভুলগুলা কেমন হইতে পারে? এই দেখো আমি জাস্ট হচ্ছে গ্রস কয়েকটা হেডলাইন এখানে লিখে রাখছি। যেমন আমি যদি বলি, আমার সময় আমি ফার্স্ট টাইম আমার কি হয়েছিল? আমার গ্রস সমস্যা ছিল ২ টা ফার্স্ট টাইমে। ১ নাম্বার সমস্যা ছিল আমি সিলেবাসটা পুরোটা কমপ্লিট করতে পারি নাই। এটা একটা সমস্যা ছিল। একই রকমভাবে আমি ফুললি মানে হচ্ছে এটাকে বারবার রিভিশন দিতে পারি নাই। তাহলে আমার ২ টা জায়গাতে বেশি সমস্যা ছিল। একটা হচ্ছে সিলেবাস কমপ্লিট করা, আরেকটা হচ্ছে রিভিশনটা ঠিকঠাক মতো দেওয়া। তাইলে এই জায়গাগুলোতে আমি পরের বার কি করলাম? এই জায়গাগুলোতে আমি একটু বেশি ফোকাস করলাম। ওকে? তো আল্লাহর রহমতে এই জায়গাগুলো আমি ইমপ্রুভমেন্ট করতে পারছি। রেজাল্ট আল্লাহর রহমতে ভালো হইছে। যদিও অবশ্যই পুরোটাই আমি ভাগ্যকে অবশ্যই আমি হচ্ছে কি বলব যে আমার আল্লাহ তাআলার রহমত ছিল। কিন্তু সাথে আমি কি এই জায়গাগুলোতে অবশ্যই ফোকাসড ছিলাম। ওকে? একই রকমভাবে তোমার কি, কি জায়গাতে সমস্যা হইতে পারে? তোমার এক্সাম প্রসেস এ সমস্যা হইতে পারে। যে ভাই আমি পড়ি ঠিকঠাক কিন্তু পরীক্ষাটা ঠিকঠাক মতো দিতে পারি না। তার মানে আমার কি এক্সাম সিস্টেম এর মধ্যে
ভুল আছে। তাহলে আমার এই জায়গার মধ্যে কাজ করতে হবে। আমি সবকিছু ঠিকঠাক আছে ভাই, আমি তো টাইম মেইনটেইন করতে পারি না। তাহলে টাইম ম্যানেজমেন্টে আমার সমস্যা আছে। এই জায়গার মধ্যে কাজ করতে হবে। সবকিছু ঠিকঠাক মতো করলাম, কিন্তু এরপর আমার চান্স হইল না। তার মানে এরকম হইতে পারে তুমি আল্লাহর কাছে ঠিকঠাক মতো চাইতে পারো নাই। ওকে? তার মানে তুমি ঠিকঠাক মতো দোয়া করতে পারো নাই। এটাও ল্যাকিংস ভাই। তুমি লিখে রাখো যে আমার তাহলে এটাও করতে হবে ঠিকঠাক। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের? তাহলে আমার কি করতে হবে? আমি আবার একটু রিক্যাপ করতেছি এবং এটা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পোর্টেন্ট স্টেপ। ওকে? আমি আবার বলতেছি, শুরু করার ক্ষেত্রে তোমাকে ভুল স্বীকার করতে হবে যে আমি ফার্স্ট টাইমে আমার মধ্যে গাফিলতি ছিল। আমি কি করছি? আমি উদাসীন ছিলাম কিছু ব্যাপারে। কোন জায়গাতে? সেটা আমার লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধ করার পরে কিছুদিন পর সেটাকে আমার ফলো আপ দিতে হবে যে আমি ঠিক পথে এখন আগাচ্ছি কিনা। গতবার ভুল করছিলাম, ওকে। এবার আমি ঠিক পথে আগাচ্ছি কিনা। ভুল কেমন হইতে পারে? ভুল আমার বিভিন্ন এরকম হইতে পারে। এই টাইপের বাইরেও হইতে পারে। তোমার ফিজিক্স এর দুর্বলতা, ফিজিক্স আমি বেশি সময় দেই নাই। ফিজিক্সের অমুক চ্যাপ্টারের দুর্বলতা, অমুক চ্যাপ্টারটা আমি ঠিকমতো পড়ি নাই। ঘাসফড়িং চ্যাপ্টারটা আমি জীবনেও পড়ি নাই। মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টার একবারের বাইরে আমি কোনদিন পড়ি নাই। খালি ছবি দেখছি। এরকম হইতে পারে না? হইতে পারে ভাই। আমি জানি যে ওই চ্যাপ্টারে তোমরা চিন্তা করো যে শুরুর দিকে যখন আ চা এই শাহিদ এই চ্যাপ্টারটা মানে মানুষের ধারাবাহিকতা চ্যাপ্টারটা আমাদের সময় হচ্ছে নতুন বই হিসেবে এটা আসে আরকি। তো ১ম যেদিন বাজার থেকে বই আসে, তো বইটা কলেজে একজন নিয়ে আসছিল। তো একজন নিয়ে আসার পরে এই বই তো সবাই নিয়ে দেখতেছে। সবাই নিয়ে এই বই দেখতেছে। দেখার পরে সবাই খুব উৎসুক এবং সবাই মনে করছে এই চ্যাপ্টার মনে হয় সবচেয়ে বেশি পড়া হবে। কারণ বুঝতে পারতেছো যে হচ্ছে মনে হইছে ইন্টারেস্টিং। কিন্তু বছর শেষে দেখলাম এই চ্যাপ্টারটা আসলে সবচেয়ে কম পড়া হইছে। এই চ্যাপ্টার এবং ঘাসফড়িং। ওকে? তার মানে তোমার ক্ষেত্রে যদি এরকম হয় যে তুমি এরকম ২-১ টা স্পেসিফিক চ্যাপ্টারের প্রতি তুমি উইক, এই চ্যাপ্টারে তোমার দখল নাই। তাহলে এগুলো তুমি লিপিবদ্ধ করো যে আমার এই চ্যাপ্টার গুলোতে আমার উইকনেস আছে সেগুলো আমাকে কাটাইতে হবে। ঠিক আছে? এরকম ভাবে যখন তুমি আগাবা তখন তোমার প্রিপারেশনটা পরিপূর্ণতার দিকে আগাবে। পরিপূর্ণ হবে আমি বলতেছি না। প্রিপারেশন 100% কমপ্লিট করা কোনভাবেই পসিবল না। কিন্তু কাছাকাছি যাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো অবশ্যই একটু ফোকাস করার চেষ্টা করবা। তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। এই যে আগে বলছি ওয়াজ মাহফিলের মতো ঠিক কিনা এরকম একটা ঘোষণা দিবা আরকি। সবাই উচ্চস্বরে বলবা ঠিক এরকম। তো তোমরা কথাগুলো বুঝতেছো কিনা একটু জানাও। কারণ ফিডব্যাক না পেলে আসলে বোঝাটা টাফ যে আমি ঠিক লাইনে কথাবার্তা বলতেছি কিনা। ওকে? এই তোমাদের মাথায় ঢুকতেছে তো গাইডলাইন নাকি? নাকি শুধু আমি আর শাইন বকবক করেই যাচ্ছি এরকম হয়ে যাচ্ছে? এরকম হয়ে গেলে বিপদ। আমরা গাইডলাইন সেশন নেওয়ার উদ্দেশ্যই তোমাদেরকে একটু কনফিডেন্স দেওয়া, একটু তোমাদেরকে ঠিক লাইনে আনা আরকি। হ্যাঁ? এটা। তোমাদের এন্ড থেকেও যদি তোমরা মানে রেসপন্স করলে যেটা হয় তোমাদের মনোযোগটা থাকবে। ঠিক আছে? নাহলে তুমি যদি এক সিরিয়ালে শুধু শুনে যাও, কোনো রেসপন্স না করো, তাহলে এটা কমিউনিকেশন ওয়ে কমিউনিকেশন হয়ে যাবে। ডুয়াল কমিউনিকেশন হবে না। ঠিক আছে? সো তোমরা একটু পর রেসপন্স করবা। ঠিক আছে? তোমাদের যদি কোশ্চেন থাকে আমরা তো কোশ্চেনগুলো নিতেছি। কোশ্চেনগুলো নিবো, তোমরা কোশ্চেনগুলো দিবা। বাট আমরা আগে তোমাদের যে নরমাল যে কোশ্চেনগুলো, ওভারঅল যে কোশ্চেনগুলো থাকে যেটা নিয়ে আসলে ডিসকাশন করা উচিত, সেগুলো আগে ডিসকাশন করতেছি। সো তোমরা রেসপন্স করলে যেটা হবে যে তোমাদের মনোযোগটাও কিন্তু থাকবে। ঠিক আছে? আচ্ছা, মনোযোগের ব্যাপারে যেহেতু আসছি আমরা এই কোশ্চেন। আচ্ছা, পড়ার মনোযোগ থাকে ভাই, এটা আসলে ইউনিভার্সাল। তোমার এই যে কি করো? তুমি ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং আমার নিজেরও, মাইনুল ভাইয়ের নিজেরও, আমাদের তো আর পড়াশোনা শেষ হয় নাই, তাই না? পড়াশোনা তো চলতেছে, মনোযোগ থাকে না, এটাই স্বাভাবিক। বাট আমি যেটা করি পড়াশোনার মানে মনোযোগ নিয়ে আসার জন্য, তো আমি তোমার হচ্ছে সবার ১ম এ ফোনটা সাইডে রাখি। আমি যেটা করি ভাই, আমার রুমমেট আছে। তো আমি যদি ফোনটা আমার কাছেও রাখি, দেখা যাবে যে হয়তো একটু পরে আমি ফোনটা নিতেছি। ফোনটা নিলেই ভাই মনোযোগ তোমার থাকবে না, এবং তোমার আউল-ফাউল যত একবার রিলস দেখা শুরু করলে, তুমি যদি চিন্তা করো যে ৩০ মিনিট রিলস দেখবা বা তুমি ৫ মিনিট রিলস দেখবা। ৫ মিনিট কখন তোমার ১ ঘন্টা হয়ে যাবে তুমি নিজে বুঝবে না। ঠিক আছে? সো তোমার মনোযোগ ধরে রাখার ফার্স্ট স্টেপ হচ্ছে যখন তুমি নিজে পড়তেছো। ক্লাস দেখার টাইমে তুমি যদি ফোন রাইখা দাও, ক্লাস না দেখো, তাহলে কি হবে? তাহলে তো হবে না, তাই না? ক্লাস দেখতেছো না, তুমি নিজে পড়তেছো। এমন টাইমে ফোনটা তোমার কাছ থেকে দূরে রাখবা। আমি যখন পড়ি, আমার ফোনটা আমি হচ্ছে আমার রুমমেটের কাছে জমা দেই যে, আমি চাইলেও আমাকে ফোন দিবি না ২ ঘন্টার আগে। যদি কোনো ইমার্জেন্সি কল না আসে। ঠিক আছে? সো আমার ফার্স্ট স্টেপটাই এটা যে আমি ফোনটা আমার কাছ থেকে দূরে রাখি। এবং তোমার ক্ষেত্রে ফোন ছাড়াও অনেক কিছু হইতে পারে যেটা তোমার ডিস্ট্রাকশন নিয়ে আসে। সো তোমার মনোযোগটা মানে সরায় ফেলে এমন যে কোনো জিনিস, ঠিক আছে? তোমার ডিস্ট্রাকশন ঘটাইতেছে এমন যেকোনো জিনিস যেটা তোমার থাকতে পারে, সেটা তুমি তোমার কাছ থেকে দূরে রাখবা। সোজা কথা। আমার ক্ষেত্রে ফোন, এজন্য আমি আমার ফোনটা আমার রুমমেটের কাছে জমা দেই। ও ওর ফোনটা আবার হচ্ছে আমার কাছে জমা দেয়। এমন একটা অবস্থা। ঠিক আছে? সো তুমি তোমার বাসায় এই কাজটা করতে পারো। তোমার আম্মুর কাছে বা তোমার আব্বুর কাছে জমা দিতে পারো, বা এমন জায়গায় রেখে আসতে পারো যে তোমার কাছ থেকে দূরে আরকি। যে যাতে উঠে যেয়ে নিতে ইচ্ছা না করে। ঠিক আছে? এরপর দেখবা তোমার আপনি পড়ার মনোযোগ আসবে যদি তুমি উল্টাপাল্টা অন্য আবার ফোনের কথা তুমি না চিন্তা করো। ঠিক আছে? আমার মনে হয় ভাই বর্তমানে মানে পোলাপাইনের মেইন ডিস্ট্রাকশন এটাই। অবশ্যই। ফোন। ফোন যদি জাস্ট দূরে রাখা হয়, তোমার এমনি পড়াশোনায় মনোযোগ আসবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে তোমার হতাশ হওয়া। ঠিক আছে? আচ্ছা, তুমি যদি হতাশ হও, দেখবা যে এটা একটা ভিসিয়াস সাইকেলের মতন এটা চলতেছে। হতাশ হইতেছো,
হতাশ হওয়ার কারণে তোমার পড়াশোনা হইতেছে না। পড়াশোনা হইতেছে না এই কারণে তুমি আবার হতাশ হইতেছো। ওই হতাশ হওয়ার কারণে তোমার আবার পড়াশোনা হইতেছে না। এইভাবে সাইকেল তোমার চলতে আছে। ঠিক আছে? তো তোমার কি করতে হবে যাতে তুমি মানে তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি পড়াশোনা করবা। পড়াশোনা করলে তোমার হতাশ হওয়ার টাইমই আসবে না। তুমি যদি নিজেকে বিজি রাখো তাহলে কি তোমার হতাশ হওয়ার সময় আছে? হতাশ হওয়ার সময় নেই। তোমার পড়াশোনা হইতেছে আপনি হতাশা যেটা আছে সেটা কেটে যাবে। ঠিক আছে? সো হতাশ হবা না এবং এটা বিলিভ করবা যে তুমি সেকেন্ড টাইমে পারবা। আগেরবার অর্ধেক স্টুডেন্ট আমাদের সেকেন্ড টাইমার ছিল। তার মানে তুমি বুঝতেছো যে তারা তো পারছে। তাহলে তুমি কেন পারবা না? তাই না? কনফিডেন্স একটা ধরে রাখতে হবে আরকি। আচ্ছা, সেকেন্ড টাইমারদের কয়েকটা ফ্যাক্ট নিয়ে কথা বলি, যেহেতু মাঝখানে এই টপিক গুলো চলে আসছে। একটু গল্প টাইপের আলাপ করি আরকি, হ্যাঁ? তোমরা আবার চলে যাও না। সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছে, ভাই প্রতিবেশী, বন্ধু-বান্ধব, তারপর অনেকে কথা শোনাচ্ছে। এইটার ব্যাপারে কি করব? দেখো, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করছো, এটা নরমাল ব্যাপার। এটা হবেই, 100% হবেই। যদি এরকম হয় যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ আর তোমার কোনো প্রতিবেশী, বন্ধু-বান্ধব তোমাকে টিজ করে নাই, হ্যাঁ? তোমাকে ব্যঙ্গাত্মক কথা শোনায় নাই। এটাই একদম। তাহলে তোমার অস্তিত্ব সম্পর্কে আমার ডাউট হয়। তো তুমি যে পৃথিবীতে আছো এটা মনে হয় তার মানে কেউ দেখতেছে না। ঠিক আছে? নিজে গিয়ে একটু হাসপাতালে চেকআপ করাবা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারণ তুমি দুনিয়াতে আছো এবং তুমি এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। যে সময়টা হচ্ছে কি, আমি যদি বলি যে ফেইলিউর এর একটা সময়, ঠিক না? যে তুমি পারো নাই, আমার কথাই বলি, আমি পারি নাই আর আমাকে মানুষ কথা শোনাবে না, এরকম হওয়া ভাই পসিবল না। শোনাবেই 100% সিওর। তাহলে এখন বলতে পারো ভাই কথা শোনালে তাহলে এটাকে তোমার পজিটিভলি দেখতে হবে। এখন বলতে পারো ভাই সবকিছু পজিটিভ দেখবো, আমরা কি মানব হয়ে গেছি? না, মহামানব কেউই না। কিন্তু এই জিনিসগুলো কি একটু অন্যভাবে দেখলে হয় কি, তোমার আলাদা একটা শক্তি কাজ করে। আমি তোমাকে একটু বুঝায় বলি। সেটা হচ্ছে কি, যেমন এরকম হয়েছে, এই গল্প আমি অনেকবার বলছি, তাও আবার বলতেছি যে আমার বাড়ি, শাহিন তোমার বাড়িতে যাস নাই? নিয়ে যান নাই তো। আচ্ছা, নিয়ে যাবো। ঠিক আছে, এবারই চেষ্টা করবো। এই যে বর্ষার মৌসুমে আমরা নিকলি হাওরের দিকে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ? আচ্ছা, লাইভের মধ্যে বলে ফেলছি, আবার এটা রেকর্ড করে রেখে দিবে। যেটা বলতেছিলাম। তো আমার বাড়ি হচ্ছে একেবারে গ্রামে। কতটুকু গ্রামে আমি তোমাকে বলি, সেটা এরকম গ্রাম যে গ্রামে এখন পর্যন্ত কোনো পাকা রাস্তা নাই। বুঝছো? আমি বাজার থেকে আমার বাড়িতে হেঁটে যাইতে হয়। কিন্তু এখন মাঝে মধ্যে কিছু ওই যে অটো রিক্সা আছে না, এগুলো, কারণ অটো রিক্সার সংখ্যা তো এখন অনেক বেশি। অটো রিক্সাগুলো মাঝে মধ্যে এখন পাওয়া যায়। ওকে? টেসলা এরকম পাওয়া যায়। তো এখন এরকম হইতো, আমি যখন প্রথমবার চান্স পাই নাই ২০১৫ সালে, তো বাড়িতে চলে গেলাম স্বাভাবিকভাবেই, যে চান্স না পাওয়ার পরে বাড়িতে চলে গেছি। তো বাড়িতে চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই এখন তোমরা বুঝতে পারতেছো যে বাড়িতে নরমালি আমি ছোটবেলা থেকেই ক্লাস 6-7 থেকে আমি হচ্ছে হোস্টেলে থাকি। বুঝছো? অনেকটা শাইনি, তুইও তো 7 থেকে হোস্টেলের বাইরে। মানে হোস্টেলে, তাই না? বাসার বাড়ির বাইরে। বাইরে। তো এরকম, তো স্বাভাবিকভাবেই আমরা হচ্ছে ৩ ভাই। তো আব্বার সাথে মাঝে মধ্যে আমরা ইয়েতে যাই, বাজারে যাই। তো বাজারে হেঁটে যাওয়া লাগে, যাচ্ছি। এমন সময় রাস্তার মাঝে মধ্যে অনেকে জিজ্ঞেস করে আব্বারে, দ্বারা জিজ্ঞেস করতেছে, আব্বা হচ্ছে বিডিআর এ চাকরি করতো, হ্যাঁ? তো এলাকার মধ্যে আব্বা ১ম সরকারি চাকরিজীবী ছিলেন। তো সবাই আব্বার হচ্ছে নামের চাইতে বিডিআর হিসেবে বেশি চিনায়। তো ডাক দিয়ে জিজ্ঞেস করে, "বিডিআর, তোমার এই পোলাই কি ডাক্তারি পড়তে গেছিল? চান্স হয় নাই না?" এরকম। মানে এটা কিন্তু উনারা কিন্তু জানে চান্স হয় নাই। উনারা জানে আমি গেছিলাম পরীক্ষা দিতে, চান্স হয় নাই, আবার ফেরত আসছি। কিন্তু একটা আছে না, মানুষকে খোঁচা দেওয়ার মধ্যে যে শান্তি, এই শান্তি আমার মনে অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না আরকি। মানুষের এরকম মনে হয় আরকি, হ্যাঁ? তো এরকম একটা খোঁচা দিত, একটা পিঞ্চ করতো আরকি। তো এটা শুনে তো স্বাভাবিকভাবেই তুমি চিন্তা করো, আব্বা কি খুশি হওয়ার কোনো কারণ আছে? নরমাল মুখটা কি ফ্যাকাশে হয়ে যাবে। এটা খুবই নরমাল ব্যাপার। হ্যাঁ? এই জিনিসগুলো আমি কয়েকদিন লক্ষ্য করলাম এবং আমার মুখটা যে তখন আরো বেশি ফ্যাকাশে হয়ে যায়, এটা আব্বা লক্ষ্য করল। লক্ষ্য করার পরে বলতেছে, কিছুদিন পরে বাড়িতে আলাপ হইতেছে। নরমালি আমরা ফ্যামিলিতে রাতের খাবারটা নরমালি একসাথে খাই আরকি, হ্যাঁ? দুপুরে অনেক সময় অনেকে বাইরে থাকে, রাতের খাবারটা একসাথে খাই। তো রাতের খাবারের সময় আব্বা বইসা বলতেছে, "তুই ইয়ে কর, তুই ঢাকা চলে যা। তুই ঢাকায় গিয়ে পরবর্তী প্রিপারেশন নিতে থাক।" এরকম। তো ওই সময় হয়েছিল কি, আমার ইয়ের পরীক্ষা, এই মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছিল সেপ্টেম্বর মাসে আমাদের সময় ২০১৫ সালে। আর ঢাকা ভার্সিটির পরীক্ষা ছিল অক্টোবরের ৩০ তারিখের দিকে। মানে প্রায় ১ মাসের মতো গ্যাপ ছিল। তো আব্বা বলতেছে, "তুই ঢাকায় চলে যা। তোর বন্ধু-বান্ধব যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে ভার্সিটির প্রিপারেশন নে।" তা আমি ঢাকা চলে আসলাম। মানে এই যে ব্যাপারটা, এটা কমন একটা ফ্যাক্টর। আমি তোমাকে যেটা বলতেছি যে, উনারা তোমাকে এরকমভাবে পিঞ্চ করবেই। তোমার বাবা-মা বলো, তোমার ফ্যামিলি বলো, সব জায়গায় তোমার এরকম একটা মানে অশান্তি তৈরি করার যে ব্যাপারটা আরকি, এরকম। এখন আমি এরপরে আসলাম। আসার পরে ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছি। ওই সময় থেকেই, এর আগে আব্বার সাথে কথা হয়েছিল বা ফ্যামিলিতে কথা হয়েছিল আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবো। তো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় আমার অনেক কিছু মনে হইতেছিল যে আমার চান্স পাইতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। এর চাইতে বেশি কানে বাজতেছিল যেটা, সেটা হচ্ছে ওই যে মানুষজন যে বলতেছিল যে, "তোমার এই পোলাই চান্স পায় নাই। এই পোলাই গেছিল ডাক্তারি পড়তে।" বুঝছো? এরকম একটা অবস্থা। তো এই জিনিসগুলো যখন আমার মনে হইতো, তখন আমার জেদ বাড়তো না, কমতো। তুমি চিন্তা করে দেখো তখন কি হওয়ার কথা? স্বাভাবিকভাবে আমি এমনিতে চিন্তা করতাম যে চান্স পাইলেও চলবে, না পাইলেও চলবে। কিন্তু এই কথাটা যখন মনে হইতো, তখন মনে হইতো যে চান্স না পাইয়া বাড়িতে যাওয়ার উপায় নাই। চান্স আমাকে পাইতেই হবে এবং ভালো জায়গাতেই পাইতে হবে।
বুঝতে পারছো কথাটা? মানে তোমার এই জিনিসটাকে তোমার জেদ হিসেবে কাজে লাগাইতে হবে। এই জিনিসটাকে তোমার শক্তি হিসেবে কাজে লাগাইতে হবে। তখন তোমার এটা আলাদা একটা এনার্জি দিবে। আর তুমি যদি এটা মনে হওয়ার পরেই তুমি হচ্ছে একেবারে শুয়ে ঘুমায় গেছো কাঁদতে। ওকে শেষ। তোমার একেবারে শেষ করে দিছে। তাহলে তো বিপদ। তোমরা এরকম অনেক মুভি-টুভিও দেখছো যে কারো উইক পয়েন্ট থাকে এরকম উল্টাপাল্টা কথা বললে তখন কি? তখন খেই হারায় ফেলে শেষ লুজ। ঠিক আছে? তো হচ্ছে সে যুদ্ধ হাইরা গেল এরকম। এখন এই কথাগুলো বলার কারণে এটা একরকম, আরেকটা আছে এরকম যে কোন মুভিতে এরকমও দেখছো এরকম কথা শোনার পরে এগ্রেসিভ হয়ে একেবারে যেটা হাল্কের ক্ষেত্রে হয়। একেবারে মনে করো মাইরে টাইরে ভর্তা বানায় দিছে। তো তোমার ভাই এরকম হইতে হবে। এই কথাগুলো মনে হওয়ার পর তোমাকে জেদি হইতে হবে আরো। যে আমার এই কথাগুলো শোনাইছে, আমার এটার উত্তর দিতে হবে। উত্তর কেমনে দিবা? তার সাথে তুমি ঝগড়া লাগিয়ে দিতে পারবা? আপনি এই কথা কেন বলছেন? উত্তর আপনা আপনি হয়ে যাবে। চান্স পাওয়ার পরে সেম মানুষগুলাই কয়েকদিন পরে রাস্তাঘাটে সেম দেখা হইতেছে। তখন জিজ্ঞেস করছে এলাকার মানুষ কিন্তু আর থেকে সুবিধা না। তো জিজ্ঞেস করেছিল, তোমার এই পোলায় সারা দেশে ১০ নাম্বার হইছে। তো মানে আমার ঢাকা মেডিকেলে পজিশন ছিল ১০ম। তো ওইভাবে তো আর বলতে পারে না। বলে এই পোলায় ১০ নাম্বার হইছিল। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তাহলে তুমি চিন্তা করে দেখো এখন কি? উপ একেবারে ইয়েটা পাল্টায় গেল না? এবং এই সেম মানুষগুলাই এখন বাড়িতে গেলে দেখা যায় তাদের ডাকে আমার ঘুম ভাঙে। কি করতে আসছে? ডাক্তার দেখাইতে আসছে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে ওই যে তামিম ইকবাল একবার বলছিল না? যে মিরাজ পৃথিবীটা কিন্তু গোল। বুঝছো? তো ওনাদের মাথায় তুমি হচ্ছে তোমরা বুঝতে পারতেছো সিচুয়েশনটা। তুমি মনে চিন্তা করবা, ঠিক আছে আঙ্কেল বলতেছেন তো পৃথিবীটা কিন্তু গোল। আপনি ঘুরে ফিরে একবার কি আমার বাড়িতে আসবেন। কি জন্য আসবেন? আমার কাছে ডাক্তার দেখাইতে আসবেন। বুঝছো? তুমি এই ইনটেনশনটা রাখো। তাহলে এটা তোমার পজিটিভ হিসেবে কাজে দিবে। আর তুমি যদি খালি এটারে হতাশার এলিমেন্ট হিসেবে দেখো, তাহলে তো হতাশ হবাই। 100% হবাই। এই জায়গা থেকে বের করার কারো সাধ্য নাই। তোমাকে এটাকে এভাবে দেখতে হবে। ওকে? আমি এরকম মনে হয় অনেক বেশি কথা বলে ফেলছি না? এরকম ভাই শুধু আপনার লাইফে যে এরকম না, যারা দেখবেন যে মানে সবার লাইফে এরকম আছেই। ঠিক আছে? তোমার লাইফে যদি এমন কোনো ঘটনা না ঘটে যেটা তোমাকে জেদ দিবে, তাহলে তুমি ওই জেদ নিয়ে কেমনে পড়বা, তাই না? সো এই জিনিসগুলা মানুষগুলা যখন এই কথাগুলা বলবে, তখন তোমাকে ওটা জেদ হিসেবে নিতে হবে। তাহলে তুমি দেখবে যে অটোমেটিক তোমার মধ্যে একটা শক্তি চলে আসতেছে। ঠিক আছে? তুমি মানে হাল ছাড়বা না। তুমি আরো বেশি পড়াশোনা করবে, এমন একটা জিনিস ঘটবে। ঠিক আছে? আমার নিজেরই ভাই, আমি যখন ক্লাস 6 এ ছিলাম, তো আমাদের মানে আমার এলাকায় হচ্ছে একই অবস্থা। এর আগে কোনো ক্যাডেট ছিল না আরকি। আমার এলাকার আমি ফার্স্ট ক্যাডেট। তো ক্লাস 6 এর অলরেডি তো আপনার হচ্ছে ৮-৯ মাস চলে গেছে। আমাদের হচ্ছে ব্যাচ টিচার ছিল। ব্যাচ টিচার আমাদের কয়েকজনকে ডেকে বলছে যে, "তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট। আমরা আসলে বৃত্তি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতাম। আমাদের ব্যাচ অনেক ভালো ছিল। তো তোমরা হচ্ছে ক্যাডেটের প্রিপারেশন নাও।" ক্যাডেট কি জিনিস জানিই না। মানে ক্যাডেট শব্দটার দ্বারা কি বোঝায় এটা জানিই না। তো আমরা কোচিং এর গেলাম। কোচিং এ বলছে যে ৩ মাসে তো চান্স হয় না। ৩ মাসে পসিবল না। আপনারা আরেক বছর রাখেন। আর আরেক বছর থাকবো মানে স্টুডেন্টের আমরা টপ মানে স্কুলের আমরা টপার। আরেক বছর থাকবো, এটা কি পসিবল? ১ বছর লস দিয়ে দেবো, এটা তো সম্ভব না। তো বাকি যারা ছিল তারা চলে আসলো, আমি থেকে গেলাম। ওইখানে একটা ছাড়পত্র লাগে। ছাড়পত্র নিতে আমি, আমার আব্বু এবং আম্মু গেছিলাম। আমার ব্যাচ টিচার ঐদিন বলছিল যে, "সবাই তো চলে আসলো। আপনার ছেলে এমন কি হইছে যে তাকে রাখতে হবে? এই যে ছাড়পত্র নিয়ে যাইতেছেন, আবার কিন্তু আমার স্কুলেই ব্যাক পাঠাইতে হবে।" বেসরকারি স্কুল ছিল তো, মানে যারা ভালো হুম। স্টুডেন্ট হয় তাদেরকে নিয়ে ছাড়তে কিন্তু চাই না। ছাড়তে চায় না। কারণ এটা নিয়ে মার্কেটিং চলে হুম। আরকি। এমন একটা অবস্থা। তো ওই দিনে আমার আব্বা-আম্মার মানে আমি চোখে তাকাইতেছি, পারে না যে কানতে, এমন একটা অবস্থা। সরাসরি যদি এই কথা বলে যে, "আমার এখানেই কিন্তু আসতে হবে, ভর্তি করাইতে হবে।" তো এই যে জেদটা, এই জেদটা ধরেই কিন্তু আমি পরবর্তীতে ৩ মাসে মানে আমার মনে হয় যে ওই টাইমে আমি ৪ থেকে ৫ ঘন্টা ঘুমাইতাম। বাকি ফুল টাইম আমি খালি পড়াশোনাই করতাম। ক্লাস 6 এর একটা বাচ্চা। ওই টাইমে আমার হচ্ছে মাইগ্রেনের প্রবলেম হইছে। এখন আমার মাইগ্রেনের প্রবলেম আছেই। সো এই প্রবলেমটা হইছে, আমার কোনো সমস্যা নাই। ওই প্রবলেমটার হওয়ার কারণে আমি যদি কোনো একটা ভালো কিছু পাইছি লাইফ টাইমে, সেটা তো আমার কাজে দিছে। তাই না? তো তোমার লাইফে এরকম যে কথাবার্তা যেগুলা আছে, এটা তোমার কানে বাজা উচিত। যখন তোমার কানে বাজবে, তোমার দেখবে যে পড়ার আর গতি বাড়তেছে, তোমার জেদটা বাড়তেছে। ঠিক আছে? সো এগুলো নেগেটিভলি নেওয়া যাবে না। এটা আগে জেদে কনভার্ট করতে হবে। যেদিন তুমি জেদে কনভার্ট করতে পারবে, দেখবে যে আপনা আপনি চলতেছে। গাড়ি থামতেছে না। ঠিক আছে? মানে ব্রেক আর নিতেছে না। এমনি চলতেছে। ওকে, আমরা মনে হয় অনেক বেশি কথা বলে ফেললাম। তোমরা বিরক্ত হচ্ছ কিনা আমি জানি না। বিরক্ত হওয়া উচিত না আসলে। কারণ কথা তোমাদের কি বলে এটারে? এই কথার প্রেক্ষাপটে কিন্তু আমরা এই কথাগুলো বলতেছি। ওকে, আচ্ছা এই জায়গাতে আরেকটা ব্যাপার আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে টার্গেট ফিক্স করে পড়া। টার্গেট ফিক্স করে কি শাহিন তো একটা বলল যে তোমাকে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে টার্গেট ফিক্স করতে হবে। টার্গেট ফিক্স কি? তুমি মনে করো মাগরিবের নামাজের পরে পড়তে বসছো। তোমার এলাকায় এশার আজান দেয় পৌনে ৮ টায় বা ৮ টায়। তুমি চিন্তা করলে ৮ টায় এশার আজান দেয়। তুমি ৬:৩০ টার দিকে পড়তে বসছো। তুমি চিন্তা করবা এই যে ১.৫ ঘন্টা সময়ের মধ্যে তুমি চিন্তা করলে আমি এই ১০ পৃষ্ঠা পড়বই। এরকম একটা টার্গেট ফিক্স করে রাখলা। যে আমার এই ১.৫ ঘন্টার মধ্যে এই ১০ পৃষ্ঠা আমাকে পড়তে হবে মাস্ট। এরকম যখন টার্গেট ফিক্স করবা তখন কিন্তু তুমি অন্যদিকে তাকানোর সুযোগ একটু কম পাবা। বা তোমার
একটু স্পিড আপ হবে। তুমি চিন্তা করবা যে আমার এই টাইমের মধ্যে এতটুকু শেষ করতে হবে এবং এতটুকু না পড়তে পারলে তুমি এরকম, আমরা এরকম করছি না অনেক সময়, যেটা আগেও তোমাদের বলছি। মাঝে মধ্যে দেখবা ছোটবেলায় যেটা হইতো, রাস্তায় আমরা হাঁটতেছি, আমি হাঁটতেছি, ওই পাশ দিয়ে আরেকটা মুরুব্বি সাইকেল চালায় যাচ্ছে। হ্যাঁ? সামনে একটা রেন্টি গাছ পড়ছে, মোটা একটা রেন্টি গাছ। তুমি দেখতেছো ওই পাশ থেকে। তো ওই পাশ থেকে তোমার মাথার মধ্যে এরকম ঘুরতেছে, মনে, মনে ঘুরতেছে যে এই সাইকেলের আগে যদি রেন্টি গাছটা আমি না পার হইতে পারি তাহলে আমি মরে যাবো এখন। এরকম থাকে না? যে এটা না পার হইতে পারলে শেষ। এরকম হইছে না শাহিন? এরকম কিন্তু হয়। মানে ওই দিক থেকে একটা যাচ্ছে, এদিক থেকে আমি যাচ্ছি। তো আমার মাথার মধ্যে ঘুরে যে এবং তখন তুমি দেখবা জোরে হাঁটা শুরু করছো। কারণ কি? সাইকেলের আগে রেন্টিটা তোমার পার হইতে হবে। স্পিড আপ হইছে। এবং কনসেনট্রেশন তোমার তখন কোন জায়গায়? শুধুমাত্র রেন্টি গাছটা পার হওয়ার মধ্যে। কার আগে? সাইকেলের আগে। ওকে? সেম কথা হচ্ছে তুমি যখন এরকম কনসেনট্রেশন যখন থাকতেছে না, এক হচ্ছে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবা, আরেকটা হচ্ছে টার্গেট ফিক্স করে নিবা। যে আমি এই সময়ের মধ্যে এতটুকু পড়বই ইনশাআল্লাহ। ঠিক আছে? এরকম ভাবে করলে হবে কি, তোমার এই টপিকটার মধ্যেই তোমার মনোযোগ থাকবে এবং আলাদাভাবেই তোমার মধ্যে একটা স্পিড চলে আসবে যে আমার এই টাইমের মধ্যে যেহেতু এটা শেষ করতে হবে, তাহলে আমাকে আরেকটু কি স্পিডি হইতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এটা মাস্ট মাথায় রাখতে হবে। ওকে? আচ্ছা, আমরা নেক্সট টপিকে যাই। একটা চ্যাপ্টার কতবার পড়া লাগবে? আচ্ছা, এটার ডেফিনিট কোন আনসার নাই। বুঝতে পারছো? অনেকে আমাদের জিজ্ঞেস করে যে ভাই একটা চ্যাপ্টার কতবার পড়া লাগবে? এটা ডেফিনিট কোন আনসার নাই। যে যতবার বেশি পড়তে পারবে সে তত আগায় থাকবে নরমাল হিসাবে। এখন কথা হচ্ছে ভাই পড়ার ক্ষেত্রে তো অন্তত নরমাল একটা সিকোয়েন্স তো আছে। নরমাল সিকোয়েন্সটা কি সেটা আমি একটু তোমাকে হাইলাইট করে দেই। যেমন ১ম বার ফার্স্ট টাইম তুমি যখন পড়তেছো তখন তুমি একবার রিডিং অন্তত পড়বা পুরো চ্যাপ্টারটা। ওকে? পুরো চ্যাপ্টারটা একবার রিডিং দিয়ে দিবা। রিডিং এখন বলতে পারো যে ভাই সব চ্যাপ্টারই কি এরকম? না। এই রিডিংটা দিবা হচ্ছে তুমি কোন চ্যাপ্টারের ক্ষেত্রে বা কোন সাবজেক্টের ক্ষেত্রে? বায়োলজির ক্ষেত্রে। আমি যদি হচ্ছে স্পেসিফিক্যালি বলি তোমাকে বায়োলজি। ওকে? তো বায়োলজি তুমি মনে করো রক্ত চ্যাপ্টারটা পড়তেছো। তো রক্ত চ্যাপ্টার পড়ার সময় তুমি কি করবা? রক্ত চ্যাপ্টারটা অন্তত একবার পুরোটা আগে একবার মানে শুরুতে একবার তুমি রিডিং পড়ে ফেলবা। মানে চোখ বুলায়ে চলে যাওয়া। চোখ বুলায়ে এতে হবে কি? তুমি একটা আইডিয়া করতে পারবা চ্যাপ্টারটার কোন জায়গাতে কি আছে, কোন জায়গাটার মধ্যে তোমাকে একটু বেশি ইম্পোর্টেন্স দিতে হবে। ওকে? এরপরে সেকেন্ড টাইম আচ্ছা, ফার্স্ট টাইম পড়ার সময় এরকম হইতে পারে কিছু লাইন ফার্স্ট টাইম পড়ার সময় এরকম হইতে পারে কিছু লাইন যেগুলো শাহিন ভাই অলরেডি বইয়ের মধ্যে দাগানো ছিল, শাহিন ভাই বই দাগাইছে। এখন এরকম হইতে পারে কয়েকটা লাইন, যে ২ টা বা ৩ টা লাইন তোমার কাছে এরকম মনে হইছে যে লাইনটা শাহিন ভাই দাগায় দেয় নাই। কিন্তু তোমার কাছে মনে হইছে এই লাইনটা আমার কাছে ইম্পোর্টেন্স মনে হইছে। তাহলে তুমি কি করবা? সেই লাইনগুলো তুমি যে ২ টা বা ৩ টা লাইন আছে দাগায় ফেলো। ওকে? এখন রক্ত চ্যাপ্টারটা কিন্তু তোমার দাগানোর দিক থেকে একেবারে এনরিচড। এটার মধ্যে আর কোনো ঘাপলা নাই, তোমার কোনো কনফিউশনও নাই। এই কারণে সেকেন্ড বার থেকে শুরু করে তুমি হচ্ছে ইনফিনিটি বার যতবার তুমি পড়বা, এখন তুমি কি পড়বা? শুধু দাগানো লাইন পড়লেই এনাফ। ঠিক আছে? এরপর থেকে শুধু দাগানো লাইন পড়লেই এনাফ। কিন্তু ১ম স্টেপটা মিস করা যাবে না। এই স্টেপটা তুমি হচ্ছে কাউন্ট করার পরে তারপর থেকে তুমি যতবার পড়বা ততবার হচ্ছে দাগানো লাইন পড়লেই চলবে। এখন আসি, এটা তো আমি বায়োলজির ক্ষেত্রে বললাম। ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে কি করব? ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি পুরো বই রিডিং দিতে চাও তাহলে আসলে রিডিং দিয়ে তুমি শেষ করতে পারবা না। এই ক্ষেত্রে কি করতে হবে? তুমি শুধু দাগানো লাইনই পড়বা। তবে কি? তবে ইম্পোর্টেন্ট কিছু টপিক আছে। সেই টপিক গুলো আমাকে একটু রিডিং পড়তে হবে। টপিক কি? যেমন আমি যদি তোমাকে, যেমন কয়েকদিন আগেই তোমাদের আমি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার পড়াইছিলাম গ্রুপে, আমাদের পেইড ব্যাচে। তো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে তুমি দেখবা এরকম একটা টপিক আছে যে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে লাশ-সাতিলের নীতি প্রয়োগ। এখানে দেখবা প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতেছে। ২ একটা লাইন পরপরই দাগানো লাইন। টেম্পারেচার কত লাগতেছে, চাপ কত লাগতেছে, আমার প্রভাবক কি ইউজ করা লাগতেছে, এরকম জিনিসপত্র। তার মানে এই যে আমার অ্যামোনিয়া উৎপাদনের নীতি বা অ্যামোনিয়া উৎপাদনের যে শিল্প উৎপাদনের প্রয়োগ, এই জিনিসটা আমাদের কি ইম্পোর্টেন্ট টপিক। এই টপিকটা তুমি পুরোটা একবার কি রিডিং দিয়ে দিবা। বুঝতে পারছো? কিন্তু কিছু টপিক আছে এরকম যে পুরো পৃষ্ঠার মধ্যে তুমি দেখলা কোনো দাগানো লাইন নাই। শুধু ম্যাথ দেয়া বড়, বড়। তার মানে কি? ওগুলো তোমার রিডিং দেওয়ার দরকার নাই। ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি শুধু ইম্পোর্টেন্ট টপিক গুলো তুমি একটু রিডিং করবা। বাকিগুলোর ক্ষেত্রে তুমি দাগানো লাইন পড়লেই এনাফ। আমি কি বুঝাইতে পারছি? ওকে? তাহলে এটার ক্ষেত্রে আমার মনে হয় এর বেশি দেখার দরকার নাই। চ্যাপ্টার কতবার পড়বা এটার কোনো ধরা-বাঁধা লিমিট নাই। যত বেশি বার পড়তে পারবা তো সেটা কি তোমার প্লাস পয়েন্ট। কিন্তু ১ম বার একবার কি করবা? পুরো চ্যাপ্টারটা একবার রিডিং পড়ার চেষ্টা করবা। সেটা কার ক্ষেত্রে? বায়োলজির ক্ষেত্রে মাস্ট। কোন চ্যাপ্টার যদি এরকম হয় যে দাগানো লাইনের বাইরে তোমার কাছে মনে হইছে ২ একটা লাইন দাগানো দরকার, দাগায় ফেলবা। এরপর থেকে যা পড়বা শুধু দাগানো লাইন পড়বা। ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে সবকিছু ফলো করা পসিবল না। এইজন্য আমার যেটা করতে হবে, ইম্পোর্টেন্ট টপিক গুলো আমাকে পুরোটা একবার রিডিং করতে হবে। আর বাকিগুলা দাগানো লাইন পড়লেই চলবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে যে জিনিসটাকে একটু বেশি ইম্পোর্টেন্স দিতে হবে সেটা হচ্ছে অনুশীলনী অবশ্যই। এখন অনেকে বলবা ভাই চ্যাপ্টার না পড়ে কি অনুশীলনী পড়ে ফেলবো? উত্তর হচ্ছে অবশ্যই না। অনুশীলনী আমরা পড়তে বলি না। অনুশীলনী আমরা প্র্যাকটিস করতে বলি। ওকে? ব্যাপার আছে। তোমরা এরকম অনেক জায়গাতে শুনছো যে, আমি যদি এরকম বলি, তোমরা দেখবা ইয়ের মধ্যে আমাদের কিন্তু নামাজ কিন্তু পড়তে বলা হয় নাই। জানো তো? নামাজ কিন্তু কায়েম করতে বলা হইছে। ঠিক আছে? মানে তোমার রেগুলার নামাজ পড়ে যাইতে হবে, নামাজ আদায় করে যেতে হবে, এরকম ব্যাপারটা। তো সেম কথা এটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আমরা অনুশীলনী পড়তে বলতেছি না।
অনুশীলনী প্র্যাকটিস করতে বলতেছি। তুমি পুরো বইটা পড়ে ফেলবা চ্যাপ্টারটা, এরপর তুমি দেখবে অনুশীলনী প্রশ্নগুলো তুমি সলভ করতে পারো কিনা। এখন এই ক্ষেত্রে তোমাদেরকে আমি বললেই তোমরা গালিগালাজ শুরু করে দিবা। যে কি আমরা যদি বলি যে অনুশীলনীগুলো তোমরা নিজে থেকে প্র্যাকটিস করবা, তখনই গালি দিবা। হচ্ছে ভাই তাহলে আপনাদের কোর্সে ভর্তি হইছি কেন? অনুশীলনী করায় দিবেন না। এরকম একটা অবস্থা আরকি। মানে ওদেরকে মানে এটা আসলে টেন্ডেন্সি এরকম কেন তৈরি হইছে আমি জানি না। তোমাদেরকে যদি আমরা কোনো একটা কিছু বলি যে এটা তোমরা একটু প্র্যাকটিস করো, তখনই তোমাদের মন খারাপ হয়ে যায়। প্র্যাকটিস করা মানে হচ্ছে তুমি যে আগে পড়ে আসছো সেটা যাচাই করতে হবে না যে আমার পড়াটা হইছে কিনা। এবং সেটা যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি বুঝবা কেমনে? একেবারে তুমি যদি চিন্তা করো যে ভাই একেবারে ফাইনাল ম্যাচে গিয়ে ছক্কা মেরে দিব, তাহলে তো হবে না। তুমি বোল্ড হয়ে যাওয়ার সম্ভাবনাই তখন বেশি। ওকে? তাহলে এই জিনিসটা অবশ্যই ফলো করার চেষ্টা করো। তাহলে এরপরে শাহিন, খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। ভাই আমি যদি এই কথাটা বলি ভাই, অনেকে হচ্ছে একটু নাক শিটকাবে। আমার হচ্ছে ইউটিউবে এবং রোড টু ডিএমসি এরও আরকি ইউটিউবে একটা ভিডিও আছে যে আমি অ্যাডমিশন টাইমে 15 থেকে 16 ঘন্টা কিভাবে পড়তাম। এবং এই যে 15 থেকে 16 ঘন্টা কিভাবে পড়তাম না, এই ভিডিওটার হচ্ছে অনেক ভিউ, অনেক মানে অনেক গালি ভিউ। হতো। না গালি না। কারণ আমি হচ্ছে একদম ট্রুলি যেভাবে পড়ছি আমি একদম সেটাই হচ্ছে আমি ইয়ে করছি। মানে ওকে। ওটা এরকম যে 15 থেকে 16 ঘন্টা দেখে যে আরে 15 থেকে 16 ঘন্টা পড়তে পারবো। হ্যাঁ? এই জিনিসটা দেখে ওরা হচ্ছে ভিডিওটা দেখতে আসছে আরকি। এই একটা অবস্থা। এখন কথা হচ্ছে তোমার পার্সপেক্টিভ আমার পার্সপেক্টিভ জিনিসটা তো একই ছিল না। তাই না? আমি যখন অ্যাডমিশন শুরু করি, আমাদের তো ভাই মানে ক্যাডেটে আসলে পড়ার সময় খুবই অল্প ছিল। আপনার হচ্ছে সপ্তাহে ৫ দিন এরকম সময় পাইতাম ২ ঘন্টা করে। এখন ২ ঘন্টা করে টাইম পেয়ে বাইরের একটা স্টুডেন্ট সে প্রি মেডিকেল করতেছে। বাইরে সেই মানে স্টুডেন্ট হচ্ছে টিউটর রাখতেছে, নিজে পড়তেছে। কত কি দিক দিয়ে আগায় যাইতেছে। আমরা অনেক পিছে আছি না? এখন আমার নিজেরও কিছু গ্যাপ ছিল। সো এগুলো তো কভার করতে হবে। এজন্য অ্যাডমিশন টাইমে আমি যত পারছি ফুল টাইমটা ইউটিলাইজ করছি। মানে কোচিং এর টাইমটা ধরে আমি আসলেই ১৫ থেকে ১৬ ঘন্টা তখন পড়তাম এবং মাঝখানে বললাম যে আমার ১১ দিন হচ্ছে আইএসএসবি তেও চলে গেছে। তার মানে কি ওইখানেও অ্যাডমিশন টাইমে ১১ দিন চলে যাওয়া মানে কি বুঝতেছেন ভাই কত একটা বিশাল গ্যাপ। এইজন্য আমার গ্যাপ কভার করার জন্য আমি হচ্ছে ২৪ ঘন্টা থেকে ৬ ঘন্টা আমি ঘুমাইতাম। তাহলে কত থাকে? ১৬ ঘন্টা। খাওয়া-দাওয়া সব মিলে যেটা তোমার মানে ১-২ ঘন্টা বাদ দিয়ে আমি ১৫-১৬ ঘন্টা এভাবে চলে যাইত। ঠিক আছে? কোচিংটা ইনক্লুড করে কিন্তু। এরকম ধইরো না যে কোচিং বাদ দিয়ে আমি হচ্ছে জাস্ট পড়তেছি। এটা পার্সোনাল পড়া ১৫ থেকে ১৬ ঘন্টা এরকম না। মানে আমি পড়ার সাথে থাকতাম ১৫ থেকে ১৬ ঘন্টা। ঘুমানো এবং খাওয়া-দাওয়া, গোসল বাদ দিয়ে। ঠিক আছে? এই টাইমটা বাদ দিয়ে। সো আমার এটা প্রয়োজন হইছে। এজন্য আমি এটা করছি। এখন তোমার মানে তুমি যদি এরকম করতে যাও যে তোমারও ১৫ থেকে ১৬ ঘন্টা পড়বা, ২ দিন পরে তুমি অসুস্থ হয়ে গেলা। ঠিক আছে? এরপর তুমি দেখলা যে তোমার ১ সপ্তাহ চলে গেছে অসুস্থ থেকে। তাহলে কি তোমার লাভ আছে? লাভ নাই। তোমাকে দেখতে হবে যে তোমার জন্য যেটা প্রয়োজন, ঠিক আছে? তোমার পড়াশোনাটা শেষ করতে তুমি যে স্টেপে আসো, যে লেভেলে আসো, ওই লেভেল থেকে পড়া শেষ করতে তোমার কত সময় লাগতেছে? তোমার যদি ১০ থেকে ১২ ঘন্টা লাগে, তুমি ১০ থেকে ১২ ঘন্টা পড়ো। ঠিক আছে? তোমার যদি ১৩ থেকে ১৪ ঘন্টা লাগে, তুমি ১৩ থেকে ১৪ ঘন্টা পড়ো। তোমার যদি ৮ থেকে ৯ ঘন্টা লাগে, ৮ থেকে ৯ ঘন্টা তুমি পড়ো। আমার কথা হচ্ছে এটা তোমার পার্সোনাল নিড এর উপর, পার্সোনাল নিড এর যেটা প্রয়োজন অনুযায়ী তুমি দেখবা। তোমার যেটা প্রয়োজন সেটা তুমি সে অনুযায়ী তুমি পড়বা। ঠিক আছে? সো এই যে কত ঘন্টা কই চলে কত ঘন্টা এটাই কত ঘন্টা পড়তে হবে এটার কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো অ্যান্সার নাই যে ডিএমসি তে চান্স পাইতে হলে ১৬ ঘন্টাই পড়তে হবে। এটার কোনো পারফেক্ট অ্যান্সার মানে এরকম কোনো অ্যান্সার নাই। ঠিক আছে? তোমার যতটুকু প্রয়োজন হয় পড়া শেষ করতে ততটুকু তুমি পড়বা। মেইন কথা তোমাকে পড়াটা শেষ করতে হবে। ঠিক আছে? শাহিন, এ ব্যাপারে একটু আলোকপাত করেন। ভাই আ আচ্ছা এটা হচ্ছে একটা কি টাইমলাইন দেখো তোমার কাছে যদি মানে তুমি টার্গেট না থাকে, ঠিক আছে? তোমার কাছে যদি টার্গেট না থাকে তাহলে তুমি কেমনে আগাবা? তাই না? তুমি ধরো কোনো মানে প্ল্যান করো নাই, রুটিন করো নাই। ঠিক আছে? তোমার কতদিনের মধ্যে শেষ করতে হবে তাও তুমি জানো না। তাহলে কি তোমার পড়ার যে গতিটা সেটা আসবে? তুমি কি পড়াটাকে ভাগ করে নিতে পারবা? পারবা না। তুমি দেখা যাবে যে সারাদিন বই নিয়ে পড়ে আসো বাট তোমার পড়াটা আগাইতেছে না। ঠিক আছে? সো তোমাকে আগে জানতে হবে যে এখন থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত তোমার কতটুকু সময় বাকি আছে। ঠিক আছে? এটা হচ্ছে টাইমলাইন। এটা যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো আজকে হচ্ছে তোমার ১০ এপ্রিল। সো আজকের দিন কিন্তু চলে গেছে। ঠিক আছে? ১০ এপ্রিল চলে গেছে। এখন তোমরা যেটা শুরুতে বললাম যে শুরু থেকে এখন থেকে তুমি পড়াশোনা স্টার্ট করতে পারবা না। ফার্স্ট এর ২-৩ দিন তোমার চলে যাবে প্ল্যানিং করতে। ঠিক আছে? যে তুমি কিভাবে শুরু করবা, কোথায় তুমি শুরু করবা। ঠিক আছে? এই জিনিসগুলা করতেই তোমার ২ থেকে ৩ দিন চলে যাবে। এখন দেখো ৭ই জুন কিন্তু একটা ইম্পোর্টেন্ট একটা মানে একটা ইভেন্ট আছে। সেটা কি? এইচএসসি পরীক্ষা। কাদের? ২৬ ব্যাচের এইচএসসি পরীক্ষা। ঠিক আছে? আচ্ছা এটা কেন আমাদের জানতে হবে ৭ই জুন কেন ওদের এইচএসসি পরীক্ষাটা কেন জানতে হবে? কারণ এইচএসসি মানে ২৬ ব্যাচকে ফোকাস করে ওই অনুযায়ী তো ওদের অ্যাডমিশন গুলা সাজাইতে হবে। তাই না? সরকার তো তোমাকে দেখবে না। তুমি সেকেন্ড টাইম দিতেছো, তোমার জন্য কতটুকু টাইম থাকতেছে না থাকতেছে এগুলা কিছুই দেখবে না। সরকার কি দেখবে? বা হচ্ছে তোমার এডুকেশন যে ইয়েটা আছে মিনিস্ট্রি আছে তারা কি দেখবে? তারা দেখবে যে তোমার এইচএসসি ২৬ ব্যাচের জন্য কখন অ্যাডমিশনটা ফিট হচ্ছে। ঠিক আছে? সো এইজন্য তাদের জিনিসটা আমাদের জানতে হবে। তো
তো 7 জুন হচ্ছে এইচএসসি পরীক্ষা। এখন তোমার ধরো জুন এবং জুলাই মাস তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষা দিতে দিতে চলে গেল, ঠিক আছে। এরপরে কিন্তু 1 আগস্ট থেকে তোমার রিয়াল যে অ্যাডমিশন জার্নি, ঠিক আছে, মানে 26 ব্যাচেরও তোমার তো এখনই অ্যাডমিশন জার্নি চলতেছে, 26 ব্যাচেরও কিন্তু অ্যাডমিশন জার্নি শুরু হবে কত থেকে, 1 আগস্ট থেকে, ঠিক আছে। এখন আমরা জানি নরমালি অ্যাডমিশনে পাওয়া যায় কয় মাস, 3 মাস মতন পাওয়া যায়, অন এভারেজ 3 মাস ধরতে হবে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ঠিক আছে। তো এই 3 মাস ধরো চলে গেল। নভেম্বরের আমি লিখে রাখছি নভেম্বর, এখন এটা তো ডেট দেয় নাই, তাই না? নভেম্বরের শুরুতে হইতে পারে, মাঝে হইতে পারে, শেষে হইতে পারে। এখন তোমাকে কি ধরতে হবে, নভেম্বরের শুরুতে ধরতে হবে। তুমি যদি ধরে রাখো শেষে, তোমার ডেট দিয়ে দিল মাঝে বা আগে, তাহলে তুমি একটা লস খাইলা না। তুমি তো মাঝে ওই যে দিনগুলো তুমি ঠিক করছিলা যে এই জিনিসগুলো পড়বা, তাহলে তো ওটা তোমার পাইলা না তুমি, তাই না? সো তুমি যদি শুরুতে ধরে রাখো, এরপর যদি পরীক্ষাটা পিছায়, তাহলে তুমি কিন্তু এক্সট্রা পাইতেছো, দিনগুলো তোমার জন্য অ্যাডভান্টেজ হিসেবে আসতেছে। সো তুমি ধরে রাখবা যে নভেম্বরের স্টার্টিং এ তোমার হচ্ছে শুরুর দিকেই তোমার হচ্ছে পরীক্ষাটা হবে, ঠিক আছে। এখন তাহলে তুমি কত সময় পাইতেছো দেখো, তুমি 26 ব্যাচের সাথে যদি তুমি তুলনা করো যে 26 ব্যাচ পাইতেছে লাস্টে 3 মাস, তাহলে কিন্তু তুমি আগেই ফেলিওর, ঠিক আছে। কারণ 26 ব্যাচ কিন্তু এখন থেকে শুরু করে যে এইচএসসি পরীক্ষা ফুল টাইম তারা যেভাবে বইটা পড়বে, খুবই ভালোভাবে বই পড়বে, ঠিক আছে। সো কোনোভাবে এটা চিন্তা করা যাবে না যে 26 ব্যাচকে তুমি গ্যাপ দিয়ে দিতেছো অনেক, ঠিক আছে, অনেক গ্যাপ দিয়ে দিতেছো, এটা কখনোই চিন্তা করা যাবে না। ওকে, তারাও কিন্তু এখন থেকেই মেইনলি অ্যাডমিশন জার্নিটা শুরু করছে, কিভাবে, মেইন বইটা পড়তেছে। সো তাদের অ্যাডমিশন জার্নি এখন থেকে শুরু হয়েছে, তোমার অ্যাডমিশন জার্নি এখন থেকে শুরু হয়েছে। তাহলে তোমার এবং 26 ব্যাচের জন্য অ্যাডমিশন মানে একদম ম্যাট পর্যন্ত কত সময় বাকি আছে দেখো, এপ্রিল, তারপর মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ঠিক আছে, নভেম্বরে পরীক্ষা। তার মানে কি 8 মাস তুমি 6 মাস, ঠিক আছে, 6 মাস তুমি হচ্ছে পিওরলি পাইতেছো। আর এই মাসের তোমার দেখবে যে এটা সেটা করতে করতে চলে গেছে। সো তুমি ধরে রাখবা যে 6 মান্থস, ঠিক আছে, 6 মাস তুমি পিওরলি পাইতেছো। এখন 6 মাস, 6 মাস যে তুমি পাইতেছো, একটা সাবজেক্ট বায়োলজি ধরো, ঠিক আছে, বায়ো, এটা তো 2টা পেপার, ঠিক আছে, তারপর কেমিস্ট্রি, এটারও 2টা, ফিজিক্সেরও 2টা, এরপর হচ্ছে জিকে একটা, ইংলিশ একটা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা এভাবে যদি আলাদাভাবে ভাগ করি, তাহলে কয়টা পাইতেছে দেখো, 3 দুগুণী 6, 7, 8। তাহলে একটা করে পেপার পড়ার জন্য কিন্তু তুমি 1 মাসের সময় পাইতেছো না, ঠিক আছে। তুমি তো টানা বায়োলজি পড়বা, টানা কেমিস্ট্রি পড়বে, এরকম তো না, তাই না? তুমি তো মিক্স করে পড়বা, বাট অ্যাজ আ হোল তোমার একটা পেপার পড়ার জন্য কিন্তু 1 মাসের সময় নাই। তোমার সাবজেক্ট কিন্তু 8টা বা 8টা তোমার হচ্ছে পেপার, এভাবে আমরা ধরতে পারি যে 8টা পেপার, টাইম আছে তোমার 6 মাস। এখন তুমি তো কয়েকবার বইটা শেষ করার টার্গেট রাখবা, অ্যাটলিস্ট তো 2বার শেষ করার টার্গেট রাখবা, তাই না? এখন তাহলে তুমি এভাবে ভাগ করতে পারো যে 3 + 2 + 1, তাহলে কিন্তু 6 মাস হয়ে যায়। তার মানে তোমাকে বই একবার শেষ করতে হবে অ্যাটলিস্ট 3 মাসের মধ্যে, অ্যাটলিস্ট 3 মাসের মধ্যে, ঠিক আছে। তাহলে কি বললাম, তোমার কাছে 8টা পেপার আছে, 8টা পেপার তুমি হচ্ছে প্রথমবার শেষ করবা 3 মাসের মধ্যে, দ্বিতীয়বার শেষ করবা 2 মাসে। কেন 2 মাস নিয়ে আসলাম, তুমি যদি আবার 3 মাসে শেষ করো, তোমার জন্য তো লস, তাই না? স্পিড তো বাড়তেছে না, তোমার স্পিডটা বাড়াইতে হবে, কম সময়ে বেশি পড়তে হবে, ঠিক আছে। তাহলে প্রথমবার তুমি শেষ করবা 3 মাসে, পরের বার তুমি শেষ করবা 2 মাসে, এরপরের বার কিন্তু 1 মাসে নিয়ে আসতে হবে। এরপর তোমার অ্যাডমিশনের আগে তোমার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থাকবে, যেটাতে তোমার আরেকবার শেষ করতে হবে, ঠিক আছে। লাস্টে 1 সপ্তাহ তোমাকে আরেকবার শেষ করতে হবে, ওটা পরের কথা, এখনো টাইম আছে। বাট তুমি দেখো 3, 2, 1 এই ফরম্যাটে তোমাকে শেষ করতে হবে। সো তুমি পরের যে 2, 1 এটার কথা তুমি বাদ দাও, ঠিক আছে। এটা নিয়ে আমরা আবার গাইডলাইন সেশন নিব, তখন আবার তোমাকে টাইমলাইন দেখাবো। তুমি এখন থেকে শুরু করে আগামী 3 মাস, 3 মান্থস, ঠিক আছে, 30, 30, 60, 90 দিন, তার মানে 90 ডেজ, ঠিক আছে। 90 দিনে তোমাকে একবার ফুল কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এটা তোমার টার্গেট হওয়া উচিত যে আগামী 90 দিনে একবার ফুল কমপ্লিট করতে হবে। আমি হলে তাই করতাম ভাই। আপনার এখানে, আচ্ছা, এখানে দেখবা যে তুমি কমপ্লিট করা বলতে সব তো তোমার হবে না, কিছু না কিছু গ্যাপ থেকে যাবে, ঠিক আছে। যে গ্যাপ গুলো থেকে যাবে তখন তুমি সেকেন্ড টাইম যখন পড়বা, ঠিক আছে, তখন ওই গ্যাপ গুলো একটু করে ফিল আপ করবা, তাই না? আবার কিছু গ্যাপ থেকে যাবে, ওটা তুমি লাস্ট টাইমে কিছু গ্যাপ ফিল আপ করবা। ওকে, মানে তুমি টার্গেটটা নিবা শর্ট সময়ে, শেষ যে করতে হবে এরকম না। আচ্ছা, আশা করি জিনিসটা খুব সুন্দর মতে বুঝতে পারছো। মানে এত ডিটেলসে বোঝানো আসলে খুব কমই হয়। তো শাহিন ভাই এই জিনিসটা খুব সুন্দর মতো তোমাদের বুঝাই দিচ্ছেন। আচ্ছা, এই জায়গাতে আমরা এখন একটু তোমাদের কোর্সে যারা আছো বা কোর্সে যারা এখন ভর্তি হতে চাচ্ছ তাদের ব্যাপারে একটু বলি। সেটা হচ্ছে কি, আমাদের অলরেডি একটা কোর্স রানিং আছে। রানিং কি 6.0S, যেটা সেকেন্ড আমাদের রানিং ব্যাচ,
যেটা আমরা শুরু করছিলাম হচ্ছে ফেব্রুয়ারির শুরুর দিকে মনে হয়, যে ফেব্রুয়ারি ১ তারিখের দিকে আমরা যদি এরকম ভাবে চিন্তা করি। হ্যাঁ, না। এখান থেকে শুরু করে আসছি। ওকে? যা আমরা ধরলাম ফেব্রুয়ারি ১ তারিখ থেকে শুরু করলাম। তো এভাবে শুরু করে আসছি। আজকে পর্যন্ত অলরেডি এতটুকু তো আমরা চলে আসছি। এতটুকু ডান। এটা হচ্ছে 6.0 এস এর ক্ষেত্রে। ওকে? এতটুকু ডান। এই ব্যাচ সামনের দিকে আগাবে। তো এখন ভাই নতুন ব্যাচ কি আসবে না? জিএসটি আমাদের নতুন ব্যাচ অলরেডি ওয়েবসাইটে দেয়া আছে। তোমরা যদি যুক্ত হতে চাও 6.1 এস নামে দেয়া। তো তোমরা ইচ্ছা করলে যুক্ত হয়ে যেতে পারো। এখন যুক্ত হলে কি হবে? এখন যুক্ত হলে তোমাদের মানে এই ব্যাচের সাথেই তোমরা ক্লাস করতে পারবা। টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে? এখন ২ টা ব্যাচের ক্ষেত্রে কি কাহিনী হবে? 6.1s আর 6.0s আসলে ২ টা সেম রুটিনেই আগাবে। সেম রুটিনে কিভাবে আগাবে? ধরো 6.1s এর ক্লাস শুরু করব আমরা এপ্রিলের ২০ তারিখের দিকে। আমি এখানে ২০ এপ্রিল চিন্তা করলাম। ওকে? এপ্রিলের ২০ থেকে শুরু করব। এপ্রিলের ২০ থেকে 6.0s, 6.1s ২ টা রুটিনই সেম থাকবে। একই রুটিন। তাহলে একই রুটিন যদি হয় তাহলে ভাই কোন চ্যাপ্টারগুলো পড়ানো হবে? যে চ্যাপ্টারগুলো এই যে এই গ্যাপের মধ্যে যে চ্যাপ্টারগুলা পড়ানো হয়ে গেছে সেগুলো এখানে হবে না। এগুলো বাদ দিয়ে আমরা এরকম ভাবে রুটিন কন্টিনিউ করব। সেম রুটিনে ধরে আগাচ্ছি। হ্যাঁ? আগানোর পরে আমরা দেখা গেল জুন আমরা সাপোজ আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো জুনের মাঝামাঝির দিকে আমাদের 6.0s এর কমপ্লিট হয়ে গেছে। ডান। 6.0s এর সিলেবাস কমপ্লিট। মানে যারা আগে ভর্তি হয়েছিল, ফেব্রুয়ারির শুরুর দিকে যারা শুরু করছিল, তাদের মনে করো যে আ জুনের মাঝামাঝির দিকে তাদের সিলেবাস শেষ হয়ে গেছে। তখন কি হবে? তখন তাদের আমরা পরীক্ষা শেষ হওয়ার পরে তাদের পেপার ফাইনাল নিব, সাবজেক্ট ফাইনাল নিব, মডেল টেস্ট নিব। মানে তাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এখন অনেকে আছে যে ভাই তাহলে আমাদের তো কমপ্লিট অনেকের হয় নাই। আমরা কি করব? 6.0s এর কমপ্লিট হয়ে গেছে। কিন্তু 6.1s এর তো কমপ্লিট হয় নাই। তাহলে 6.1s কিন্তু তখন তার আপন গতিতে চলতে থাকবে। এখন এই জায়গাতে 6.1s এর এই টাইমটাতে কোন ক্লাসগুলো হবে? এই যে এই ক্লাসগুলা। যেগুলা শুরুর দিকে 6.0s এ হয়ে গেছিল, যে চ্যাপ্টারগুলো এখানে পড়ানো হয় নাই, সেই চ্যাপ্টারগুলো শেষের দিকে এখানে পড়ানো হবে। এখন কেউ যদি চিন্তা করে যারা 6.0s এ ছিল যে ভাই আমার এই জায়গার মধ্যে কিছু ক্লাস গ্যাপ পড়ে গেছে। তাহলে আমি কি করতে পারি এখন? তুমি চাইলে ইচ্ছা করলে এই জায়গাতে তাদের সাথেও কন্টিনিউ করতে পারবা। কোনো সমস্যা নাই। মানে তুমি 6.0s এর হও বা 6.1s এর হও কোনো সমস্যা নাই। তুমি একই ব্যাচের সাথে এরকম ভাবে আগাইতে পারবা। টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে? তুমি এরকম ভাবে এই জায়গা থেকে তুমি নরমালি শুরু করতে পারবা এবং নরমালি আগাইতে পারবা। এখন এরকম ভাবে আগানো হবে। এই যে 6.1s তুমি চিন্তা করলা যে আমরা ১লা আগস্টে দেখা গেল আমরা চিন্তা করলাম। মানে এটা কিন্তু একটা জাস্ট কি বলে? মানে আইডিয়া দেওয়া তোমাদেরকে। আইডিয়া দিচ্ছি কি যে কিরকম হইতে পারে। তো ১লা আগস্ট থেকে যদি এরকম হয় যে আমরা আ মেডিকেল কোর্স যে ২৬ ব্যাচের এরকম শুরু করব। তোমরা এই 6.0s হোক, 6.1s হোক সবাই ইচ্ছা করলে এদের সাথে আবার ক্লাস করতে পারবা। তোমাদের ইচ্ছা। এদের সাথে আবার পরীক্ষা দিতে পারবা। তোমাদের ইচ্ছা। তাহলে তুমি বলতে পারো তাহলে ভাই আমাদের কি হবে আলাদাভাবে? তোমাদের আলাদাভাবে 6.1s এর 1s এর আলাদাভাবে অবশ্যই কোর্স কমপ্লিট করানো হবে। মনে করো এরকম ভাবে ১৫ই আগস্ট পর্যন্ত তোমাদের ইচ্ছা। আমি চিন্তা করলাম যে এই টাইমটা থেকে শুরু করে ১৫ই আগস্ট পর্যন্ত 6.1s এর ক্লাস চলতেছে। সেটা আলাদাভাবে চলবেই। আর আগস্টের ১ তারিখ থেকে যদি ২৬ ব্যাচের ক্লাস শুরু করতে হয় সেটাও আলাদাভাবে চলবেই। তোমরা সব গ্রুপেরই অ্যাক্সেস থাকবে তোমাদের কাছে। তুমি যেকোনোটার সাথে কন্টিনিউ করতে পারবা। কোনো সমস্যা নাই। ওকে? বুঝতে পারছো কথা? এরপরে এই যে ১লা আগস্ট থেকে যেটা শুরু হবে, এই জায়গা থেকে যেটা শুরু হচ্ছে যেটাকে আমরা মেইনলি মেডিকেল কোর্স বলতেছি। হ্যাঁ, এখন তো সেকেন্ড টাইম কোর্স, প্রি মেডিকেল কোর্স এরকম আছে। যেটা এইচএসসির পর যেটা শুরু হবে সেটা মেডিকেল কোর্স। তোমরা ওই কোর্সের সাথে ইচ্ছা করলে ক্লাসও করতে পারবা। আর পরীক্ষা তো রেগুলার হবেই। সেই পরীক্ষাতে তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবাই। মানে পরীক্ষাগুলো মাস্ট অ্যাটেন্ড করবাই। সেটা আমার সাজেশন। আর ক্লাস যদি মনে হয় যে ভাই আমার ক্লাস গ্যাপ ছিল, তুমি ইচ্ছা করলে তাদের সাথেও ক্লাস করতে পারবা। কোনো সমস্যা নাই। তাহলে সিলেবাস কয়বার শেষ হচ্ছে? এই টাইমের মধ্যে একবার শেষ হচ্ছে মাস্ট। ঠিক আছে? ফার্স্ট ফেজে। যেটা এইচএসসি মানে এইচএসসি তাদের শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ওই যে এরকম। জুন চলাকালীনই শেষ হয়ে যাবে। এরকম। এরপরে আরেকবার কবে শেষ হবে? এই যে অ্যাডমিশন ফেজটাতে শুরু হবে। এটা হচ্ছে সেকেন্ড ফেজ। অ্যাডমিশন ফেজটাতে। ২৬ ব্যাচের সাথে এটা। এরপরে তৃতীয়বার তোমাদের লাস্ট ফাইট নামে আমাদের একটা ব্যাচ আসে যেটা হচ্ছে রিভিশন ব্যাচ এবং রিভিশনটা খুবই দারুণ একটা রিভিশন হয় অবশ্যই যারা আমাদের গতবার ছিল অবশ্যই বলতে পারবা। তো রিভিশন ব্যাচের সাথে মানে লাস্ট ফাইটের সাথে তোমাদের আরেকবার শেষ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে কমপক্ষে ৩ বার তোমার এটা শেষ হবে। এটাই কিন্তু আমি দেখাইছি। ঠিক আছে? ৩ বার এট লিস্ট শেষ হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমার মনে হয় এই কোর্সের ব্যাপারে কথাবার্তা শেষ। কোর্সের ব্যাপারে আসলে বেশি কথা বললে তোমাদের গাইডলাইন নিতে সমস্যা হবে। এই কারণে আমি কোর্সের ব্যাপারে খুব বেশি কথা বলতে চাই না। তোমাদের এগুলো বলে ফেললাম আরকি। ওকে? তাহলে তুমি ইচ্ছা করলে এখন যুক্ত হইতে পারো। এখন যুক্ত হইলেও তুমি আগের কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবা। মানে ক্লাস চলতে থাকবে। তুমি ওই ক্লাসগুলো করতে পারবা। এই যে এরকম ভাবে। আমরা তো আগেই বলছি। এরকম ভাবে একই সাথে সমান্তরালে চলতে থাকবে। যে ক্লাসগুলো আগে হয়েছে সেগুলো আবার পরে হবে। মানে সব ক্লাসই আবার হবে। টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে? ঠিক আছে? আমরা তাহলে হচ্ছে সামনে আগাই।
কি বললাম, সব ব্যাচের কোর্স, সব কোর্সই সবাই অ্যাক্সেস পাবে, কোনো টেনশন নেওয়ার কোনো কারণে। যারা আগে ভর্তি হয়েছে তারা নতুন ব্যাচের কোর্সের অ্যাক্সেস পাবে, যারা নতুন যুক্ত হচ্ছে তারাও আগের ব্যাচের কোর্সের অ্যাক্সেস পাবে। ওকে, এখন এই যে যারা তোমার 6.1 এসে যারা ভর্তি হবা তাদের ক্লাস ধরো শুরু হবে 20 এপ্রিল থেকে। এখন তুমি চাইতেছো যে এখন তুমি বসে থাকবা না, সময় নষ্ট করবা না, তুমি আজকে তুমি ভর্তি হয়ে গেছো, এই যে 10 থেকে 20 এপ্রিলের মধ্যে তুমি কিন্তু আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, তুমি তো এই কোর্সের অ্যাক্সেসটা পাচ্ছো তাই না, ওই ক্লাসগুলা যেগুলা তুমি মানে এখন তোমার হয়ে গেছে আর কি 6.0 আগের যে ব্যাচটা সেটা তো হয়ে গেছে, সেই ক্লাসগুলো কিন্তু তুমি করে আগায় থাকতে পারবা। এটা না যে 20 এপ্রিল থেকে ক্লাস হচ্ছে বা মানে একটা ডেট দেওয়া হবে তখন থেকে তোমাকে শুরু করতে হবে, তার আগেও কিন্তু তুমি আগের যে ক্লাসগুলো এগুলো দেখতে পাবে। আগের ক্লাস না শুধু শুধু আগের ক্লাস না, আমরা ওই যে রানিং ব্যাচ যেটা 6.0 এর জিএসটির জন্য ক্লাস অফ ছিল, আমরা 12 তারিখ থেকে মনে হয় সম্ভবত ওদের ক্লাস আবার শুরু করবো। 12 তারিখ কি হইতে পারে, তুমি ইচ্ছা করলে তখন এই যে 12 তারিখ থেকেও তাদের সাথে ক্লাস করতে পারবা, চালা যেতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? যেটা বললাম, তোমরা সব গ্রুপেরই সব অ্যাক্সেস পেয়ে যাবা, তুমি যার সাথে ইচ্ছা কন্টিনিউ করতে পারবা। কিন্তু আমরা সোললি 6.1 এস যেটা নতুন ব্যাচ সেটা ক্লাস শুরু করবো 20 এপ্রিলের আশেপাশে আর কি। ওকে, তো আমার মনে হয় এই ব্যাপারে কথাবার্তা বুঝায় বলতে পারছি। তোমরা এরপরে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের পেজে নক দিয়ে জিজ্ঞেস করতে পারো, এবং কোর্স অলরেডি হচ্ছে ইয়ের মধ্যে দেওয়া আছে ওয়েবসাইটে, তোমরা সেখান থেকে ভর্তি হতে পারো। ওকে, আমরা মার্কেটিং আর না করি, আমরা টপিকে যাই না, পরে একটু পরে তোমরাই বলবা নয়তো যে ভাই খালি মার্কেটিংই করতেছেন। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, এবার একটা ইম্পর্টেন্ট টপিক বলতে তোমরা অনেকেই কোশ্চেন করতেছো অলরেডি যে ভাই পড়ালেখা কি অনলাইনে করতে হবে নাকি অফলাইনে করতে হবে। ওকে, এই জায়গার ক্ষেত্রে আমি খুবই স্পেসিফিক, তবে এই জায়গাতে অপশন আছে। অপশন কি, যেহেতু তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তো তুই একটু সর, দেখা যাচ্ছে না এখানে। আচ্ছা, যেটা বলছিলাম, তুমি এই জায়গাতে যদি তুমি চিন্তা করো যে আমি অনলাইনে নিলে বেটার হবে নাকি অফলাইনে, আমি স্পেসিফিক্যালি উত্তর দিচ্ছি, কিন্তু এই জায়গাতে মতভেদ থাকতে পারে, আমি আমার মতো করে উত্তর দিচ্ছি। সেটা কি, যে ভাই তুমি যদি মনে করো যে আমার এখন খুব বেশি সময় নষ্ট করার দরকার নাই, বা আমার আগে ক্লাসগুলো করা আছে, বা আমার এখন খুব বেশি দৌড়াদৌড়ি দরকার নাই, তাহলে আসলে সেকেন্ড টাইম হিসেবে অফলাইনে যাওয়ার আসলে খুব বেশি দরকার নাই। ওকে, সেকেন্ড টাইমে অনলাইন এনাফ বললে হবে না, আরটিডিএস এর কোর্স তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য মোর দেন এনাফ। ওকে, কিন্তু অনেকের থাকে মনের মধ্যে একটু খুঁতখুঁতানি থাকে যে না ভাই আমার অনলাইনে ক্লাস করতে পারি না, অনলাইনে আমি মনোযোগ দিতে পারি না, অফলাইনে ক্লাস না করলে হয় না, সেই ক্ষেত্রে তুমি অফলাইনের দিকে আগাইতে পারো। ওকে, এখন এটা জাস্ট হচ্ছে একটা অপশন। এবার আসি হচ্ছে নেক্সট অপশনে। নেক্সট অপশন হচ্ছে ভাই অফলাইনে কি একেবারেই দরকার নাই? অফলাইনে কতটুকু দরকার আমি বলি, শুধু অনলাইনে পড়েও প্রচুর স্টুডেন্ট চান্স পাচ্ছে, এটা খুবই নরমাল ব্যাপার। কিন্তু আমাদের মনের মধ্যে একটা খচখচানি থাকবেই যে শুধু অনলাইন থাকলে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে তুমি অনলাইনে আরটিডিএস এর সাথে তুমি ইচ্ছা করলে যুক্ত থাকতে পারো, এটা তোমাদের যার যার ইচ্ছা। আরটিডিএস এর সাথে যুক্ত থাকলে থাকতে পারো, অথবা অন্য যে কোনো কোর্স যুক্ত থাকতে পারো, কিন্তু আমি আরটিডিএস এর কথা অবশ্যই বলবো, আরটিডিএস তোমার জন্য বেস্ট কিছুই দিচ্ছে। আচ্ছা, অনলাইনের ক্ষেত্রে আরটিডিএস এ তুমি যুক্ত থাকলা, এখন তুমি চিন্তা করলে ভাই আমার অফলাইনে তো পরীক্ষা দেওয়া দরকার, এই জায়গা থেকে আমি সাজেস্ট করি যেটা, তুমি একেবারে শেষ দিকে যে সময় দেখবো হচ্ছে মডেল টেস্ট লঞ্চ করে। ওকে, মডেল টেস্ট লঞ্চ করে এরকম আছে, তো মডেল টেস্টের সময় তুমি অফলাইনে এক্সাম দাও। ওকে, অফলাইন এক্সাম দাও, এটা দিতে পারলে খুবই ভালো। তখন যেটা হবে, তোমার পরীক্ষা পদ্ধতির সাথে তুমি হচ্ছে খুব ভালো মতো পরিচিত হতে পারবা, টাইম ম্যানেজমেন্টে তুমি ভালো মতো অ্যাডজাস্ট করে নিতে পারবা। ওকে, আর এরকম আসো যে না ভাই আমি এখন থেকেই অফলাইনে কিছু পরীক্ষা দিতে চাই বা অফলাইনে এক্সাম বেচে যুক্ত হতে চাই, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে আমার বাসা থেকে অফলাইন যে এক্সাম সেন্টারটা সেখানে যেতে সময় কতক্ষণ লাগতেছে। যদি এরকম হয় তুমি এই জায়গাতে আসো, বকশীবাজারে আসো, এখন অফলাইন যে এক্সাম ব্যাচটা সেটা আছে হচ্ছে নারায়ণগঞ্জে, তোমার যাইতে আসতে তোমার ৩-৪-৫ ঘন্টা সময় লাগতেছে, তাহলে আমি বলবো অফলাইন এক্সামে যাওয়ার দরকার নাই। কিন্তু যদি এরকম হয় তোমার বাসার নিচে একটা কোচিং সেন্টারের কোন একটা এক্সাম সেন্টার আছে, এবং তুমি চিন্তা করলে না ভাই আমার বাসার নিচে যেহেতু আছে বা আশেপাশে যেহেতু আছে আমি অফলাইন এক্সাম দিতে চাই, তখন তুমি অনলাইনের পাশাপাশি অফলাইন এক্সাম ব্যাচে যুক্ত হইতে পারো। ঠিক আছে, তাহলে আমি কি কি বললাম আমি আবার বলতেছি, একটু খেয়াল করো, রিক্যাপ করে দিচ্ছি। অনলাইন নাকি অফলাইন, আমি উত্তর হচ্ছে অফলাইন খুব বেশি দরকার নাই। যদি না তোমার ক্ষেত্রে এরকম হয় যে আমি অনলাইনে মনোযোগ রাখতে পারতেছি না বা অনলাইনে আমার হচ্ছে না, কনফিডেন্স গ্রো করতেছে না, সেই ক্ষেত্রে তুমি অফলাইনে যেতে পারো। এছাড়া অফলাইনে খুব বেশি দরকার নাই। অনলাইনের ক্ষেত্রে সাথে সাথে আমি কি করতে পারি, আমি এক্সাম ব্যাচে একটা যুক্ত হতে পারি অফলাইনে। কখন যুক্ত হবো, যদি তোমার মনে হয় যে ভাই আমার শুধু অনলাইনে পরীক্ষা দিয়ে আমার হচ্ছে না, আমি বাসার আশেপাশে যেহেতু অফলাইন সেন্টার আছে আমি অফলাইনে পরীক্ষা দিতে পারি। ওকে, আর যদি এরকম হয় যে না ভাই আমার অফলাইন এক্সাম সেন্টারটাও বাসার অনেক দূরে, সেই ক্ষেত্রে এখন কোনো অফলাইনের সাথে কানেকশন না রাখলেও চলবে, তুমি বাসায় বসে পরীক্ষা দিবা, নিজে কিছু ওএমআর কোনো জায়গা থেকে কালেক্ট করবা বা এমসিকিউর মধ্যে টিক চিহ্ন দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা, এরকম ভাবে তুমি আগাবা। আর শেষের দিকে মডেল টেস্ট যে প্রোগ্রামগুলো সেগুলোতে চাইলে তুমি হচ্ছে, এবং এটা দিতে পারলে ভালো। ওকে, লাস্টের মডেল টেস্ট দিতে পারলে ভালো।
বলতেছি না যে হচ্ছে না পারলে হবে না, দিতে পারলে ভালো। ঠিক আছে? এই ব্যাপারটা। আর তোমরা অনেকেই জানো যে হচ্ছে আরটিডি থেকে একটা হয়, আমাদের হচ্ছে একটা এক্সাম সেন্টারে আমরা পরীক্ষা নেই, সেটা হচ্ছে অ্যাচিভ এর সাথে। তো তোমরা অ্যাচিভ এর যে এক্সাম ব্যাচটা সেটা মনে হয় ২-১ দিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে। তো তোমরা চাইলে ইচ্ছা করলে তোমার আশেপাশে যদি মনে হয় যে অফলাইনে তুমি এক্সাম সেন্টারে এক্সাম দিবা, তাহলে অ্যাচিভ এর এক্সামে তুমি এক্সাম দিতে পারো। যেটা ২-১ দিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে। আশা করি এ ব্যাপারে কথা ক্লিয়ার। কথা ক্লিয়ার না ভেজাল আছে একটু জানাও তো? একটু বুঝছো কিনা একটু আমাকে জানাও। তোমাদের ফিডব্যাক না পাইলে তো আমি বুঝতে পারবো না, বুঝছো না? এই কারণে জিজ্ঞেস করা। দেখছস কেউ কথা কয় না। ওকে, ঠিক আছে, তাহলে অফলাইন নাকি অনলাইন আমার মনে হয় এই ডাউট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, এবার আসি পরবর্তী টপিকে। শাহিন, একটু কোন কোন বই পড়তে হবে? আচ্ছা, কোন কোন বই পড়তে হবে এটা তোমরা যেহেতু আগেরবার অ্যাডমিশন দিছো তোমরা মানে জানো। সো হচ্ছে মেন বই যেগুলো আছে বায়োলজির ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই, গাজী আজমল স্যারের বই, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি নাগ স্যারের বই, তোমার ফিজিক্সের ক্ষেত্রে ইসহাক স্যারের বই। এটা কিন্তু যারা অনেক ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তোমরা তপন স্যারের বই পড়ছো, বাট এটা কি লিখে লিখে দিতে হবে ভাই? লিখে দিব? দরকার নেই আসলে, দরকার নেই, ওরা জানে, মানে ওরা বোরিং ফিল করবে আর কি। ফিজিক্সের জন্য কিন্তু ইসহাক স্যারের বই পড়তে হবে। এখন তোমাদের যেটা কোশ্চিন আসে যে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমার তো আগে 3 মার্ক কাটা যাইতেছে, তো আমাকে এই যে 3 মার্ক কাটা যাইতেছে এটা তো আমাকে কাভার করতে হবে। কি দিয়ে কাভার করতে হবে? 26 ব্যাচ যে অ্যান্সার গুলো পারবে না, যেগুলো পারবে না সেগুলো দিয়ে তো কাভার করতে হবে, তাই না? তো এইখানে একটা পোর্শন থেকে যায় যেটা হচ্ছে এক্সট্রা ইনফো। তোমার মোটামুটি 85 থেকে 90% বা 90 থেকে 95% কোশ্চেন তোমার হয় হচ্ছে মেন বুক থেকে, ঠিক আছে? মেন বুক থেকে। এবং তোমার 5 থেকে 10% কোশ্চেন, 5 থেকে 10% যেটা আছে সেটা তোমার হচ্ছে এক্সট্রা ইনফো থেকে আসে, ঠিক আছে? এক্সট্রা ইনফো মানে হচ্ছে মেন বই যেগুলো আমি বললাম, ঠিক আছে? মেন বইয়ের বাইরে থেকে আরো যেগুলো বই আছে, ঠিক আছে? বায়োলজির ক্ষেত্রে মাজেদা ম্যাডামের বই, তারপর আলিম স্যারের বই, বুঝছো? তারপর হচ্ছে তোমার ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে তপন স্যারের বই। সো তারপরে হচ্ছে তোমার কবির স্যারের বই হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে। এগুলো হচ্ছে তোমার এক্সট্রা ইনফো। এটা হচ্ছে তোমার মোটামুটি 5 থেকে 10%। এখন কথা হচ্ছে তুমি যদি এই 5 থেকে 10%-এর জন্য তুমি বই পড়া শুরু করো, ঠিক আছে? তুমি শুরু করলে যে মাজেদা ম্যাডামের বই A to Z তুমি পড়া শুরু করবা, তাহলে কি তোমার পসিবল শেষ করা? হ্যাঁ, শেষ করা তো সম্ভব না। রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করো, ঠিক আছে? যেটা তোমার আদৌ পসিবল। তো তোমাকে তোমার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে 90 থেকে 90%, 90 থেকে 95% যেটা আছে এটা তোমাকে মেনলি আগে কাভার করতে হবে, ঠিক আছে? সোললি তোমার এটা কাভার করতে হবে মাস্ট। এরপরে তুমি এক্সট্রা ইনফোর দিকে আগাবা, ঠিক আছে? তোমার এটা বই থেকে মাস্ট তুমি কাভার করবা, যাদের কাভার হবে এরপরে তুমি হচ্ছে এক্সট্রা ইনফোর দিকে আগাবা। তুমি এটা কাভার করো না, আগে এটা নিয়ে লাফালাফি করতেছো, তাহলে তোমার আমও যাবে ছালাও যাবে, ঠিক আছে? তো এটা কাভার করার পরে তুমি এক্সট্রা ইনফো যেটা আছে সেটাতে আসলা। এখন বই থেকে যদি তুমি পড়ো তাহলে দেখবা যে এই টাইমে এসে বই থেকে পড়া অনেক বেশি এক্সস্টিং। 27 ব্যাচ তুমি যদি হইতা তাহলে আমি বলতাম যে বই থেকে তুমি চাইলে পড়তে পারো, বাট তুমি যদি এখন এতগুলা বই এক্সট্রা বই যেগুলা পড়া শুরু করো তাহলে দেখবে তুমি শেষ করতে পারতেছ না, ঠিক আছে? জিকে ইংলিশ আরো পড়া হইতেছে না। এই জন্য আমি যেটা বলতে পারি যে তোমরা হচ্ছে গাইড বই যেগুলো আছে, যেরকম আমাদের আরটিডিএস এর এক্সট্রা ইনফো আছে, ঠিক আছে? এক্সট্রা ইনফোতে তোমার যে পোর্শন গুলা মেন বইতে নাই এবং গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দুইটা কথা কিন্তু, একটা হচ্ছে মেন বইতে যে পোর্শনটা নাই, ঠিক আছে, যেটা মেন বইতে আছে সেটাই যদি আবার তুলে দেই তাহলে তো ওটা এক্সট্রা ইনফো হইলো না, তাই না? তাহলে যে জিনিসটা মেন বইতে নাই, 2 নম্বর পয়েন্টটা কি, যেটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হাঁকাও যেগুলো লাগবে না সেটা নিয়ে যদি তুমি পড়ে থাকো তাহলে লাভ আছে? লাভ নেই। তাহলে একটা কি, যেটা মেন বইতে নাই, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ। এই দুইটা জিনিস কাভার করেই তোমার যে গাইড বই যেখানে আছে, ঠিক আছে, ওইখান থেকে তুমি পড়ে ফেলতে পারো। এখন আরটিডিএস এর এক্সট্রা ইনফো আছে, তাছাড়া আমাদের একটা বই আছে এক্সট্রা ডায়েট বই। তো এক্সট্রা ডায়েট বইটা এই এক্সট্রা ডায়েট বইটা আসলে কিভাবে সাজানো, তো এইখানে হচ্ছে তোমার সবকিছু এমসিকিউ আকারে। এক্সট্রা ইনফো তুমি যদি লাইন বাই লাইন পড়তে যাও, মানে যেগুলো গুরুত্বপূর্ণ লাইন সেগুলো তুলে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো তুমি যদি পড়তে যাও দেখবা যে অনেক সময় তোমার একঘেয়েমি আসতেছে। তো তুমি যদি এর থেকে সহজ কাজ হচ্ছে এমসিকিউ সলভ করে যাওয়া, ঠিক আছে? সো এক্সট্রা ডায়েটে তোমার সবকিছু এমসিকিউ আকারে দাও, মানে তোমার যে লাইনগুলো তোমার এক্সট্রা ইনফোর জন্য প্রয়োজন ছিল ওই লাইনগুলো এমসিকিউ আকারে দেওয়া হয়েছে, তুমি একে একে এমসিকিউ সলভ করবা, হয়ে যাবে। টপিক ভিত্তিক আকারে আছে, একই টপিকের প্রথমে মাজেদা ম্যাম, এরপরে হচ্ছে তোমার আলিম স্যার, তারপরে তোমার হচ্ছে বোটানির ক্ষেত্রে আজিবুর স্যার, এরপরে আলিম স্যার, এভাবে একই টপিকের দুইটা, ঠিক আছে? আর এইখানে তোমার হচ্ছে কোন পোর্শন থেকে বেশি আসে, ঠিক আছে, এগুলা হচ্ছে একটা চার্টে দেখানো হয়েছে যে বিগত বছরে কয়টা থেকে কি প্রশ্ন আসছে।
সো বেশি মার্কেটিং না করি, সো তোমরা হচ্ছে এই বইটা থেকে দেখতে পারো, এটা বুঝছো, মেইনলি গাইড বই থেকে তুমি পড়ে ফেলবে এক্সট্রা ইনফোটা। ওকে, আচ্ছা, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো। আমরা আসলে দেখো তোমাদের প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, তোমরা বিরক্ত হও না, যে বলতে পারো ভাই 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, এখনো কি কথা বলতেছেন, কি কথা বলতেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। হ্যাঁ, আমরা এই যে জিকে ইংলিশ লিখে রাখছি, বাকি টপিকগুলো নিয়ে আমি কথা বলতেছি, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, একটু খেয়াল করো। এবার আমি টপিকটার মধ্যে আসি। এই যে শাহিন যে কথাগুলো বললো এতক্ষণ, মেইন বই থেকেই 90 থেকে 95% প্রশ্ন হবে এবং প্রতিবার এটাই হয়ে আসতেছে। তো এটা নিয়ে আমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এই যে বাড়তি যে 5 থেকে 10% যেটা আমার এক্সট্রা ইনফো থেকে পড়তে হবে, এই ক্ষেত্রে কি করতে হবে আমি তোমাদের সাথে একটু ডিটেইলসে বলতেছি, একটু খেয়াল করো ব্যাপারটা কি। দেখো, তুমি এরকম হইছে, মনে করো আমরা রক্ত চ্যাপ্টারটাই পড়তেছি। এটা এটা কমন সবার কাছে, এই কারণেই দেখো এটা দিয়ে উদাহরণ দিলে যে একটা দিলে মনে থাকবে বেশি। তো তুমি সেম রক্ত চ্যাপ্টারই আবার পড়তেছো। রক্ত চ্যাপ্টার কোন বই থেকে পড়তেছো? অবশ্যই আজমল স্যারের বই থেকে, কারণ এটা হচ্ছে আমাদের মেইন বই, তাই না? আজমল স্যারের বই থেকে পড়লা। তাহলে এখন আজমল স্যারের বই পড়া শেষ, এখন তুমি চিন্তা করতেছো ভাই আমার তো রক্ত চ্যাপ্টারটা এক্সট্রা ইনফো পড়া উচিত। এক্সট্রা ইনফো কই থেকে পড়বা? আমরা অনেকগুলো বই আছে বাজারে, আলিম স্যারের বই আছে, মাজেদ ম্যাডামের বই আছে, আরো অনেকগুলো বই আছে। তো আমরা আলিম স্যারের বই বা মাজেদ ম্যাডামের বই পড়তে বলি আরকি। ওকে, এখন তুমি জুলজির জন্য আলিম স্যারের বই পড়া শুরু করলা। এই ক্ষেত্রে অপশন আছে কয়েকটা। অপশন কি আমি তোমাকে বলি। ১ নম্বর অপশন হচ্ছে তুমি সরাসরি আলিম স্যারের বই নিয়ে আসলা এবং বই পড়া শুরু করলা। এখন এই ক্ষেত্রে কথা আছে, আলিম স্যারের বই কি এখন রক্ত চ্যাপ্টার তুমি পুরোটা পড়বা? উত্তর হচ্ছে না। আজমল স্যারের বইয়ে তুমি দেখলা দাগানো লাইন ছিল সাপোজ 50 টা। ওকে, এই 50 টা লাইন আলিম স্যারের বইও আছে। তাহলে এই 50 টা তোমার আর নতুন করে পড়ার দরকার নেই। বাকি তুমি শুধু ৫ টা লাইন পাইছো, যেই ৫ টা লাইন আলিম স্যারের বইয়ে ছিল এবং এই ৫ টা লাইন আজমল স্যারের বইয়ে ছিল না। তাহলে তুমি এখন কি পড়বা? আলিম স্যারের বই থেকে রক্ত চ্যাপ্টারটা পড়ার সময় তুমি শুধুমাত্র এই ৫ টা চ্যাপ্টার দাগায় ফেলবা, এই ৫ টা চ্যাপ্টার পড়বা। ওকে, এটা হচ্ছে ৫ টা লাইন আরকি। ৫ টা লাইনের কথা বলতেছি, যে রক্ত চ্যাপ্টার পড়ার সময় তুমি আলিম স্যারের বই দেখলা, ৫ টা লাইন আছে, যে ৫ টা লাইন আজমল স্যারের বইয়ে তুমি পাও নাই। শুধু সেই ৫ টা লাইন দাগায় ফেলবা, সেই ৫ টা লাইন পড়বা। এটা কাদের ক্ষেত্রে বললাম? যে একেবারে সরাসরি বই থেকে পড়তে যাচ্ছ। ডান। এখন তুমি বললা যে ভাই এখন বই পড়া সম্ভব না বা বই এখন নতুন করে পড়তে চাচ্ছি না। ওকে, ফাইন। আমাদের কোর্সের মধ্যে তোমাদের আলিম স্যারের বইয়ের পিডিএফ দেয়া আছে। তুমি যদি চিন্তা করো আমি পিডিএফ থেকে পড়ে ফেলবো লাইনগুলা। ওকে, ডান। পিডিএফ থেকে পড়ে ফেললেও হবে। ঠিক আছে? শেষ। ২ টা অপশন গেল। একটা হচ্ছে সরাসরি বই, ২ নাম্বারটা হচ্ছে পিডিএফ। এরপর তুমি বললা যে না ভাই আমি বই বা পিডিএফ কোনটাই ফলো করব না। আমি সরাসরি হচ্ছে গাইড বইয়ের মতো যেটা আছে সেটা থেকে পড়ে ফেলবো। সেটার জন্য আমাদের যে ফুল সেট বইয়ের মধ্যে এক্সট্রা ইনফো বই নামে একটা বই আছে। সেই বইয়ের মধ্যে তোমার এক্সট্রা ইনফো গুলা দেয়া আছে। তুমি এক্সট্রা ইনফো বই থেকেও পড়তে পারো। ৩ টা অপশন গেল। ৪ নাম্বার অপশন যেটা সেটা হচ্ছে এরকম একটা বই এক্সট্রা ডায়েট। এক্সট্রা ইনফো বইয়ে হচ্ছে তোমাকে লাইন বাই লাইন দেয়া। মানে আলিম স্যারের বইটাই তোমাকে এখানে কপি পেস্ট করা হইছে আরকি এক্সট্রা লাইনগুলা। ওকে? আর এক্সট্রা ডায়েটে কি করা হইছে, ওই লাইনগুলা থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে সেটা দেখানো হইছে। ওকে? তাহলে তোমার কাছে আসলে অপশন ৪ টা। তুমি যে কোনটা ফলো করতে পারো। এখন বলতে পারো ভাই কোনটা বেস্ট? যে যেটার মধ্যে থেকে বেশি দখল রাখতে পারবে সেটাই বেস্ট। ওকে? এখানে আলাদা কোন স্পেসিফিক আমি যদি বলি যে এক্সট্রা ডায়েট পড়লে তোমার চান্স নিশ্চিত। মিছা কথা ভাই। ঠিক আছে? সেম কথা এক্সট্রা ইনফো পড়লে যদি আমি বলি চান্স নিশ্চিত, এটাও মিছা কথা। ওকে? তুমি যেটা পড়ে তোমার কাছে মনে হবে আমি ভালো দখল রাখতে পারবো, তুমি সেদিকে আগাও। ক্লিয়ার? বুঝতে বুঝতে পারছো কিনা বলো? আরটিএস এর দাগানো লাইন পড়লে হবে কিনা? এতক্ষণ ধরে তাহলে আমি কি বলতেছি? এতক্ষণ ধরে তো এটাই বললাম। দাগানো লাইন পড়ার পরে যারা এক্সট্রা ইনফো পড়তে চাচ্ছে তাদের ক্ষেত্রে কি করতে হবে সেটা বললাম। ওকে? তাহলে আমার মনে হয় এটা নিয়ে এর বেশি আর খিচুড়ি বানানোর দরকার নাই। এবার আসি হচ্ছে জিকে ইংলিশ। জিকে ইংলিশ কোত্থেকে পড়বো, কি পড়বো? জিকে ইংলিশের জন্য বাজারে অনেক বই আছে, অনেক। ওকে? তুমি যেকোনো বই পড়তে পারো, কোনো সমস্যা নেই। যেমন জিকের জন্য তুমি চিন্তা করতে পারো আরটিডিএস এর বই আছে, জিকের জন্য এমপি3 আছে, জিকের জন্য জুবায়ের জিকে আছে, জিকের জন্য বিভিন্ন কোচিং এর বই আছে তোমার কাছে। সব বই যেকোনো বই পড়তে পারো। তবে তোমার বইগুলো যদি গত বছরের হয় তাহলে আমি বলব নতুন বই কিনে নাও। কারণ বুঝতে পারতেছো সরকার চেঞ্জ হইছে। আর বাংলাদেশে যেটা হয় সরকার চেঞ্জ হওয়ার সাথে, সাথে ইতিহাসও চেঞ্জ হয়। বুঝছো? তো এখন নতুন ইতিহাস তোমাকে পড়তে হবে। তো সেক্ষেত্রে তোমার জিকে বইটা নতুন কেনাই বেটার। এখন বলতে পারো ভাই কোন বই কিনবো? এই যে আগে একটু আগে নাম বললাম, তুমি যেকোনো বই কিনতে পারো। এখন কোন একটা স্পেসিফিক বইয়ের নাম বলে দিলে আমরা জানি, তোমরাই কমেন্ট করা শুরু করবা। তার মানে কেন আছে? এই বই থেকে কমিশন খাইছেন। এমনিতেই ভাই বদনামের শেষ নাই। ডাক্তাররা নাকি কমিশন খাইতে, খাইতে পেট ফুলায় ফেলতেছে। ঠিক না? এখন যদি আবার বইয়ের কমিশনও খাওয়া লাগে তোমাদের ভাষ্য মতে, তাহলে ভাই এটা খুবই প্যাথেটিক হয়ে যাবে আরকি। হ্যাঁ? এই কারণে বাজারে যেকোনো বই পড়লেই হবে। তুমি যেকোনো একটা বই কিনে পড়তে পারো। ওকে? এবং এক্ষেত্রে আমি বলব আরটিডিএস এর বইটা তুমি শুরুর দিকে চয়েসের মধ্যে রাখতে পারো অবশ্যই। ওকে? ডান। ইংলিশের ক্ষেত্রে সেম। ইংলিশের ক্ষেত্রে তোমার বাজারে মাস্টার বই আছে, আসপেক্ট আছে, এপেক্স আছে, আরো বিভিন্ন কোচিং এর বই আছে। তুমি যেকোনোটা বই পড়তে পারো। সাথে আরটিডিএস এর বইও আছে। এখন কম্পারিজনটা কখন হবে জানো? তুমি মাস্টার বইয়ের সাথে যখন আরটিডিএস এর বইটা কম্পেয়ার করবা, তখন দেখবা আয় হায়! মাস্টার বইয়ে তো শিরোনাম আছে ৫৫০ কিন্তু আরটিডিএস এর বইয়ে
250টার মতো। কেন? কারণ হচ্ছে মাস্টার বইটা হচ্ছে চাকরির বই। হ্যাঁ, তোমার ব্যাংক জব থেকে বিসিএস থেকে শুরু করে যত চাকরির বই, মানে চাকরির প্রিপারেশন আছে সবকিছু মাস্টার বই থেকে নেওয়া যায়। এখন তুমি তো পড়বা মেডিকেল অ্যাডমিশনের জন্য। সেই ক্ষেত্রে তোমার জন্য কি? তোমার জন্য একটু জিস্ট করে দেওয়া আছে হচ্ছে আরটিডিএস এর বইয়ে। কিন্তু কেউ যদি বলো না ভাই আমি মাস্টার বই পড়বো, ওকে ফাইন। মানে যে যেটা পড়ে শেষ করতে পারবে, আগেই বলছি, তুমি সেই দিকে আগাবা। ওকে? এবং আর মাস্টার বই পড়তে পারলে অবশ্যই ভালো। ওরা যদি মনে করো যে টপিকগুলো আমাদের আছে, যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলো পড়লেই এনাফ। ওকে? তাহলে আমার মনে হয় এই টপিক নিয়ে খুব বেশি আর বলার দরকার নাই। এখন ঝামেলাটা যেটা লাগে, তোমাদের কমন সিচুয়েশন যেটা, ভাই জিকে ইংলিশ তো পারি না কিছু বা মনে থাকে না। দেখো অন্য টপিকগুলো যেগুলো আছে, শাহিন ভাই ক্লাস নেওয়ার সময়, বায়োলজি ক্লাস নেওয়ার সময় বিশাল বিশাল অনেকগুলো স্লাইড দেখায় আগে, স্লাইডের মধ্যে সবকিছু বুঝায়, তারপরে বইয়ের মধ্যে যায়, বইয়ের মধ্যে আবার এইগুলোর সাথে কোরিলেট করে। কিন্তু জিকে ইংলিশে এগুলো করাটা টাফ, বুঝছো? জিকে ইংলিশ বাংলাদেশের আয়তন যে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার, এটা তোমাকে মুখস্থই করতে হবে, কিছু করার নাই। বুঝতে পারছো কথাটা? ইংলিশের ক্ষেত্রে সেম। এখন ইংলিশ অন্যভাবে পড়া যায়। যেমন ভোকাবুলারি অনেকে এরকম ভাবে পড়ো যে সিনোনিমের ক্ষেত্রে ৪ টা শব্দেরই অর্থ বের করো, তারপরে পড়ো। কিন্তু ঝামেলাটা কি জানো? এরকম করে পড়তে, পড়তে অনেক সময়ের ব্যাপার। তুমি সবকিছু তো এত সময় দিয়ে পারবা না। সেক্ষেত্রে কি হবে? আবার ঝাড়া মুখস্থই করতে হয়। ওকে? এবং জিকে এবং ইংলিশের ক্ষেত্রে যেটা করতে হবে, তোমাকে রেগুলার রিভিশনের মধ্যে রাখতে হবে। বারবার রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। এর বাইরে এটার কোনো ওয়ে নাই। বুঝতে পারছো কথাটা? স্পেশালি ভোকাবুলারি পার্টটা যেটা আছে। ওকে? ভোকাবুলারি পার্ট যেটা আছে, যেটাকে আমরা বলতেছি সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে ইডিয়মস, ফ্রেজ, তারপরে আছে ধরো স্পেলিং, এরকম যে টপিকগুলো আছে সেগুলোকে আমাদের কি করতে হবে? বারবার রিভিশন দিতে হবে। এর কোনো বিকল্প নাই। ওকে? এবং তোমরা জানো আমাদের পেইড ব্যাচে আমরা রেগুলার জিকে ইংলিশ পড়া দিচ্ছি। এতদিন একটু আমরা গ্যাপ ছিল। আমরা কালকে থেকে আবার ইনশাআল্লাহ শুরু করব। তোমরা এটার সাথে যদি মানে আগাও, তাও ইনশাআল্লাহ কমপক্ষে ৩ বার শেষ হবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমার রেগুলার পড়ার একটা ওয়ে হচ্ছে, মানে আমি যখন অ্যাডমিশন দিছি আমি ঠিক করছিলাম যে ধরো দুপুর ৩টা থেকে ৪টা এবং রাত ১০টা থেকে ১১টা। আমার ক্ষেত্রে আরকি। মানে তোমাদের ক্ষেত্রে এটা করতে হবে এরকম না। ৩টা থেকে ৪টা আমি ডেইলি আমি হচ্ছে জিকে পড়তাম। ঠিক আছে? দুপুর ৩টা থেকে ৩টা বাজলো, ঘড়িতে যখনই ৩টা বাজছে আমি ইংলিশ বইটা খুলছি। জিকে বইটা খুলছি। ঠিক আছে? ৩টা থেকে ৪টা আমি জিকে পড়ছি এভাবে। রাত যখনই ১০টা বাজছে আমি সব পড়া বাদ। আমি হচ্ছে ইংলিশ নিয়ে বসছি। সো ডেইলি আমি ১ ঘন্টা জিকে, ১ ঘন্টা ইংলিশের জন্য ফিক্সড রাখতাম এবং একটা সময় আমি বেঁধে দিয়েছিলাম যে এই টাইমে আমি জিকে ইংলিশ পড়বো। কারণ তুমি যদি চিন্তা করো যে বাকি পড়া শেষে এরপর জিকে ইংলিশ পড়বা, তাহলে দেখবে যে তোমার সময় বের হইতেছে না। তুমি সময় কখনোই বের করতে পারবে না যে বাকি পড়া শেষ করে তুমি জিকে ইংলিশ পড়বা। তোমার মানে বাকি পড়া যেটা আছে সেটা শেষই হবে না। ঠিক আছে? ইনফিনিটি লেভেলে চলতেই থাকবে। সো ওইটা না করে তুমি জিকে ইংলিশকে আলাদাভাবে প্রায়োরিটি দিবা। কারণ জিকে ইংলিশ মিলায় ৩০ মার্ক। বুঝছো? সো এইজন্য আলাদা প্রায়োরিটি দিয়ে তুমি আলাদা টাইম সেট করে দিবা। আলাদা টাইম কেন সেট করে দিতেছো? কারণ এটা তোমার পড়া হইতেছে না। এটা একটা অবহেলার জায়গা। যেহেতু অবহেলার জায়গা, এজন্য এটাকে তুমি আলাদা ফ্যাসিলিটি দিতেছো। ঠিক আছে? ফ্যাসিলিটি দিয়ে তুমি একটা টাইম বেঁধে দিতেছো। সো তুমি এই জিনিসটা ফলো করতে পারো। মানে আমার কাছে মনে হলো যে এটা তুমি ফলো করলে একটা রেজাল্ট পাবা এবং অনেকেই পাইছে। সো তুমি এটা ফলো করতে পারো। ফলো করতেই যে হবে এরকম না, বাট ফলো করতে পারো। আচ্ছা, অনেকে বইয়ের আপডেট সম্পর্কে জানতে চাচ্ছ, তোমরা আমাদের গ্রুপে মানে পেজে মেসেজ দিও, তাহলে বিস্তারিত জানতে পারবা যে কোন বই কিভাবে নিতে পারবা। ঠিক আছে? পেজে একটা মেসেজ দিয়ে দিও। আমাদের ওই যে আরটিডিএস পেজ আছে, তারপর রোড টু ডিএমসি পেজ আছে, তারপর গ্র্যাভিটি মেডিটেশন পেজ আছে। তুমি পেজগুলোতে মেসেজ দিলেই তুমি বিস্তারিত জেনে যাবা। ওকে? আর একটু আগে শাহিন যেটা বললো যে জিকে ইংলিশের ক্ষেত্রে, দেখো জিকে ইংলিশ হচ্ছে সেকেন্ড টাইমারদের সবচেয়ে বড় কি বলে এটাকে হাতিয়ার। যে তুমি এটা দিয়ে তুমি কি করতে পারবা, তোমার যে ৩ নাম্বার গ্যাপ আছে বা কারো কাছে যদি এরকম হয় যে আমার নাম্বার আরো বেশি গ্যাপ, এই গ্যাপটা কভার করার সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে তোমার জিকে ইংলিশ। কারণ ফার্স্ট টাইমে যেটা হয়, ফার্স্ট টাইমে খুব অল্প টাইম থাকার কারণে আমরা জিকে ইংলিশের সিলেবাস শেষ করতে পারি না। আমি নিজে সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে আমি শুধু সিনোনিম পড়ছিলাম, অ্যান্টোনিম পড়তে পারি নাই ফার্স্ট টাইমে। কারণ আমাদের সময় আবার আরো সময় কম ছিল, আমাদের ২.৫ মাসে পরীক্ষা হয়ে গেছিল। তো ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে নরমালি এটাই হয় এবং এত বড় সিলেবাস দেখার পরে স্বাভাবিকভাবেই কোনো না কোনো টপিক বাদ দিতে হয়। তো সেকেন্ড টাইমের ক্ষেত্রে যেহেতু একটু সময় বেশি আছে, তোমাকে এই টপিকগুলোতে একটা ভালো দখল নিতে হবে। এবং এটার জন্য শাহিন যে কথাটা বলল, সেই কথাটা আমি প্রত্যেকবার বারবার তোমাদের কাছে বলে আসতেছি যে জিকে ইংলিশের জন্য টাইম ফিক্স রাখতে হবে। নয়তো হবে কি জানো? আজকে মনে করো যে ইয়ে করছে শাহিন ভাই, কোশ্চেন চ্যাপ্টার পড়াইছে। কালকে কোশ্চেনের পরীক্ষা বা পরের দিন কোশ্চেনের পরীক্ষা, তোমার মাথায় ঘুরবে কোশ্চেন এত বড় চ্যাপ্টার, পরীক্ষা তো কঠিন হবে, তাহলে পরীক্ষাটা কি করতে হবে? আমার ভালো মতো পড়তে হবে। তুমি সারা দিন রাত শুধু কোশ্চেনই পড়তেছো, জিকে ইংলিশ পড়ার সময় পাও নাই। পরের দিন মাইনুল ভাই এসে জৈব রসায়ন পড়াইলো। তুমি চিন্তা করলে আগের দিন তো কোষ রসায়ন ছিল, আজকে কি আজকে চলে আসছে জৈব রসায়ন, তারপরে কি মাথা আরো বেশি গরম। তুমি কি করলা? আজকে আবার জিকে ইংলিশ স্কিপ করলা যে জিকে ইংলিশ থাকুক। ওকে? এরকম ভাবে চাইতে যে তুমি হচ্ছে একেবারে শেষ দিকে এসে মনে হবে জিকে ইংলিশ তো কিছুই পড়া হয় নাই। বুঝতে পারছো কথাটা? এই কারণে জিকে ইংলিশের জন্য টাইম ফিক্স রাখতে হবে যে এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা আমি জিকে পড়বো, এতটা থেকে এতটা আমি ইংলিশ পড়বো। ওকে? বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। কিন্তু জিকে ইংলিশের মধ্যে তোমাকে অবশ্যই একটু বাড়তি নজর দিতে হবে, কারণ এটা তোমার হাতিয়ার ভালো করার। ওকে? আমার মনে হয় এক্সট্রা ইনফো
জিকে ইংলিশ ভোকাবুলারি কিভাবে কি পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে, সব ব্যাপারে মনে হয় ক্লিয়ার, তাই না? ওকে, এবার আসি হচ্ছে নেক্সট টপিকে আমাদের। এখন আমি জানি এই টপিক দেখালি তোমরা বলবা যে হচ্ছে ভাই রিভিশনের কথা এখনই কেন আসতেছে, পড়া তো শুরুই করি নাই। রিভিশন কি তুমি একেবারে ফুল সিলেবাস শেষ করার পরে রিভিশন দিবা? তুমি আজকে একটা চ্যাপ্টার শেষ করছো, এটা কি কয়েকদিন পর রিভিশন দিতে হবে না? অবশ্যই রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে তোমার মাথা থেকে সব আউট হয়ে যাবে, এটা শিওর। এবং এটা শুধু তোমার মাথা থেকে আউট হয়ে যাবে ব্যাপারটা এমন না, আমাদেরও সেম কাহিনী হয়। শাহিন, রিভিশনটা কিভাবে দিব আমরা? রিভিশনের যে স্ট্র্যাটেজি ভাই, এটা আসলে খুবই কার্যকরী। আমি বলবো যে এটা তুমি যদি জাস্ট মেনটেন করতে পারো, তাহলে তুমি কখনো আগের পড়া ভুলবা না। ঠিক আছে? আচ্ছা, দেখো, তোমার ধরো আজকের একটা চ্যাপ্টার এটা আমি পড়াইলাম, এটা তুমি যদি 30 দিন পরে এটা 30 ডেজ হয়ে গেছে, ঠিক আছে? 30 দিন পরে যদি তুমি এই চ্যাপ্টারটা খোলো, দেখবা যে ওই চ্যাপ্টারে তুমি কিছুই পারো না। কিছু মানে কিছুই পারো না, টোটালি নতুন লাগতেছে। এটা হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে? যদি তুমি মাঝে ওই চ্যাপ্টার না দেখো, তাহলে দেখার উপায়টা কি? ধরো এটা হচ্ছে প্রথম দিন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম দিন, তারপর হচ্ছে তুমি সেকেন্ডের পড়া, তারপর এভাবে আস্তে আস্তে পঞ্চম দিন চলে আসলো, তারপরে এখানে ধরো 10তম দিন চলে আসছে, এভাবে আগাইতেছে। প্রথম দিনের পড়া তো তুমি পড়ছো, ঠিক আছে? এরপর সেকেন্ড ডেতে এসে কিন্তু তুমি প্রথম দিনের পড়া যেটা পড়বা সেটার উপর এক্সাম থাকবে, তাই না? এভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো বা আমাদের রুটিন গুলো সাজানো। সেকেন্ড ডেতে তুমি সেকেন্ড ডে এর যে ক্লাসটা হয়েছে সেটারও তুমি পড়া করছো। পড়া করার সাথে সাথে কিন্তু এই যে ফার্স্ট ডেতে যেটা তুমি পড়ছো সেটা অল্প করে হলো এই সেকেন্ড ডেতে এসে খুলবা তুমি বইটা, চোখটা একটু বুলাবা। বা তুমি যে জিনিসগুলো ভুল করছো, পরীক্ষা দিছো না, পরীক্ষা তো দিছো, তাই না? পরীক্ষা দিয়ে তুমি তো ভুল বের হয়েছে, ওই ভুলগুলা হলেও মানে ওই পোর্শনটা যে জায়গা থেকে তুমি ভুল করছো ওই পোর্শনটা হলেও তুমি সেকেন্ড ডেতে এসে তুমি দেখো। ঠিক আছে? আচ্ছা, এখন সেকেন্ড ডেতে তুমি যদি আগের চ্যাপ্টারটা যদি তুমি আরেকবার দেখো, তোমার কি বেশি টাইম লাগবে? হ্যাঁ, অবশ্যই তো বেশি টাইম লাগার কথা না, তাই না? খুব অল্পতেই তোমার হয়ে যাবে, যেহেতু তুমি আগের দিনই পড়ছো। এরপর তোমার পঞ্চম দিনে আসলো, পঞ্চম দিনে এসে তোমার কি করতে হবে? প্রথম দিনের পড়া, সেকেন্ড দিনের পড়া, এদিকে কিন্তু 3, 4 এই দিনেরও পড়া আছে। সো ওই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 4 দিনেরই পড়া অল্প অল্প করে হলেও দেখতে হবে। কোন পোর্শনটা দেখবা? যে পোর্শনটা তুমি কম পারো, যে পোর্শনটা তোমার প্রবলেম লাগে। মনে করো কোনো একটা চ্যাপ্টারের অনুশীলনী তোমার পড়া হয় নাই, ওই জিনিসটা তুমি ওই টাইমে এসে দেখো। ঠিক আছে? তার মানে কি, তুমি রেগুলার একটা পড়া পড়তেছো, সাথে কিন্তু আগের পড়াটা যেটা সেটা কিন্তু রিভিশনের উপর রাখতেছো। ঠিক আছে? এভাবে ধরো 30 দিনে আসলো, 30 দিনে তাহলে কি হবে? তোমার রিভিশনের পড়াটা জমে যাবে 1 থেকে 29 দিনের। এখন কথা হচ্ছে, ভাই 1 থেকে 29 দিনের পড়া একদিনে কি রিভিশন দেওয়া পসিবল? পসিবল না। আমার কথা হচ্ছে পসিবল না। এখন তাহলে কি তুমি রিভিশন দিবা না, ছেড়ে দিবা? না, রিভিশন তো তোমাকে দিতেই হবে। তাহলে তুমি যেটা করতে পারো, দেখো, তোমার 1 থেকে 10 দিনের পড়া তুমি অনেকবার পড়ে ফেলছো না? 1 থেকে 15 দিনের পড়া এর আগে আস্তে আস্তে অনেকবার তুমি পড়ে ফেলছো না? ওই পড়াটা তুমি পড়েও না আর। ওই পড়াটা তুমি স্কিপ করো। ঠিক আছে? তোমার পরের যে লাস্ট 1 সপ্তাহে যেটা আছে, বা তুমি যে জিনিসগুলা ভুলে গেছো, তুমি একবার করে চ্যাপ্টারটা উল্টাবা। ঠিক আছে? মনে করো 30 দিন আস্তে আস্তে তোমার টোটাল 15টা চ্যাপ্টার পড়ানো হয়েছে। 15টা চ্যাপ্টার তুমি একবার করে উল্টাবা, যে কোন জিনিসটা তোমার মনে নাই, কোন জিনিসটা তুমি ভুলে গেছো, ওই পোর্শনটা তুমি দেখে দেখে যাও। আমার কথা হচ্ছে 30 দিন পরে তুমি বইটা খুলে যাতে এরকম না মনে হয় পুরো বইটা তোমার কাছে নতুন লাগতেছে। ঠিক আছে? তোমার যাতে এরকম মনে হয় যে দেখা দেখা, ঠিক আছে, একটু একটু করে দেখছে, আমি যদি আরেকবার পড়ি, ভালো করে পড়ি, তাহলে সবকিছু আমার মনে চলে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে কথা। রিভিশন দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা, তোমার কাছে যাতে বইটা চেনা লাগে, অপরিচিত যাতে না হয়। ঠিক আছে? বইটা যাতে অচেনা না হয়ে যায়, স্ট্রেঞ্জার যাতে না হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের রিভিশনের উদ্দেশ্য। সো তোমার এটা কি হইতেছে, তুমি কিন্তু যতদিন যাইতেছে তোমার কিন্তু আগের পড়া একটু একটু করে বাড়তেছে। ঠিক আছে? কমপ্লিট মানে তুমি পুরো চ্যাপ্টার যে রিভিশন দিবা এটার কোনো দরকার নাই। তুমি হচ্ছে যে জায়গাগুলো তোমার জন্য প্রবলেম ছিল, যে জায়গাগুলো তুমি পড়তে পারো না, যেখান থেকে তুমি ভুল করছো, কোন চ্যাপ্টারের অনুশীলনী সলভ করা হয় নাই, কোন চ্যাপ্টারের এক্সট্রা ইনফোটা দেখা হয় নাই, ওই জিনিসগুলো তুমি রিভিশনের টাইমে দেখবা। তাহলে দেখবা যে ওই চ্যাপ্টারগুলো বা ওই পড়াগুলো তোমার কাছে নতুন লাগতেছে না, তুমি সবকিছু মানে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে টাচে আসো। ঠিক আছে? তুমি নিজেও একটা কনফিডেন্স পাবা যে এই জিনিসগুলো তো আমি পড়ছি, আমি তো বারবার পড়তেছি, আমি পারি। ঠিক আছে? তোমার কনফিডেন্স হলে দেখবে যে তুমি অটোমেটিক পরের বার যখন তুমি আবার পড়া শুরু করবা, ওই যে ৩ মাস, ২ মাস, ১ মাস যেটা আমি দেখাইলাম, তোমার পরের ২ মাস মানে তোমারটা পরের তোমার ২ মাসে অটোমেটিক শেষ হবে। ১ম বার তুমি ৩ মাসে শেষ করতে পারলে পরের বার তুমি ইজিলি ২ মাসে শেষ করতে পারবা, যদি এভাবে আগাও। এরপরে তুমি ইজিলি আবার ১ মাসে শেষ করতে পারবা। ঠিক আছে? সো এটা অবশ্যই মেইনটেইন করবা। আমরা মনে হয় তোমাদের প্রায় সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, তাই না? তো এখন দেখো, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় শুরুর দিকে আমরা যে কথাগুলো বলছি, হ্যাঁ, তোমার হতাশা আসবেই, তোমার মন খারাপ লাগবেই। আর জিএসটি পরীক্ষা যদি এরকম হয় যে জিএসটি তে তোমার চান্স হইলো না, তাও মন খারাপ লাগবে। আমি বলতেছি না যে এগুলা, দেখো এরকম মাঝে মধ্যে এরকম হয়, ধরো শাহিন বললো যে ভাই আমার তো খুব মন খারাপ লাগতেছে, আমি পিঠ হাতে বুলো বুলায় বললাম আরে মন খারাপ করিস না, এটা আসলে কোনো সান্ত্বনা হইলো না, এটা ফাইজলামি হইলো, বুঝছো?
এবং আমি যদি বলি যে মন খারাপ করিস না, তারপরে মন খারাপ করার কি আছে, এরকম যদি বলি, তাহলে এই টপিকগুলো আসলে হয় না। মন খারাপ হবেই, মন যেহেতু আছে মন খারাপ হবে, মন ভালো হবে, এরকম এটা খুবই নর্মাল ব্যাপার। এবং এই টপিক গুলাতে যেমন তোমার আল্লাহ না করুক তোমার কোন জায়গাতে চান্স হইলো না, তোমার একটা খারাপ সময় যাচ্ছে, এই সময় এই তো এরকম টপিক যাওয়ার পরে তোমার মন খারাপ যদি না হয়, এটা সমস্যা। তার মানে তোমার মেন্টাল কোন ডিসঅর্ডার আছে, তোমার সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে দেখা করতে হবে, চিকিৎসা নিতে হবে। সত্য কথা, এরকম হয় না? তুমি মাঝে মধ্যে এরকম তোমরা মুভি টুবি বা বিভিন্ন জায়গাতে দেখছো যে বাসার কেউ একজন মারা গেছে, কেউ কারো এরকম হয়েছে যে হচ্ছে তার কোনো ফিলিংস নাই, তার কোনো মন খারাপ লাগতেছে না, সে হাসাহাসি করতেছে, করতেছে, মানুষজন বলতেছে কি তার মধ্যে কোনো সমস্যা আছে, তাকে হাসপাতালে নিয়ে যাইতে হবে। কারণ কি? এই জায়গাতে তার মন খারাপ করার কথা। বুঝতে পারছো? তো সেম কথা হচ্ছে তোমাদের ক্ষেত্রে এখন। তুমি ফার্স্ট টাইমার না হয়ে সেকেন্ড টাইমার হয়ে গেছো, চান্স হয় নাই। তো এই সময়টাতে তোমার মন খারাপ হবেই, এটাকে অস্বীকার করার কোনো ওয়ে নাই। কিন্তু আমাকে কি করতে হবে? যে কথাটা আমি বারবার তোমাদের বলে আসতেছি, তুমি চান্স পাও নাই, ধরো আমার ক্ষেত্রে তোমাদের কথা বললে তোমরা হয়তো মন খারাপ করতেছো, ভাই বারবার আমাদের কথা বলতেছেন। আচ্ছা আমার কথাই বলি, আমি প্রথমবার চান্স পাই নাই, তো চান্স না পাওয়ার কারণে আমার কি মন খারাপ। এখন মনে করো এরকম হইলো আমি সেকেন্ড টাইমেও প্রিপারেশন ভালো নিলাম না, আমি সেকেন্ড টাইমেও চান্স পাইলাম না। এতে করে হবে কি, আমি ওই যে চান্স পাই নাই এবং আমার মন খারাপ, এটা আমার আজীবন বয়ে বেড়াইতে হবে। বুঝতে পারছো কথাটা? আর আমি চান্স পাই নাই, ওকে ফার্স্ট টাইম চান্স পাই নাই, সেকেন্ড টাইম চান্স পেয়ে আমি হচ্ছে ঢাকা মেডিকেলে চলে আসলাম। আমার কি হইলো, প্রথমবারের যে না পাওয়ার যে আক্ষেপটা, সেই আক্ষেপটা আল্লাহর মতে শেষ হয়ে গেল। বুঝতে পারছো? তো তোমাকে এমন ভাবে কাজ করতে হবে যে আমার হতাশা যেটা আছে, আমার না পাওয়ার যে আক্ষেপটা আছে, সেই আক্ষেপ ঘোচানোর জন্য কাজ করতে হবে। আর যদি তুমি চিন্তা করো না আমি এই আক্ষেপ নিয়েই জীবনযাপন করব, লাস্টে মরার সময় ওই যে সিনেমাতে এরকম হয় না যে ইয়ে যেটা থাকে, মানে ভিলেন যে থাকে, সারা মুভিতে একটা ডায়লগ বলতে থাকে, মরার সময় দেখা যাচ্ছে গুলি খাইছে, বলার সময় হচ্ছে সেম কাহিনী বলতেছে। যেমন তোমরা এরকম আমাদের সময় এরকম ছিল যে ডিপ জল ছিল খুব ফেমাস একটা ভিলেন। তো তার একটা কমন ডায়লগ ছিল সানডে মানডে ক্লোজ করে দিব, ঠিক না? তো মরে যাইতেছে তখন আবার বলতেছে সানডে মানডে ক্লোজ হয়ে গেছে। ওকে, এখন তুমি যদি চিন্তা করো এরকম যে সারা জীবন তুমি শুধু হা হুতাশি করলা, আবার মরে যাওয়ার সময় তুমি চিন্তা করলা যে মরে যাওয়ার সময় আমার সেম ডায়লগ দিয়ে মরে যাবো, তাহলে ভাই কথা আলাদা। সেক্ষেত্রে তোমাকে আমার বোঝানোর মতো কিছু নাই, আমি বুঝাইতে পারবো না। বুঝছো? ঘুমন্ত মানুষকে জাগানো যায়, আর যে জেগে থাকে ঘুমের ভান ধরে থাকে তারে সম্ভব না, জাগানো সম্ভব না। বুঝতে পারছো? তো তোমার ক্ষেত্রে এরকম চিন্তা করতে হবে যে ভাই আমি ওকে আছি, হ্যাঁ আমি ওকে আছি, আমার হতাশা আসবে, আমার মন খারাপ লাগবে, এগুলো খুবই নরমাল ব্যাপার। কিন্তু আমাকে কি করতে হবে, আমার এই মন খারাপ ভাবটা সারা জীবন তো আমি বয়ে বেড়াইতে পারবো না, আমাকে সামনে আগাইতে হবে, আমাকে এই মন খারাপটা ঘুচাইতে হবে। বুঝতে পারছো কথাটা? তাহলে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে আরকি। হ্যাঁ? আর তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন এর সময় অবশ্যই তোমরা মাইনুল ভাইকে পাশে পাবা। কেন পাবা? বারবার বলতেছি কারণ আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম। তোমরা আমাদের পেইড ব্যাচে মাঝে মধ্যে এরকম হয়, আমি তোমাদের গ্রুপগুলাতে স্পেশালি টেলিগ্রাম গ্রুপে রেগুলার মেসেজ দেই বা হচ্ছে কানেক্টেড থাকি। তো অনেকেই বলে, "ভাই আপনি কেমনে বুঝলেন যে হচ্ছে এখন আমাদের এটা দরকার?" তো উত্তর একটাই। কারণ আমি কি? আমি নিজে সেকেন্ড টাইমার। হ্যাঁ, আমি জানি তোমাদের কখন কি দরকার। 100% হয়তো জানি না, কিন্তু শাহিনের চাইতে বেশি জানি। রিজভী ভাইয়ের চাইতে বেশি জানি। রাহাতের চাইতে বেশি জানি। এখন বলতে পারো ভাই উনাদের কি ছোট করতেছেন? না। ওরা প্রিপারেশন নিয়ে আসছে, ওরা ভালো করে আসছে, তারপরেই ঢাকা মেডিকেলে চান্স পাইছে। এখানে যদি কেউ ধাপ্পা মারে যে আমি না পড়ে চান্স পাই গেছি, তাহলে এটা বিপদ। এটা সম্ভব না। ওকে? এখন ওদের চাইতে তো আমি তো সেকেন্ড টাইমের ফেজটা যেহেতু পার করে আসছি, তাহলে আমি অন্তত ওদের চাইতে একটু ভালো জানি বা তোমাদের চাইতে একটু ভালো জানি যে কি সেকেন্ড টাইম ফেজটাতে আমাকে কি করতে হবে। ওকে? এবং এই যে আমি এতক্ষণ গাইডলাইন দিলাম বা শাহিন গাইডলাইন দিল, এগুলো কিন্তু ব্যাপারটা এমন না যে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আইনা তোমার এখানে কপি পেস্ট করে দিছি। আমরা নিজেরা যা করছি সেটা কপি পেস্ট করে দিছি। শাহিনের জার্নিতে যা করছে সেটা আমি আমার জার্নিতে যেটা করে আসছি সেটা। ওকে? এখন বলতে পারো ভাই এগুলো ফলো করলে কি এগুলা যে আ এগুলা যে কাজ করবে এটার প্রমাণ কি? প্রমাণ এই যে ২ জন দাঁড়ায় আছি সামনে। কাজ করছে তো। আমি বলতেছি না যে শুধু এটাই কাজ করবে। সফলতার অনেকগুলা রাস্তা আছে। হ্যাঁ, আমি এইটা আবার বলব না যে ভাই ঢাকা মেডিকেল চান্স পাইলে কি সফল? ব্যাপারটা এরকম না। কিন্তু আমি বলতেছি জাস্ট হচ্ছে তুমি চিন্তা করলা যে এরকম যে চান্স পাওয়ার জন্য ওয়ে অনেকগুলো আছে। এর মধ্যে কার্যকর ওয়ে এটা অবশ্যই। কারণ কি এগুলো করে এসে আমরা চান্স তো পাইছি। তাই না? তো এই কারণে বলব যে হতাশা থাকবেই, মন খারাপ ভাব থাকবেই, কিন্তু চেষ্টা করো। হ্যাঁ? এবং শুরুর দিকে আমরা অনেকগুলা টপিক বলছি যেটার একটা ইম্পোর্টেন্ট টপিক ছিল এখন থেকে শুরু করলে হবে কিনা? আবারও বলতেছি, তুমি এখন থেকে শুরু করলে হবে কিনা জিজ্ঞেস না করে শুরু করো। ঠিক আছে? শুরু করো, শুরু করো, শুরু করো। এতে করে হবে কি? শুরুর দিকে তোমার হয়তো স্পিড একটু কম থাকবে। আস্তে, আস্তে স্পিড বাড়বে। কিন্তু একটা সময় তুমি প্রপার স্পিডে চলে আসবা ইনশাআল্লাহ। আর যদি এখন শুরুই না করো, তাহলে প্রপার স্পিডে আস্তে, আস্তে সেটা আরো দেরি হবে। তোমার প্রিপারেশনটা কমপ্লিট করতে আরো দেরি হবে। চান্স পাইতেও কি? আরো দেরি হবে। এখন কিন্তু পরীক্ষা হয়ে গেল সাপোজ নভেম্বরে। এখন তোমার চান্স পাওয়ার জন্য তুমি রেডি হইলা ডিসেম্বরে। তাহলে কি হবে? তাহলে তো হবে না। ঠিক আছে?
আচ্ছা, ওদের কোনো কোশ্চেন থাকে? এই নুসরাতি জান্নাত যে জানিয়া, এটা কি তোমার কি অটো কমেন্ট চলে আসতেছে কিনা আমি জানি না। সেকেন্ড টাইমে কয় মান্থ প্রিপারেশন নিয়েছি, আমি তোমাকে কয়েকবার কমেন্টে রিপ্লাই দিছি, এরপরে আবার বারবার কমেন্ট আসতেছে, কি অটো কমেন্ট হয়ে গেল? ওকে। আর যেটা বললাম, আমাদের সেকেন্ড টাইম কোর্সে অলরেডি ভর্তি চলতেছে, মানে ওয়েবসাইটে দেয়া আছে। তোমরা যদি চিন্তা করো যে আরটিডিএস এর সাথে তোমরা সেকেন্ড টাইম জার্নিটা আগাবা, তাহলে অবশ্যই যুক্ত হইতে পারো। ওকে, আমাদের কোন জায়গাতে যুক্ত হবো তোমরা তো নিশ্চয়ই জানো। শাইন একটু দেখা দিতে পারবি? একটু ১ মিনিট আমরা জাস্ট হচ্ছে দেখাই দিচ্ছি। আর সেই সাথে তোমরা একটু এখনই একটু রিভিউ জানায় দাও যে তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারছি কিনা, বা গাইডলাইনটা তোমাদের একটু হইলেও কাজে লাগছে কিনা। কোন জায়গায় যাবা জানো তো? এখানে হচ্ছে কি লিখবা, ক্রোম দিয়ে ইউজ করবা, তারপরে দেখা হচ্ছে rtdslive.com লিখলেই চলে আসবে। rtds লিখলে আসলে চলে আসবে, হোম পেজটা চলে আসবে। হোম পেজে তুমি যাবা, হোম পেজে যাওয়ার পরে আমরা কিসে যাব, এই যে দেখো একেবারে শুরুতেই চলে আসছে 6.1s নতুন কোর্স, যেটা হ্যাঁ জিএসটি পরবর্তীতে এটা নাম দেখে বুঝতে পারবে যে এটা তোমাদের জন্যই কোর্স। তুমি বিস্তারিত দেখাতে যাবা, বিস্তারিত দেখো গিয়ে অন্য কিছু চিন্তা করার দরকার নাই, তুমি কোর্সটি কিনে ফেলবা। এবং নরমালি যেটা হয়, এটা থামে কই কই গেল, আচ্ছা নরমালি ফার্স্ট টাইমারদের কোর্স কি ভাই হাসস কেন, থামে কই জিজ্ঞেস করছি, মানে এটা অফ করবো কিভাবে আর কি। হ্যাঁ আচ্ছা, দেখছো ভাই মজা নেয়, হ্যাঁ একটু আমি নরমালি বললাম আর কি যে এটা থামাবো কেমনে, আটকাবো কেমনে, চলতেছে আসলে যেটাই হয়। তো নরমালি আমাদের অন্যান্য কোর্স বা ফার্স্ট টাইমারদের কোর্স, প্রি মেডিকেল কোর্স ৬,০০০ এর কাছাকাছি প্রাইস, কিন্তু তোমাদের সেকেন্ড টাইমারদের কোর্সটা হচ্ছে আমাদের ডিসকাউন্টেড করা ৫,৪৫০ টাকা। এরও পাশাপাশি তোমরা যদি এরকম কেউ থাকো যারা আমাদের আগে কোনো কোর্সে যুক্ত ছিল আরটিডিএস এর সাথে, তারা কিন্তু আরটিডিএস এর আমাদের যে পেজগুলোতে নক দিতে পারো। তোমাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা কি আছে জানি না, তোমরা না ওইটা তো ডিসকাউন্ট অলরেডি করে দাও, ডিসকাউন্ট অলরেডি করে দাও ৫,৪৫০ টাকা, তুমি এটা দিয়ে হচ্ছে যুক্ত হইতে যেতে পারবা আর কি। ওকে, আর বাকি জিনিসপত্র আমরা যুক্ত হয়ে গেলে তুমি কোর্সের মধ্যে সবকিছু পাবা, ভিডিও দেওয়া আছে, এবং সেটার ক্ষেত্রে আমরা আরো বিস্তারিত তোমাদের গাইডলাইন নিব, কখন কি লাগে কি না লাগে সবকিছুই বলে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, আচ্ছা পেমেন্ট অপশনে গিয়ে কুপন টুপন নাই, পে দিয়ে দিবা। আচ্ছা ইউ হ্যাভ অলরেডি পারচেজড দিস আইটেম, দেয়া তার মানে অলরেডি কিনে ফেলছে, এটা কার আইডি দিয়ে কেনা জানি না, তার মানে কেনা আছে আর কি। ওকে, তো আচ্ছা আচ্ছা এরপর তোমরা জিনিসগুলো জানো, তোমরা এই যে ফুড পান্ডায় যেভাবে খাবার অর্ডার দাও এরকম আর কি সিস্টেমটা, হ্যাঁ একই রকম তোমরা এগুলো পারবা। এরপর যদি কারো কোনো সমস্যা হয় আমাদের পেজগুলোতে নক দিতে পারো, অথবা এই যে ক্যাপশনে আমাদের ইয়েটা হচ্ছে, লাইভটা হচ্ছে, ক্যাপশনের মধ্যে তোমরা দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো যদি কারো কোনো সমস্যা হয়। আচ্ছা এখানে কয়েকটা কমেন্ট আসছে, আমি সেটার উত্তরটা একটু দিয়ে দিই, তাহলে 100% হবে। সেটা হচ্ছে অনেকে বিভিন্ন ভার্সিটিতে যুক্ত আছো, তো সেটার পাশাপাশি কেমনে মেডিকেল প্রিপারেশন নিবা। উত্তর হচ্ছে দুই জায়গাতে 100% দেওয়া পসিবল না, আগে বলে রাখি। এখন বলতে পারো যে ভাই না না আমার পক্ষে পসিবল, তোমার পক্ষে যদি পসিবল হয় তুমি তাহলে সুপার হিউম্যান। ওকে, আমার পক্ষে পসিবল না আর কি, হ্যাঁ আমি আমারটা বলতেছি। তো সেক্ষেত্রে হবে কি, তুমি যে কোনো একটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে বেছে নাও। মনে করো তুমি ভর্তি আছো, ধরো জাহাঙ্গীরনগরে তুমি জুলজিতে ভর্তি আছো, হ্যাঁ এখন তুমি আমার মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ, তুমি দুটোর মধ্যে তুমি ফার্স্ট প্রায়োরিটি চুজ করো। তোমার যদি মনে হয় যে ভাই আমার সেকেন্ড টাইম মেডিকেলটাই ফার্স্ট প্রায়োরিটি, তাহলে তুমি জুলজিটা আপাতত স্কিপ করে তুমি মেডিকেল প্রিপারেশনই নাও। এখন এরকম আছে কোন কোন ভার্সিটিতে কিছু পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স লাগে, যেমন 15% কোন জায়গাতে লাগে, কোন জায়গায় 20% লাগে। যেই সব জায়গাতে এরকম কিছু পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স লাগে, সেই অ্যাটেন্ডেন্সটা তুমি রেখে বাকি টাইমটা আমার মতে স্কিপ করতে পারো। আর যদি তুমি এরকম বলো যাচ্ছে না ভাই আমার জুলজিটাই আমার ফার্স্ট চয়েস আর মেডিকেলটা আমার সেকেন্ড চয়েস, তাহলে তুমি জুলজিটা কন্টিনিউ করার পাশাপাশি যে টাইমটা তোমার গ্যাপ থাকবে সেই টাইমে তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ো। কিন্তু দুইটাতে 100% দেওয়া আসলে পসিবল না। মেডিকেল সেকেন্ড টাইম যদি তোমার মেইন টার্গেট হয়ে থাকে, তাহলে আমি বলবো ওই জায়গাটা একটু পজ করার জন্য। ঠিক আছে, তোমার যে ভার্সিটিতে ভর্তি আছো বা এরকম, এটা পজ রেখে তারপরে আগানোটাই বেস্ট হবে আর কি। কিন্তু তুমি যে এটা বললাম যে তোমার নিজের মতো করে আসলে ডিসিশনটা নিতে হবে, কিন্তু দুই জায়গাতে 100% দেওয়া পসিবল হবে না। তুমি অবশ্যই প্রায়োরিটিটা দেখে নিও, বুঝে নিও। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আপাতত আজকের মতো শেষ করি, অনেক লম্বা একটা সেশন হয়ে গেছে অলরেডি। এরপরে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমার পেজ আছে ডক্টর মাইনুল ইসলাম সফল, তারপরে শাহিন ভাইয়ের পেজ আছে শাহিন নামে, নাকি শাহিন ভাই নামে, আচ্ছা শাহিন নামে, তো তোমরা ওই জায়গাতে মেসেজ দিতে পারো। তারপরে আমাদের আরো 3টা পেজ আছে, আরটিডিএস, রোড টু ডিএমসি, আরটিডি নামে, আরেকটা হচ্ছে গ্র্যাভিটি মেডিটেশন নামে। তুমি ওই জায়গাগুলো তো মেসেজ দিতে পারো তোমাদের সমস্যাগুলো নিয়ে, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে।
ঠিক আছে? তোমাদের সবার জন্য অনেক, অনেক দোয়া থাকলো। আর বারবার কিন্তু বলতেছি হতাশা নিয়ে একেবারে মানে শুইয়া ঘুমায়া যাও না আরকি। হতাশ হইলে কান্নাকাটি করবা, তারপরে ফ্রেশ হয়ে আবার পড়তে বসবা। সেই জায়গাটাকে তোমার এনার্জি হিসেবে কাজে লাগাবা, শক্তি হিসেবে কাজে লাগাবা। ওকে? শাহিন আর কিছু বলতে চাস? আচ্ছা, যেহেতু শুরু করতেছো, মাঝপথে থেমে যাওয়া যাবে না। ঠিক আছে? মানে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে এটা অনেকেরই দেখা যায় যে শুরু করছে ঠিক আছে খুব গিয়ার দিয়ে ২-৩ দিন পর মোটিভেশন হারায়া যায়। ঠিক আছে? এরপর মাঝপথে ছেড়ে দেয়। সো এই জিনিসটা কইরো না। শুরু করতেছো খুব ভালোভাবে একদম শুরু করো এবং শেষ পর্যন্ত লেগে থাকো। যদি শেষ পর্যন্ত লেগে থাকো, চেষ্টা করো। এরপর যদি না হয়, তুমি যদি চেষ্টা না করো তাহলে তো রেজাল্ট একটাই যে তুমি পারবা না। আর যদি চেষ্টা করো এরপর ২ টা হইতে পারে। হয় তুমি পারবা, হয় না হলে তুমি ব্যর্থ হবা। ঠিক আছে? বাট চেষ্টা করলে তারপরেই না তোমার এই যে পজিটিভ যে রেজাল্টটা যে তুমি পারতেছো এই রেজাল্টটা আসবে। তাই না? সো অবশ্যই চেষ্টা করো। চেষ্টাতে কোনো ত্রুটি রাইখো না। ঠিক আছে? আর যারা চেষ্টা করতেছে সবার জন্যই দোয়া থাকবে যাতে সৃষ্টিকর্তা তাদের জন্যই রেজাল্টটা নিয়ে আসে। ঠিক আছে? যে চেষ্টা করে নাই, পড়াশোনা করে নাই, তোমার সময় দেয় নাই, সে পেয়ে গেল। আরেকজন অনেক চেষ্টা করতেছে, সে পারতেছে না। এরকম যাতে না হয় আমি মানে এটা আরকি আল্লাহর কাছে দোয়া করব। যে তোমার বিপক্ষে যায় তার মানে তুমি চেষ্টা করতেছে না। এই আরকি। ঠিক আছে। তাহলে অনেকক্ষণ সময় দিলা তোমরা। এ কারণে তোমাদেরও ধন্যবাদ। সাথে মাইনুল ভাই, শাহিন ভাইকেও ধন্যবাদ। অনেকক্ষণ সময় দিল। ঠিক না? স্পেশালি শাহিনকে বেশি ধন্যবাদ আসলে। 2nd টাইম করছে আসলে আজকে তোমাদের অন্যান্য ভাইয়েরাও থাকার কথা ছিল। তো আজকে থাকতে পারে নাই। আমাদের ১২ তারিখে লঞ্চিং লাইভ, হ্যাঁ? 2nd টাইম কোর্সের। তো ঐদিন সব ভাইয়ারাই থাকবে ইনশাআল্লাহ। তো ঐদিনও এরকম গাইডলাইন থাকবে। তোমাদের যে প্রশ্নগুলোর উত্তর হয়তো আজকে মিস করে গেছি সেগুলো ঐদিন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্যান্য ভাইয়ারাও তাদের মতো করে তাদের গাইডলাইন দিবেন। তো আজকে কাউকে না পাই আমি শাহিনকে কল দিলাম যে ৯ টার সময় থাকিস। শাহিন ভাই কিন্তু চলে আসছে। তো এইজন্য শাহিন ভাইকে আর সাথে মাইনুল ভাই যেহেতু শুরু থেকে ছিল, প্ল্যান করছিল। তো মাইনুল ভাইকেও ধন্যবাদ। ওকে? না ওরা ধন্যবাদ দিচ্ছে না। এই কারণে আমি নিজেই ধন্যবাদ দিয়ে দিলাম আরকি। নিজেকে মেডেল পরা। হ্যাঁ, একটা ব্যাপার আছে পরায় না? দিছে। একটা তোর তো পুরা দুনিয়া তোর বিপক্ষে আছেই। বুঝছস না? তোর এই রুমের বাইরে গিয়ে আমি তোর বদনাম করতে পারি। এরকম আছে না? তোর পুরা দুনিয়া আমার বিপক্ষে আছেই। একজন তো থাকতে হবে যে ভাই নিজের প্রশংসা করবে। সেই একজনটা আমি হইলেই সমস্যা কি? ওকে? সেম কথা তোমাদের ক্ষেত্রেও ভাই। তোমার বিপক্ষে পুরা দুনিয়া আছে। তুমিই তোমার পক্ষে থাকো। তুমিই কেন তোমার বিপক্ষে যাবা? ঠিক না? তুমি তো জানো তুমি কে? এরকম মাঝে মধ্যে হয় না? আমি একটু গল্প শেয়ার করি। মাঝে মধ্যে এরকম হয় দেখবি মানে গাইডলাইন সেশন শেষ, হ্যাঁ? একটু মাঝে মধ্যে এরকম দেখবি যে তুই হাঁটতেছস বা বাসের মধ্যে দাঁড়ায় আছস। কেউ তোর পেছনে মানে তুই পেছনে আছস এটা চিন্তা করেই সামনের জন যিনি ছিল উনি মানিব্যাগটা পেছনের পকেট থেকে সামনের পকেটে নিয়ে গেছে। ওকে? ছেলেবেলার তো মানে মন খারাপ লাগবে না? স্বাভাবিকভাবে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিরে আমার পকেট মার ভাবলো? ভাবতেই পারে ভাই এটা কি না ভাবার কোনো কারণ আছে? তো কিছু একটা মানুষ ভাবতেই পারে। কারণ সে তো আর জানে না আমি কে বা আমি কি। কিন্তু আমি তো জানি। তো এইটা দেখে যদি আমি মন খারাপ করে ফেলি তাহলে তো হবে না। উনি আমার চেনে না বলে এরকম করছে। ওকে কিন্তু আমার মধ্যে আমার তো কনফিডেন্স থাকতে হবে। এটা নিয়ে যদি আমি হা-হুতাশ করতে মরে যাই, এই লোকটা কেন আমার এটা ভাবলো? তাইলে হবে না। আমি তো জানি আমি কে। ওকে? এইটা আরকি। ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক, অনেক দোয়া। দেখা হবে পরবর্তী দিন কোন একটা ক্লাসে ইনশাআল্লাহ।